শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের লাস্ট সেশনে। আজকে 6M ক্লাবের পক্ষ থেকে আমাদের যে বাংলা ব্যাকরণের একটা যাত্রা ছিল, সেটা আজকে সমাপ্তি ঘোষণা করা হবে। আপনাদের অনেক দিন ধরেই গ্রামার পড়া হলো, মানে ব্যাকরণ পড়া হলো, এবং আপনারা পরীক্ষাও দিচ্ছিলেন। যাই হোক, তো সেই দিন এখন শেষের পথে। আমরা আস্তে আস্তে ব্যাকরণ শেষ করে ফেললাম, এবং আজকে টুকটাক জাস্ট পড়াশোনা, তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। আহ, যা আপনারা সব পড়েছেন, আপনারা পরীক্ষা দিচ্ছেন, আশা করি এখন আর ব্যাকরণ নিয়ে ওরকম ভয়টা আপনাদের মধ্যে কাজ করছেও না। তো তারপরও আপনাদের ঘুম থেকে ডেকে ওঠানোর জন্য বলছি, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলখুকি ছোটরে। তো আজকে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের লাস্ট সেশন, যেখানে হচ্ছে আমরা দ্বিরুক্ত শব্দ ও বাচ্য নিয়ে পড়াশোনা করব, আর টুকটাক নর্মাল কথাবার্তা বলবো। আপনাদের সাথে আছে আমি, ডাক্তার জিনিয়া জিরিন জুই। তো আজকের পড়া আমরা শুরু করি। যেহেতু মানুষ আমরা অনেকে কম আজকে, সবাই হয়তোবা আমাদের রেকর্ড দেখে নেয়, তো আমরাও শুরু করে দিই অপেক্ষা না করে, তাই না? আচ্ছা, আমাদের আহ সবাই ঘুমাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের পড়া হচ্ছে দ্বিরুক্ত শব্দ নিয়ে। তো দ্বিরুক্ত শব্দ বা বাচ্য, যেটার কথা আমরা বলি, ওভাবে হচ্ছে এটার আমি প্রশ্ন অ্যানালাইসিস এর কোনো স্লাইড রাখিনি, এই কারণে যে এগুলো আলাদা করে আসলে ওভাবে আসা বা বিসিএস ওরকম আসে কিনা সেটা নিয়ে অত বেশি একটা অ্যানালাইসিস তৈরি করা নেই, কারণ বাচ্য তো ওরকমভাবে আসে না বিসিএস এর ক্ষেত্রে। আর বিরক্ত শব্দ শব্দের মধ্যেই চলে আসে, শব্দের বিভিন্ন যে টপিক তার মধ্যেই এটা ইনক্লুডেড থাকে, পড়া ওর এটা এর মধ্যেই পড়ে ফেলতে হয়। তো অনেক সময় হয় কি, যেহেতু টপিক এটার নাম থাকে না, অনেকে হয়তো মিস করে ফেলে বা পড়া হয় না লাস্টে গিয়ে। আপনারা যখনই পড়াশোনা করবেন বাংলা ব্যাকরণ নিয়ে, একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যেন বোর্ড বই যে আছে সেই বোর্ড বই টপিকগুলো যেন আপনার টাচ করা হয়, হ্যাঁ। কারণ আপনার কাছে যদি মনে হয় যে টপিকগুলো বিসিএস এ নেই, তারপর যদি সেটা বোর্ড বই থাকে, সেটার একটা ইম্পর্টেন্স তাহলে থেকেই যায়। হ্যাঁ, এজন্য আহ ভালো হয় একবার যখন বাংলা গ্রামার আপনি শেষ করছেন, ব্যাকরণ শেষ করছেন, তখন একবার আপনি একটু খেয়াল করবেন যে বাংলা ব্যাকরণের যে বোর্ড বই, সেখানে কি কি টপিক আছে সেগুলো একটু দেখা উচিত। তো আজকের আমাদের স্লাইডটা মোটামুটি বলা যায় যে আমি বাংলা বোর্ড বই যেটা আমাদের আছে, দুইটা, একটা পুরাতন একটা নতুন, সেখান থেকেই নিয়েছি। এক্সট্রা হাবিজাবি জিনিসপাতি রাখিনি, যেহেতু এই টপিকগুলো একদম খুবই মানে 3 স্টার 4 স্টার মতো ইম্পর্টেন্ট ওরকম না। তো সেখানে আমরা একদম কোর জিনিসটাই জানবো, সেখানে কনফিউশন থাকলে সেটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, আর সহজভাবে বোঝার চেষ্টা করব, এই আর কি। হ্যাঁ, তো আমরা দেখছি যে এখানে সুকুমার রায়ের সুন্দর একটা কবিতা, যেটা আমাদের খুব ভালো লাগতো বাচ্চাকালে, সেটা আছে। চলে হন হন ছুটে পন পন ঘুরে বন বন, কারে ঠন ঠন। এই যে মানে একটা কথার সাথে আরেকটা কথা, মানে একটা শব্দের সাথে একটা শব্দ যোগ করা, একই রকম শব্দ যোগ করে এই যে সব মানে কথা যেটা মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে, সেটার ইম্পর্টেন্সটা আরো বাড়িয়ে দেওয়া বা সম্প্রসারিত করা, বা অর্থটাকে আরেকটু অন্যরকম ভাবে তৈরি করে বোঝানো, সেটাই হচ্ছে আমাদের নিরুক্ত শব্দ, সহজ কথায়। তাহলে কি লেখা আছে দেখি। এখানে লেখা আছে, নিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন। দুইবার উক্ত হয়েছে এমন মানে কি, দুইবার বলা হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। তো আমরা এটা মোটামুটি বুঝতে পারছি যে একটা শব্দ একবার ব্যবহার করলে যেরকম মনে হয়, সেটা যদি আমি আরেকবার ব্যবহার করে বাক্যে বসাই, তাহলে কিন্তু তার অর্থটা চেঞ্জ হয়, বা অর্থটা অন্যরকম কোনো কিছু বোঝানোর চেষ্টা করে। সেটাই হচ্ছে আমাদের বিরুক্ত শব্দ, মানে আমি দুইবার বলছি শব্দটা। হ্যাঁ, তো সেটার একটা উদাহরণ এখানে কি আছে, উদাহরণটা হচ্ছে আমার জ্বর জ্বর লাগছে। এটা আমরা বলি না, যখন হচ্ছে মনে করেন জ্বর আসবে, তার আগে আগে যখন আমরা ফার্স্ট টের পাই, তখন আমরা এভাবে বলি না, আমার জ্বর জ্বর লাগছে। তার মানে কি আমার জ্বর এসে গেছে, আমি কনফার্ম, আমি কি থার্মোমিটার দিয়ে মেপে দেখেছি? না, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় জ্বর জ্বর লাগছে, মানে একটা ভাব আসতেছে জ্বরের, আমি একটা ফিলিং পাচ্ছি যে আমার মনে হয় জ্বর জ্বর আসবে, মানে জ্বর হবে। তো সেটাই হচ্ছে এটাই প্রকাশ করতে চাচ্ছি যে আমার জ্বর হয়েছে ঠিক তা না, কিন্তু আমি জ্বরের একটা ভাব পাচ্ছি, সেটাই হচ্ছে আমার এখানে প্রয়োগ করলাম। আমার জ্বর জ্বর লাগছে, মানে জ্বরের মতো একটা ভাব পাচ্ছি আমি, এখন আমি শিওর না জ্বর হয়েছে কিনা। এটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দের একটা কারিশমা। অনেক সময় সম্প্রসারিত রূপও বোঝায়, অনেক সময় আধিক্য বোঝায়, অনেক সময় কম বোঝায়।
অনেক সময় বহু বচন বোঝায়, মানে বিভিন্ন ধরনের প্রয়োগ আছে এবং এই প্রয়োগগুলো আসতে পারে বেশি। হ্যাঁ, এই যে একদম আমি যে সংজ্ঞা পড়লাম, সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে বিসিএস এ বা যে কোনো চাকরি পরীক্ষায় একদম ডিরেক্ট আসবে, এটা হয় না সচরাচর। সচরাচর এরকমই দিবে যে একটা বাক্য দিয়ে এখানে কি বোঝানো হয়েছে এই বিরুক্ত অর্থে, এখানে কি সম্প্রসারিত ভাব বোঝানো হয়েছে, আধিক্য বোঝানো হয়েছে, কম কিছু বোঝানো হয়েছে, পৌনঃপুনিকতা বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, এগুলো মোটামুটি আমাদের বুঝতে হবে। কিন্তু এই যেমন মোটামুটি আমরা কিন্তু সব মানে যখন বাক্যটা শুনি তখন বুঝতে পারি যে আসলে কি বোঝাতে চেয়েছে, তাই না? যেমন এটা আপনি শুনেও বুঝতে পেরেছেন যে আমার জ্বর জ্বর লাগছে, যে কেউ যদি আপনাকে বলে তাহলে আপনি এটা তো অ্যাটলিস্ট বুঝতে পারেন যে সে ভাবছে বা তার একটা মনে হচ্ছে, গাট ফিলিং হচ্ছে যে তার জ্বর জ্বর আসছে, মানে জ্বর আসছে। গাট ফিলিং না, মানে তার মানে বডি তাকে ওই রেসপন্সটা করছে যে তার মনে হয় জ্বর আসছে, কিন্তু সে কিন্তু শিওর না। তো এটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দের কারিশমা। তো আমরা দেখি দ্বিরুক্ত শব্দ আসলে কত রকম। দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে। তো দেখি কি কি রকম হতে পারে। শব্দের দ্বিরুক্তি, তার মানে কি, এটা শব্দ তাহলে দুইবার উক্ত হবে, তাই না? শব্দের দ্বিরুক্তি যেটাকে বলে আর কি। তো দেখি সেটা কি। একই শব্দ দুইবার ব্যবহার করা যদি হয় এবং দুটি যদি অবিকৃত থাকে, তাহলে সেটা শব্দ দ্বিরুক্তি। যেমন ভালো ভালো ফল, আমরা বলি না যে ভালো ভালো ফল কিনে এনো, বা ফোঁটা ফোঁটা পানি, ফোঁটা ফোঁটা করে পানি পড়ছে কল থেকে, বন্ধ করো নাই ঠিক মতো, এরকম বলি না আমরা? বা বড় বড় বই, এই যে বিসিএস এর এক একটা বই বিশাল বিশাল বই, তো আমরা এই যে আমি বললাম বিশাল বিশাল বই, এটাও কিন্তু একটা শব্দের দ্বিরুক্তি, তাই না? বড় বড় বই, এগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তি, এখানে অবিকৃত ভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আপনাকে বিভিন্ন ধরনের অপশন দিয়ে বলতে পারে যে এখানে কোথায় শব্দের দ্বিরুক্তি অবিকৃত ভাবে ব্যবহার করা হয়েছে। তো ওখানে না হয় দিল বড় বড় বই, আবার সাথে দিল মনে করেন যে মিটমাট, আরেকটা দিল লেনদেন, হ্যাঁ এরকম একটা দিল যে হন হন। তো এরকম যদি চারটা চার ধরনের থাকে, শব্দের দ্বিরুক্তি কোনটা? শব্দের দ্বিরুক্তি হচ্ছে প্রথম যেটা বললাম বড় বড় বই, এখানে তো কোনো চেঞ্জই করিনি, অবিকৃত রেখেছি। তো অপশনে মানে আপনার প্রশ্নে যদি অবিকৃত কথাটা বলা থাকে, তাহলে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে পরপর যে দুইটা শব্দ ব্যবহার করছেন তার মধ্যে কোনোটাই কোনো চেঞ্জ হবে না, এবং সেটা যেন শব্দের দ্বিরুক্তি হয়। আচ্ছা, আরেকটা কি, একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে এটা শব্দের দ্বিরুক্তি করা সম্ভব। যেমন খেলাধুলা, লালন পালন, ধন দৌলত, এগুলো সমার্থক না? সমার্থক বা প্রায় সমার্থক, বা আমরা একসাথে ব্যবহার করি এই টাইপের শব্দগুলো। খোঁজ খবর, বলা কওয়া একই জিনিস, কিন্তু আমরা এটাকে ব্যবহার করছি হচ্ছে একটা দ্বিরুক্তি হিসাবে। হনহনের আরেকটা জিনিস আমরা পড়বো পরে, এই জন্য আমি এখানে এটা নিয়ে আলোচনা করলাম না। সামনে আরেকটা ক্লাসিফিকেশন পাবো যখন, তখন ওটা আমরা মানে আমরা এটাকে ক্লিয়ার করবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কি জানলাম যে সমার্থক শব্দ ব্যবহার করি বা প্রায় সমার্থক শব্দ ব্যবহার করেও শব্দের দ্বিরুক্তি আমরা ব্যবহার করতে পারি, বা শব্দের দ্বিরুক্তি আনতে পারি এখানে। যেমন ধন দৌলত, সহজভাবে এক একটার সাথে এক একটা যদি আপনি উদাহরণ মনে রাখেন তাহলেও আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এগুলো কিন্তু এক একটা টেকনিক, এমন না যে এগুলো একদম ধরা বাঁধা রুলস, যে এগুলো একদম এইভাবেই সবকিছু এইভাবেই করবো। আপনি জাস্ট মনে রাখার জন্য এই টেকনিক গুলো মনে রাখবেন যে কিভাবে কিভাবে শব্দের দ্বিরুক্তি হতে পারে। হ্যাঁ, আরেকটা দেখি। দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় অংশটির আংশিক পরিবর্তন করা যেতে পারে। আচ্ছা, যেমন মিট মাঠ, এটা কি আপনি বুঝতে পারছেন যে আংশিক যে চেঞ্জ আসছে? মিট মাঠ, দেখেন ম ট, পরেরটাতেও কিন্তু মটই আছে পরের শব্দটাতে, কিন্তু কি হলো, প্রথমটাতে ছিল মিট মানে রস্যিকার ছিল, পরেরটাতে আমরা দিয়ে দিলাম আকার, তো হয়ে গেল মিট মাঠ। বকা ছকা, তো এখানে ছিল, পরেরটাতে ঝ হয়ে গেল, মানে আংশিক পরিবর্তন করলাম আমরা। তোর জোর, ত ছিল জ করে ফেললাম। গল্প স্বল্প, গ ছিল স করে ফেললাম। এটা হচ্ছে শব্দ দ্বিরুক্তির দ্বিতীয় অংশটির আংশিক পরিবর্তন করে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সমার্থক বা বিপরীতার্থক। একটা তো সমার্থক পড়েছি, বিপরীতার্থকও হতে পারে, যেমন দেনা পাওনা, টাকা পয়সা, এটা সমার্থকের মধ্যেই পড়ে যায় বলতে গেলে। ধনী গরিব, আসা যাওয়া, এই তো। তাহলে সমার্থক দিয়েও হতে পারে, বিপরীতার্থক দিয়েও হতে পারে, আংশিক পরিবর্তন আমি করতে পারি, বা অবিকৃতও থাকতে পারে। এগুলো হচ্ছে আমার শব্দ দ্বিরুক্তির তৈরি হওয়ার এক একটা উপায়। সহজ কথায় আমরা এটাকে আসলে খেয়াল করতে হবে যে আমরা শব্দ দ্বিরুক্তি এখানে হচ্ছে নাকি পদের দ্বিরুক্তি হচ্ছে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, বা ধনাত্মক দ্বিরুক্তি হচ্ছে। তো সেটার জন্য আমাদের অন্যান্য ক্লাসিফিকেশন গুলোও পড়তে হবে। তো আমরা এখন সেকেন্ড বা থার্ড ক্লাসিফিকেশন গুলোর দিকে যাই। পদের দ্বিরুক্তি, এই যে যখন, সহজ কথা, পদ আসলে কখন হয়? যখন শব্দগুলো একটা বাক্যের মধ্যে বসে, তখন কিন্তু সেটা পদ হয়ে যায়, তাই না? বিভক্তি টিভক্তির কথা আমি যতই বলি না কেন, শব্দগুলো যখন বাক্যের মধ্যে বসে যাচ্ছে তখন তার এক একটা পদ। তো দুটি পদের একই বিভক্তির প্রয়োগ যখন করা হয় তখন শব্দ দুটির ও বিভক্তি অপরিবর্তিত থাকে, মানে এটা একটা রুল। আমি সহজভাবে আগে একটা কথা বলি, কারণ আমাদের তো বোর্ড বই দুইটা,
পুরাতন যেটা মনির চৌধুরী স্যারের বই আর নতুনটা যেটা, এই দুইটার মধ্যে কিছু কনফিউশন থাকে, আপনি সামনে আরো দেখবেন যে একটা দ্বন্দ্ব আছে। যেটাই থাকুক না কেন, তো পুরাতন বাংলা যে ব্যাকরণ বইটা, সেখানে হচ্ছে এই বিরক্তির ক্ষেত্রে, পদের বিরক্তির ক্ষেত্রে বলা আছে যে বিভক্তিযুক্ত পদের যে চেঞ্জটা বা হচ্ছে এই যে দুইবার ব্যবহার করা, সেটাকে হচ্ছে পদের বিরক্তি বলে। কিন্তু দেখেন, বিভক্তিযুক্ত পদ কেন বলতে হবে? পদ বললেই এনাফ এখানে। যদি একটা বাক্যের মধ্যে ওই পদটার কোনো ধরনের বিভক্তি যুক্ত নাও থাকে, তাও তো সে প্রথমা বিভক্তি পাচ্ছে, তাই না? মানে আমরা কি জানি যে যখন কোনো বিভক্তি যুক্ত থাকে না, তখনও কিন্তু ওটাকে আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি বলি। তো এই বিভক্তিযুক্ত পদ বলার প্রয়োজন নেই এখানে। পদ হলেই, একটা বাক্যের মধ্যে শব্দগুলো থাকা মানে পদ, এবং পদ হলেই সেটা পদের বিভক্তি হিসেবে আমরা ব্যবহার করবো এখানে। মানে যদি আমরা ডাবল শব্দ পাই, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পেরেছেন যে মানে ওখানে একটা স্লাইটলি মিস্টেক বলা যেতে পারে যে আছে, যে বিভক্তিযুক্ত পদ এই কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। পদ কথা বল মানে পদের শব্দটা বললেই এনাফ ছিল, বিভক্তিযুক্ত কথাটা ব্যবহার করার প্রয়োজন ছিল না। আচ্ছা, তো দুটি পদ একই বিভক্তি প্রয়োগ করা করা হয়, শব্দ দুটিও বিভক্তি অপরিবর্তিত থাকবে। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, বা দেশে 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 ধন্য ধন্য করতে লাগলো। মানে কি এখানে কি বুঝাচ্ছে? যে যেই দুইটাতেই যেই বিভক্তি আছে, দুইটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন দেশে দেশে, দেশ এ, দেশ এ, দুইটাতেই কিন্তু আমি কি করলাম, যে একই ধরনের বিভক্তি রাখলাম, এবং এরা অবশ্যই পদ, কারণ একটা বাক্যের মধ্যে বসেছে, তাই না? আচ্ছা, এরপর বললো কি ওই আংশিক পরিবর্তন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আংশিক পরিবর্তনকে প্রাধান্য দেওয়া হয়, যে আংশিক পরিবর্তন হলেও কিন্তু সমস্যা নেই। দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকবে এখানে। যেমন চোরটি হাতে নাতে ধরা পড়েছে, দেখেন এখানে কিন্তু আমার বিভক্তিটা সেম রয়েছে, কিন্তু শব্দের ক্ষেত্রেও একটাতে হাতে ছিল মানে হ ছিল, একটাতে ন চলে এসেছে। চোরটি হাতে নাতে ধরা পড়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে বিভক্তি সেম রয়েছে, কিন্তু শব্দের ক্ষেত্রে ধ্বনিগত পরিবর্তন এসেছে, মানে ব্যঞ্জন ধ্বনিটার পরিবর্তন হয়েছে, তাই না? এই হচ্ছে আমার পদের দ্বিরুক্তি। তো শব্দের দ্বিরুক্তির ক্ষেত্রে আমরা শুধু শব্দগুলোকে ইউজ করেছি, সেক্ষেত্রে কোনো বাক্যের আমরা ব্যবহার দেখিনি। আর এখানে পদের দ্বিরুক্তি হবে তখনই যখন একটা বাক্যের মধ্যে শব্দগুলো থাকবে এবং তাদের বিভক্তিগুলো সেমই থাকে, কিন্তু আগের পিছের যে শব্দ মানে ধ্বনি আছে তাদের চেঞ্জ আসতে পারবে। আচ্ছা, এখন বাংলা ব্যাকরণের বোর্ড বই যেটা, সেখানে পদের দ্বিরুক্তির কিছু জিনিস আছে, মানে কিছু উদাহরণ আছে, এবং উদাহরণগুলা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি দ্বিরুক্তি পড়তে চান, আপনি উদাহরণকেই ফোকাস করবেন। আগে পিছে সংজ্ঞা টঙ্গা ওগুলো অত ভালো না বুঝলে, মানে অত ভালো মুখস্থ না করা, মানে দরকারই নেই কোনো মুখস্থ করা, জাস্ট বুঝলেই হবে। কিন্তু এই উদাহরণগুলো আপনার ভালো করে পড়তে হবে, হ্যাঁ? পরীক্ষার আগে একবার দেখে যাওয়াটা দরকার, যেহেতু এখন একটু হাটকে প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে দ্বিরুক্তি থেকে প্রশ্ন এখন আসতেই পারে, এবং আসেও। তো মানে টুকটাক আসে আর কি, মনে করেন দুই একটা বিসিএস পর দিল, আবার দুই একটা বিসিএস পর দিল, আবার দেখা গেলো সামনে বিসিএস ও দিতে পারে। দ্বিরুক্তি এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে, যে যেহেতু আনকমন জিনিসগুলোকে এখন পছন্দ করা হচ্ছে। অলংকার থেকে প্রশ্ন আসছে, তো সেখানে দ্বিরুক্তি তো আরো ইম্পর্টেন্ট, অলংকার আছে তো অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা দেখি পদের দ্বিরুক্তির কিছু প্রয়োগ। প্রথমে কি দেখছি আমরা? বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার। তার মানে কি, শব্দটা নিয়ম অনুযায়ী বা তার রুট যেটা, সেটা হচ্ছে একটা বিশেষ্য, কিন্তু যখন আমার ওই বাক্যে বসছে এবং সে দ্বিরুক্ত ভাবে বসছে, তখন সেটা কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। তো কেমনে দেখি আমরা? আধিক্য বুঝাতে, মানে অনেক বেশি বেশি বুঝাতে, সেটাতে কি আছে দেখি? রাশি রাশি ধান, রাশি রাশি ধন, ধামা ধামা ধান। তো এই যে ধামা ধামা ধান, এটা কিন্তু এখন ধানের একটা আধিক্য বুঝাচ্ছে, তাই না? আপনি শুনেই বুঝতে পারছেন যে ধামা ধামা ধান, এটা ধানের আধিক্য বুঝাচ্ছে। কিন্তু ধামা জিনিসটা কি, আপনি যখন অভিধানে সার্চ করে দেখবেন, তখন দেখবেন যে এটা একটা পাত্রের মতো, যেখানে ধান বা কোনো শস্য রাখা হয়। ধামা মানে শুধু ধামা যদি আপনি সার্চ করেন, সেখানে দেখবেন ধামা এরকম একটা পাত্রকে বুঝাচ্ছে। কিন্তু যখন আপনি ধামা ধামা ধান বোঝাচ্ছে, মানে অনেকগুলো ধামাতেই ধান রাখা আছে, তার মানে জিনিসটা আসলে প্রায়োগিক অর্থ কি দাঁড়াচ্ছে? যে অনেক ধান, তাই না? ধামা ধামা ধান, রাশি রাশি ধন। তো এগুলো যখন বুঝায়, তখন আসলে জিনিসটাকে কি বোঝানো হচ্ছে? আধিক্যটা বোঝানো হচ্ছে। তো এটা তাহলে কি হলো? বিশেষ্য যুগল, কিন্তু তারা বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আধিক্য পড়লাম, এখন আমরা উল্টাটা পড়বো সামান্য বুঝাতে। আজ আমি জ্বর জ্বর বোধ করছি, এই যে মানে জ্বর তো আমার আসে নাই, জ্বরের একটা ভাব পাচ্ছি, বা হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছে, তাহলে এটা কি? আজ আমি জ্বর জ্বর বোধ করছি, এটা হচ্ছে সামান্য বুঝাতে।
তারপরে পরস্পরতা বা ধারাবাহিকতা বুঝাতে, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, ওই যে দিনের পর দিন আস্তে 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 তুমি রোগা হয়ে যাচ্ছ, তার মানে কি একটা ধারাবাহিকতা, যে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, একদিনে ঠাস করে রোগা হয়ে গেছো এরকম তো না, আস্তে আস্তে তুমি রোগা হয়ে যাচ্ছ, তার মানে একটা ধারাবাহিকতা মেনটেন হচ্ছে। তো এরপরে একটা কি আছে, ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে যায়, ফিরে ফিরে যায়। তো আপনারা যখন পদ পড়েছেন আপনারা অবশ্যই ক্রিয়া বিশেষণ কি সেটাও জেনেছেন। তো কিভাবে যায়, ফিরে ফিরে যায়, কিভাবে যায়, ধীরে ধীরে যায়। তো এই যে ধীরের যে আমরা বিশেষ্য ধীরতা, এটা তো বিশেষ্য আমরা জানি, কিন্তু এটাকে যখন আমি ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহার করছি, কিভাবে যায়, ধীরে ধীরে যায়, তাহলে এটা তখন কি হয়ে যাচ্ছে, একটা বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার, এবং এটার অর্থ বোঝাচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে ক্রিয়া বিশেষণ রূপে এটা ব্যবহৃত হচ্ছে। এটা তো আপনি প্রশ্ন করলেই বুঝবেন, যখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন কিভাবে যায়, কিভাবে করে, কখন আসছে, তো আপনি তখন সেটা ক্রিয়া বিশেষণ রূপটা পেয়ে যাচ্ছেন। তো আপনি তো সেটাই উত্তর পাচ্ছেন, কিভাবে যায়, ধীরে ধীরে যায়, তাহলে উত্তরটা কি, ক্রিয়া বিশেষণ এখানে, তাই না? আচ্ছা, তারপর অনুরূপ কিছু বোঝাতে, তার সঙ্গী সাথে কেউ নেই, হয়তো সঙ্গী যেটা সাথেও সেটা, তার মানে কি, এটা অনুরূপ বুঝাচ্ছে বা সমার্থক বুঝাচ্ছে। তো যেটাই থাকবে অপশন আপনি সেটাই দাগাবেন, অনুরূপ মানেও একই, সমরূপ সমার্থক মানেও একই। তো যেটাই অপশনে থাকবে আপনি দাগাবেন, এটা আপনি বুঝতেও পারছেন, এটা আমার বলারও কিছু নেই, তাই না? তো এই জিনিসগুলো একদম খুব বেশি মুখস্থ ধরে ধরে মুখস্থ করবেন যে বিশেষ্যের সাথে আধিক্য আছে, সামান্য আছে, ধারাবাহিকতা আছে, এভাবে দরকার নেই। আপনি বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনি যখন প্রশ্নে আসবে ইজিলি অ্যান্সার করতে পারবেন। আর এটা হচ্ছে আগ্রহ বুঝাতে, ও দাদা দাদা বলে কাঁদছে, মানে তো সে আগ্রহ দেখাচ্ছে, মানে তার আকর্ষণ চাচ্ছে বা তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তার সাথে কথা বলতে চাচ্ছে, বা তার জন্য কাঁদছে, তাহলে এটা কি একটা আগ্রহ, এটা কিন্তু একটা আনকমন না, প্রত্যেকটার চেয়ে এটা একটু আনকমন। আগ্রহের সাথে আরো কিছু অপশনে দিয়ে দিলে আপনি কনফিউজড হয়ে যাবেন, তো এইটা একটু ভালো করে দাগিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে? বোর্ড বইয়ে যা আছে সেটা আসলে আমি চেঞ্জ যদি করি বা বলি যে না এখানে ভুল আছে, তারপর আসলে পুরোপুরি ইগনোর করা সম্ভব না, কারণ প্রশ্ন বোর্ড বই থেকে তো হয় অনেক সময়, এবং হয়েছেও, একটা আপনার সামনে একটা প্রশ্ন পাবো যেখানে একটা কনফিউশন আছে এবং ভুল আসলে অপশনটা, দুইটি অপশনই দেওয়া ঠিক হয়নি, কিন্তু সেখানে দিয়ে দিয়েছে, এবং ওটাকে আমরা ধরে বোর্ড বই ঘেটে ঘেটে যারা বিশ্লেষণ করেন প্রশ্ন, তারা বলেছেন যেহেতু বোর্ড বইটা আছে এবং অপশনটা ওইভাবে তুলে দেওয়া হয়েছে, তাহলে বোর্ড বই যেটা বলেছে সেটাই মানা উচিত। এই জন্য আমি বললাম যে এই টাইপের গুলো উদাহরণগুলো একটু ভালো করে খেয়াল করবেন, আপনি বোঝেন না বোঝেন অবশ্যই বোঝার চেষ্টা করার জন্যই আমরা এখানে আছি, তারপর যদি একটু কনফিউশন লাগে ভালো করে দাগিয়ে জিনিসটাকে একটু পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দেখি আমরা বিশেষণ রূপ দেখেছিলাম, এখন দেখি যে বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপ, মানে তারা বিশেষণই, তো এটা নিয়ে তো ঝামেলা হবে না আশা করি। সেটা হচ্ছে আধিক্য বুঝাতে কি বোঝায়, ভালো ভালো আম নিয়ে এসো, ছোট ছোট ডাল কেটে ফেলো। তো ভালো ভালো আম, এটা তো ভালো এমনিতেও নিজে আসলে একটা বিশেষণ, তবে এটাকে বিশেষ্য রূপেও বাক্যে ব্যবহার করা যায় অনেক সময়, সেটা আমি পদ প্রকরণে নিশ্চয়ই পড়েছি। কিন্তু এখানে দেখেন ভালো ভালো আম নিয়ে এসো, কেমন আম আনবে, ভালো ভালো আম আনবে। একে তো আমি এখানে বিশেষণ বুঝিয়েছি, আবার একটা কি বুঝিয়েছি যে বেশি করে আনতে হবে, ভালো ভালো আম নিয়ে এসো, তার মানে কি বেশি বেশি করে ভালো, মানে আম আনবা এবং সেটা ভালো হতে হবে। বা ছোট ছোট ডালগুলো কেটে ফেলো, আমরা ভাবে বলি না ছোট ছোট ডাল কেটে ফেলো, তার মানে কি একটা ডাল কাটতে বুঝাচ্ছি না, গাছের যতটুকু ছোট ছোট ডাল আছে সবগুলো কেটে ফেলো, তার মানে একটা আধিক্য বুঝাচ্ছি, সব বুঝাচ্ছি। এটাই হচ্ছে আধিক্য রূপে বোঝাতে। তারপরে তীব্রতা বা সঠিকতা বুঝাতে, গরম গরম জিলাপি, নরম নরম হাত, এটা বুঝাতে আমরা কি একটা তীব্রতা বুঝাচ্ছি না, মানে একটা যে কোনো একটা বিশেষণের আমি একটা বেস্ট জিনিসটা, মানে একদম সর্বোচ্চ যেটা সেটা বোঝানোর চেষ্টা করছি। যেমন গরম গরম জিলাপি, একদম কেমন জিলাপি আনবে, একদম গরম গরম যেগুলো, জিলাপির মধ্যে একটা ভাগ করে দিচ্ছি। বা নরম নরম হাত, হাতের মধ্যে নরম নরম হাত মানেও এখানে হচ্ছে এটা একদম বেশি নরম, এটা বোঝাচ্ছে, তাই না? যে একদম তুলতুল করছে এরকম হাত, বাচ্চাদের হাতের মতো আর কি, সেটা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে তীব্রতা বা সঠিকতা বোঝাতে, এটা কিন্তু আধিক্য বুঝাচ্ছে না, এখানে কি আমি বুঝাচ্ছি যে নরম নরম হাত মানে অনেকগুলো নরম হাত, সেটা না, বুঝাচ্ছি যে আমি অনেক অনেক নরম হাত, জিনিসটা তুলতুলে হাত, এটা বুঝাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে তীব্রতা বা সঠিকতা বুঝাতে। আর সামান্যতা মানে আধিক্যের উল্টাটা, উরুরু ভাব, তোমার কালো কালো চেহারা। এখন কালো কালো চেহারা মানে কি, পুরাই কালো? আমাদের আমরা যেই দক্ষিণ এশিয়াতে আছি বা আমাদের বাংলাদেশের কথাই বলি, আমরা যখন একটু ফেয়ার স্কিন টোন থেকে একটু ডার্ক হয় তখনই আমরা একটু বলি যে কালো কালো দেখতে। গ্রামের মানুষ তো বলি দেখি যে কালো দেখতে, কিন্তু দেখা যাবে সে আসলে ওভাবে কালো না। কালোর যে সংজ্ঞা, মানে আমাদের মানে পুরোপুরি সব মানুষকে ই করলে, বিশ্লেষণ করলে কালোর যে সংজ্ঞা সেটার সাথে আসলে বাঙালির চেহারা কিন্তু যায় না, বাঙালি তার ওইভাবে কালো হয় না সচরাচর। কিন্তু আমরা ওটাকে কি বলি তখন, কালো কালো চেহারা, মানে কালোর মতো বাট অত কালো না, সামান্য কালো, সেটা হচ্ছে কালো কালো চেহারা। উড়ু উড়ু ভাব, তার মানে কি সে উড়ে চলে যাচ্ছে তা না, সে তো অস্থির, মানে তার মধ্যে একটু উঠতে চাওয়ার একটা টেন্ডেন্সি আছে বা সামান্য উড়নচণ্ডী একটা ভাব আছে, সেটাই হচ্ছে সামান্যতা বোঝাতে উড়ু উড়ু ভাব।
ঠিক আছে? আচ্ছা, এইগুলো কিন্তু উদাহরণগুলো কিন্তু আমি বারবার বলছি, আপনারা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবেন। আর সর্বনাম পদের ব্যবহার দেখি আমরা এখানে। বহুবচন বা আধিক্য বোঝাতে সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়। যেমন কে কে এলো, কেউ কেউ বলে। আমরা সর্বনাম তো এভাবেই চিনি, তাই না? এটা বুঝতে নিশ্চয়ই সমস্যা হয় না। কিন্তু কে কে এলো, এটা কিন্তু যখন ডাবল বসছে, মানে একবার যদি বসতো কে এলো, তাহলে এটা কিন্তু বহু বচন বা আধিক্য কিছুই বুঝাতো না। কিন্তু যখন আমি বললাম কে কে এলো, তখন তার মানে কি, কয়জন আসছে, মানে আমি বুঝতে পারছি যে মানুষ অনেকজন, তবে আমি জানতে চাচ্ছি যে কে কে আসলো। তারপর কেউ কেউ বলে, তার মানে একজন বলে যে তা না, অনেকেই বলে। আমরা বলি না যে কেউ কেউ এইসব কথা বলছে, তার মানে একজন বলছে যে তা না। তখনই পরের জন জিজ্ঞেস করে যে কে কে আবার কি বলছে, নাম বল আমাকে। তো তার মানে হচ্ছে অনেকজন, বহুবচন, সেটা বুঝাচ্ছে। তো এটাও মোটামুটি আমরা বুঝতে পেরেছি, কনফিউশন তৈরি হওয়ার কথা না আমাদের মধ্যে। জাস্ট আমরা মনে রাখবো যে যে কে কে এলো, এটা যখন আপনি অন্য কাউকে বলবেন, আপনি সেটা কি মাথায় রেখে বলছেন, যে অনেকেই নিশ্চয়ই আছে, তারা কারা, এটা বুঝাতে যাচ্ছেন। তার মানে এখানে বহুবচন হিসেবে বা আধিক্য হিসেবে জিনিসটা বসেছে। তারপরে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দের মধ্যে কি কি আছে? বিশেষণ রূপে, এদিকে তো রুগীর যায় যায় অবস্থা, তোমার নেই নেই ভাব আর গেল না। তার মানে কি, এই যে যায় যায় অবস্থা, কেউ কেউ তো সবাই না, তাহলে আধিক্য কিভাবে? কোন জায়গায় দেখি তো এটা। কেউ কেউ বলে, তো এখানে আধিক্য কিভাবে? কেউ বলে, তাহলে আপনি কি বুঝতেন? যদি আমি লিখতাম কেউ বলে, তাহলে আপনি কি বুঝতেন? একজন। কেউ কেউ বলে, তার মানে কি, একজনের বেশি না, তাহলে এটা আধিক্য না? সেভাবে এটা আর কি। বা বহু বচন, এটা সবচেয়ে ভালো হয়। অপশনে যদি বহু বচন থাকে, তাহলে বহু বচন এটার অ্যান্সার। আচ্ছা, ক্রিয়াবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণ রূপে আমরা কি দেখেছি? এদিকে তো রুগীর যায় যায় অবস্থা, এটা কিন্তু যায় যায় জিনিসটা কি, একটা ক্রিয়া না? বা আহ এই যে হ্যাঁ, এদিকে যে তো রুগীর যায় যায় অবস্থা, যায় যায় মানে হচ্ছে একটা ক্রিয়া। আমরা তো বলি যে সে স্কুলে যায়, তাহলে এটা কি? ভার্ব, এটা ক্রিয়া। কিন্তু যখন আপনি এভাবে বসাচ্ছেন, এদিকে তো রুগীর যায় যায় অবস্থা, কেমন অবস্থা? যায় যায় অবস্থা। তাহলে কেমন অবস্থায় যে আমি বললাম, আমি যে প্রশ্ন করলাম, তার মানে এটা তখন বিশেষণ হয়ে গেল না? তাহলে এদিকে তো রুগীর যায় যায় অবস্থা, এটা হচ্ছে বিশেষণ রূপে বসেছে, একটা ক্রিয়াবাচক শব্দ। তারপরে স্বল্পকাল স্থায়ী বুঝাতে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, মানে আমরা যখন মেঘ হয়, জমে কালো মেঘ, তারপরে আহ বৃষ্টি হয়, দেখবেন আপনি খুব বেশি সময় যে হাতে পাচ্ছেন তা না। হুট করে মেঘটা আসলো, কালো মেঘ আসলো, আস্তে করে বৃষ্টি নামা শুরু করে দিল। তার মানে খুব কম সময়ের মধ্যেই আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। এটাতে বুঝাতে এটাই বোঝায় যে স্বল্পকালের মধ্যেই জিনিসটা ঘটে গেল। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, মানে তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যেই আকাশটা কালো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এরপরে ক্রিয়া বিশেষণ, দেখে দেখে যেও, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? তো যেমন এখানে অনেকেই হচ্ছে সেশনে জয়েন করে ঘুমিয়ে গেছে, এবং তারা ভাবছে যে তারা শুনছে, বা তারা এখানে দেখাচ্ছেন যে তারা আছেন, কিন্তু আসলে তো ঘুমিয়ে ঘুমিয়ে শোনার কথা না। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, তাদের প্রতি আমাদের প্রশ্ন রয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না ইসরাত আপু আছেন। আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? তো ঘুমিয়ে ঘুমিয়ে এই জিনিসটা কি, ক্রিয়া বিশেষণ না? তো একটা ক্রিয়া যখন এখানে, মানে এখানে কি হিসেবে বসছে সেটা, জিনিসটা ক্রিয়া বিশেষণ হিসেবে না? তো কিন্তু জিনিসটা কিন্তু ঘুমিয়ে বা ঘুমায়, সে ঘুমিয়েছিল, এটা একটা ক্রিয়া। কিন্তু এখানে কিভাবে বসছে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, মানে কিভাবে শোনার কথা বলছে, ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে এটা কি? ক্রিয়া বিশেষণ। ঘুমাইনি ঘুমাইনি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা তো অবশ্যই আছেন সাথে, আপনারা আছেন দেখে এখন এখানে শুধু শুধু বক বক করছি আর কি। মানে এগুলো তো খুবই ছোটখাটো টপিক, এত ইম্পর্টেন্টও না। কিন্তু আমরা পড়তে আসছি, সবাই পড়তে চেয়েছেন, এই জন্য আমরা পড়তে আসছি আজকে, তাই না? তো আপনারা তো অবশ্যই আছেন, যারা নাই আর কি, তারা ঘুমাচ্ছে, তারা তো এখন মেসেজটাও করতে পারছে না, বা এখানে কমেন্টও করতে পারছে না যে আচ্ছা আপু আমি ঘুমাচ্ছি। যাই হোক, এরকম কয়েকবার ঘুমিয়েছিলাম, আহারে। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড আছে। আপনার চেষ্টা করছেন, আপনার এখানে আসছেন, এত সকালে জয়েন করছেন, আগ্রহ দেখাচ্ছেন, এটা অনেক কিছু। তারপরে যদি কিছু ছুটে যায়, অনেক সময় আমরা না চাইতেও ঘুম চলে আসে, সেটার জন্য রেকর্ড আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পৌনঃপুনিকতা বোঝাতে, এইটা আসে, এটা আম, প্রশ্নে আসে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসে। পৌনঃপুনিকতা বোঝাতে, ডেকে ডেকে হয়রান হয়েছি, তার মানে কি, ডাকতেই আছি ডাকতেই আছি, ডাকছি তো ডাকছি, মানে আমি ডাকতে ডাকতেই শেষ, তার কোনো রেসপন্স নেই, এই জন্য বলেছে ডেকে ডেকে হয়রান হয়েছি। তার মানে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা মানে কি, একটা জিনিসের বারবার হচ্ছে, জিনিসটা বারবার হচ্ছে, সেটাই হচ্ছে পৌনঃপুনিকতা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, যে ঘুমাইছে সে তো কমেন্ট করছে না, স্বাভাবিক। তো ডেকে ডেকে হয়রান হয়েছি, এটা এর আগেও আসছিল, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এটা পৌনঃপুনিকতা বোঝাচ্ছে, এটা মনে রাখবেন, এটা আপনারা বুঝতেও পারবেন, এটা আমি আশা রাখি কোনো সমস্যা হবে না। তো পৌনঃপুনিকতা যেহেতু শব্দটা আছে, এটা থাকলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে অব্যয়ের দ্বিরুক্তি। অব্যয়ের দ্বিরুক্তি,
আগে লাবু স্যার ক্লাসের মধ্যে হুট করে বলতো, "এই আপনি ঘুমাচ্ছেন কেন?" এমনি হয়েছে ঘুমাই গেছে। ভাই ওই কথা শুনে লাফ দিয়ে উঠে বসছি। এটা হচ্ছে আরিফিন স্যারও করেন, লাবু স্যারও করেন, আবার শারিয়ার ভাইও করেন এরকম। প্রথম প্রথম যখন আমরা সেশন মানে ক্লাস করতাম, আমরা হচ্ছে একটু ভয় পেয়েছিলাম, কি ব্যাপার, ই তো অফ, ক্যামেরা তো অফ, উনি কোথা থেকে দেখছেন। তো আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি আমরা, যেটা স্যারের একটা ভয় দেখানোর একটা আর কি উপায়। যাই হোক, তো অব্যয়ের বিরক্তি দেখি, অব্যয় মানে কি, যার হচ্ছে কোনো আসলে ব্যয় নাই, তার কোনো লাভ লস নাই, তার সে হচ্ছে এক্সট্রা একটা শব্দের মতো সব জায়গায় বসছে, তো কিন্তু সে একটা সম্প্রসারিত রূপ তৈরি করে বা ভাবের যে গভীরতা সেটা সৃষ্টি করে। তো সেই অব্যয়ের বিরক্তিটা আমরা দেখি, ভাবের গভীরতা বুঝাতে কি, তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো, ছি ছি তুমি কি করেছো, এই যে ছি ছি, এটা কিন্তু একটা, ওর কিন্তু কোনো লাভ লস নাই না, ও কোনো ব্যয় নেই, ও এমন একটা শব্দ, কিন্তু ও যখন বসলো ছি ছি তুমি কি করেছো, এটা যখন বললো, এটা ভাবের গভীরতা বা আমি যে মন থেকে কি প্রকাশ করতে চাচ্ছি সেটা বোঝা যাচ্ছে, যে আমি জিনিসটাকে একটু ধিক্কার জানাচ্ছি। তো সেটা কিন্তু আমি ভাবের গভীরতাটাকে এখানে প্রকাশ করতে পারছি অব্যয়ের মাধ্যমে, অব্যয়ের বিরক্তির মাধ্যমে। তারপর আবার আসছে পৌনঃপুনিকতা, বারবার সে কামান বেজে উঠলো, বারবার সে কামান বেজে উঠলো, এটা পৌনঃপুনিকতা অর্থে। তো এটা যে বারবার বারবার মানে কি, অনেকবার হচ্ছে, একবার বাজছে আবার বাজছে আবার বাজছে, তাহলে এটা পৌনঃপুনিকতা। তারপরে অনুভূতি বা ভাব বোঝাতে, গা ভয়ে গা ছমছম করছে, ফোড়াটা টনটন করছে, এটা একটা ব্যথা। তো ক্যামেরাতে স্টিকার লাগিয়ে রাখছি। এই প্রিকশন গুলো ভালো, মানে শুধুমাত্র সেশনের জন্য না, বিভিন্ন কাজের জন্য এই প্রিকশন গুলো নেওয়া উচিত আসলে আমাদের। আচ্ছা যাই হোক, তো ভয়ে গা ছমছম করছে, ফোড়াটা টনটন করছে, এটা একটা অনুভূতি না, এটা ভাব, ভাব বোঝানো হচ্ছে অনুভূতি। ভাব বললে আবার আপনি ভাবের গভীরতার মধ্যে চলে যাবেন, সেটা এক জিনিস, কিন্তু এই যে ফোড়াটা টনটন করছে, এটা কি আপনি আসলেই জানেন যে ফোড়া টনটন শব্দ করছে বা কিছু এরকম না, কিন্তু আমরা ব্যথায় জিনিসটাকে বলি যে ব্যথাটা এত বেশি, যে এটা একটা অনুভূতি আমার জন্য, যে ফোড়া মনে হয় টনটনই করে, ওই যে আমরা সুকুমার রায়ের কবিতাটা পড়েছি, ফোড়া টনটন, আর অনেক কিছু আছে। তো ভয়ে গা ছমছম করছে, এটা কি একটা শব্দ হচ্ছে আপনি শুনছেন তা না, এটা আপনার একটা অনুভূতির প্রকাশ, যে ভয়ে আমার গা ছমছম করছে, মানে আমার অনেক ভয় লাগছে। তো সেটাই হচ্ছে অনুভূতির প্রকাশ, ভয়ে গা ছমছম করছে, ফোঁড়াটা টনটন করছে। তারপরে বিশেষণ বোঝাতে, পিল সুজে বাতি জলে মিটিমিটি, এটা তো একটা কিভাবে কিরকম জলে, মানে এই যে জ্বলছে জলাটা কিরকম, সেটা হচ্ছে মিটিমিটি, তাহলে এটা একটা বিশেষণ। তারপরে ধ্বনি ব্যঞ্জনা, ঝিরঝির করে বাতাস বইছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটা তো একটা ধ্বনি ব্যঞ্জনা, বুঝতেই পারছি আমরা তাই না, ধ্বনির একটা ব্যঞ্জন, মানে টাপুর টুপুর হয়ে গেছে, তারপরে ঝিরঝির এটাতে অপরিবর্তিত রয়েছে, এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা অব্যয়ের ক্ষেত্রে, এটা তো ইম্পর্টেন্ট না, বৃষ্টি পরে টাপুর টুপুরে আরো একটা সুন্দর আমরা উদাহরণ পাবো, তখন সেই জিনিসটা, এই উদাহরণটি শব্দ দ্বিরুক্তির সাথে গুলিয়ে যায়। কোনটা? আহ এটা যে শব্দ বিরক্তি কোনটা গুলিয়ে যায়, আপনাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে কোনটা আসলে কি বুঝাচ্ছে এইটা, মানে এই যেমন এই বারবার সে কামান গর্জে উঠলো, এটা কি পৌনঃপুনিকতা অর্থে, এই জিনিসগুলো কনফিউশন হয়। ছমছম, আচ্ছা আচ্ছা, ভয় ঘা ছমছম করছে, এটা একটা অনুভূতির প্রকাশ, সেজন্য এখানে আসলে অপশনটাতে যদি অনুভূতি থাকে, তাহলে সেটা আপনি অনুভূতি হিসেবে ধরতে পারেন, মানে দাগাবেন। যে সবচেয়ে বড় কথা কি, এটা কনফিউশন গুলো থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আসলে কনফিউশন থাকবে, কারণ একটা শব্দ বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়, আবার একটা শব্দকে আপনি বিভিন্ন জায়গায় বসাতে পারেন, সেটা কিন্তু ভুল না, কিন্তু অনেক সময় করে কি, যারা প্রশ্ন করেন তারা হচ্ছে অপশনটা আসলে অতভাবে হয়তো খেয়াল করেন না, নাকি জানি না, দুই ধরনের জিনিসটাই দিয়ে দেয়, যেটা আসলে দুইটাই হয়, এবং বিসিএস এর ক্ষেত্রে বা অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখবেন 5-6টা প্রশ্ন বা 4-5টা প্রশ্ন এরকম থাকবে, যেগুলোর হচ্ছে ডাবল অ্যান্সার বা অ্যান্সারই নাই। তো তখন হচ্ছে মাথাটা খারাপ হয়ে যায়, যে আমি যে বেসিকটা শিখলাম, সেই শেখা হিসেবে আমি ইউজ করতে পারছি না, এটা তো একদম বই থেকে দিয়ে দিচ্ছে, যারা বই গট বাঁধা মুখস্থ করেছে তাদেরই লাভ, মানে এই জিনিসগুলো তখন এরকম খারাপ লাগে। আচ্ছা, তো তারপরে আমরা যাই দেখি। আচ্ছা, এই যে আমরা পদের দ্বিরুক্তি পড়লাম, তার মধ্যে কিছু কিছু আরো সাব টপিক আছে, সেগুলো একটু দেখি। সেটা হচ্ছে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন। একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্ম রীতি। যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠনের নিয়ম আছে কিছু, যেমন শব্দের আদিস্বরে পরিবর্তন করে চুপ ছিল চাপ হয়ে, আচ্ছা দেখেন, এই যে শব্দের আদিস্বরে পরিবর্তন করে, শব্দের অন্তঃস্বরে পরিবর্তন করে, এটা কিন্তু আসে, এবং এটাতে আমরা খুব কনফিউজড হই, যে আসলে কোনটাতে আদি শব্দের পরিবর্তন, স্বরের পরিবর্তন হয়েছে, কোনটাতে অন্তঃস্বরের পরিবর্তন হয়েছে। তো এখন ভালো করে একটু খেয়াল করেন, তার প্রথম শব্দটা খেয়াল করবেন, চুপ, তাই না, চুপ। তো এখানে আমি পরেরটা কি দেখলাম, চাপ,
তার মানে কি, আমার প্রথমটাতে চয়ের সাথে রস্যকার ছিল, পরেরটাতে আমার কি হয়ে গেল, চয়ের সাথে আকার। তাহলে আমার আদি স্বরের পরিবর্তন হয়েছে না? এখানে কি পয়ের পরিবর্তন হয়েছে? কোনো হয় নাই। তার মানে কি, শব্দের আদি স্বরের পরিবর্তন হয়েছে মানে কোন কোন শব্দে। এরকম যদি দেওয়া থাকে, তাহলে দেওয়া থাকলো চুপচাপ, দেওয়া থাকলো হাতাহাতি, দেওয়া থাকলো ছটফট। ছটফটটা আবার অবশ্য করা যায়, এটা বেশ ধ্বনি ব্যঞ্জন, এটা একটু মানে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তারপরে চাল চলন এরকম যদি দেয়, মানে পার্থক্যটা আপনি দেখেন যে আদি স্বর বলেছে, স্বর আদি দুইটা শব্দই আপনার তখন ভালো করে খেয়াল করতে হবে। একে তো আদি জিনিস, আদি যেটা থাকবে তার পরিবর্তন, তার সাথে স্বরের পরিবর্তন। হ্যাঁ, ব্যঞ্জনের না কিন্তু। তো চুপ, সেটাকে যখন আমি চাপ বললাম, প্রথমে তো আমার মানে আদি যেই রস্যু ছিল তার চেঞ্জ হয়ে গেল, তারপরে একটা স্বরেরই কিন্তু চেঞ্জ হলো, সেটা রস্যু, সেটা তো একটা স্বর, ব্যঞ্জন না, তাই না? তাহলে কি হলো, চুপ চাপ, মিট মাঠ, জারি জুরি। তো জারি ছিল, সেটা জয়ের আকার ছিল, সেটা রস্যুকার হয়ে গেল, এবং রস্যুকার একটা স্বর, তাহলে এটা কি হবে, শব্দের আদি স্বরের পরিবর্তন। কিন্তু আবার যদি আমি বলি মারামারি, তখন এটা কি হলো, মারা, মারা হচ্ছে প্রথম শব্দ, র আকার, পরে হয়ে গেল কি, রয় রস্যিকার। তাহলে কি হলো, অন্তঃস্বরের পরিবর্তন হলো, মানে অন্ত যেই আহ অংশটা ছিল সেটার পরিবর্তন হলো, এবং সেই অংশটা কি, একটা স্বর, তাহলে অন্তঃস্বরের পরিবর্তন হলো, তাই না? হ্যাঁ, চুপ চাপ হয়ে গেছে, মারা মারি হয়ে গেছে, হাতা হাতি হয়ে গেছে, মানে তয় আকার ছিল তয় রস্যিকার হয়ে গেছে, তার মানে অন্তঃস্বরের পরিবর্তন হয়েছে। এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এখন কিন্তু ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, ছট ফট, নিস পিস, ভাত টাত, ভ ছিল ট হয়ে গেছে, ছ ছিল ফ হয়ে গেছে, ন ছিল প হয়ে গেছে। তো এটা কি হলো, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হলো, তাই না? তো এটা যখন এরকম অপশন থাকবে, তখন তো আপনি আর কোনো কনফিউশন হবে না, ব্যঞ্জন ধ্বনি মানে ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়েছে। কিন্তু এই আদি স্বর দেখলে অনেক সময় ছটফটকেও আপনি দাগিয়ে ফেলবেন, কারণ এটা তো এই হ্যাঁ, আদি 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 অংশের পরিবর্তন হয়েছে, তার মানে এটা মনে হয় আদি স্বরের পরিবর্তন, কিন্তু না, এখানে স্বর বলেছে মানে কি, স্বরধ্বনির কথা বলা হয়েছে, তাই না? তো এটা আমরা একটু খেয়াল করবো, এটা কিন্তু মানে খুব কনফিউশন তৈরি করে, এটা যখন প্র্যাকটিস করে সবার মধ্যে একটা, প্রথমবার দাগাতে গেলে এটা একটা আছে যে মোটামুটি অনেকেরই ভুল হবে, কারণ এটা তো আসলে এত গভীর ভাবে আমরা চিন্তা করি না। আচ্ছা, তারপর হচ্ছে সমার্থক বা একার্থক সহচর শব্দযোগে, চাল চলন, রীতি নীতি, বন জঙ্গল। তো এটা হচ্ছে আমি বুঝতে পারছি যে সমার্থক কথাগুলো বোঝাচ্ছে, রীতি নীতি, এটাও কিন্তু নীতি মানেও রীতি, রীতি মানেও নীতি, বন জঙ্গল একই জিনিস, ভয় ডর একই জিনিস। কিন্তু দেখেন আপনি এর আগে যেটা পড়েছেন, ভাত টাত, টাতের কি কোনো অর্থ আছে? না, এটা একটা জাস্ট ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ছট ফট, ফটের কি কোনো অর্থ আছে? না। তাহলে এটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আর আপনি পরে যেটা পড়ছেন, রীতি নীতি, চাল চলন, বন জঙ্গল, দুইটারই অর্থ আছে, এবং দুইটা সমার্থক অর্থ প্রকাশ করে, সমার্থক শব্দ একটা, ভিন্নার্থক শব্দযোগে, যেটা আসলে দুইটার সমার্থক না, কিন্তু দুইটারই অর্থ আছে, যেমন ডাল ভাত, তালা চাবি, পথ ঘাট, অলি গলি, দুইটারই অর্থ আছে, কিন্তু দুইটা সেম জিনিস না। একটু ভিন্ন, একদম যে বিপরীতার্থক সেটা বলছি না, ভিন্নার্থক। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীতার্থক শব্দযোগে, ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, আদান প্রদান। আশা করি এই জিনিসটা, এই লাস্টের তিনটা জিনিস, যেটা সমার্থক বিন্যার্থক বিপরীতার্থক, এটা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে না। আর প্রথম দিকের গুলো তো আমরা মোটামুটি অনেক সময় নিয়ে বুঝতে চেষ্টা করেছি। তো এই যে প্রত্যেকটার ভাগ, এই জিনিসগুলো জাস্ট যখন আপনি লাস্ট রিভাইজ করবেন, মাথায় রেখে দিবেন যে কি কি জিনিসের জন্য যুগ্ম রীতি দ্বিরুক্ত গঠন করা সম্ভব, এবং কোন কোন অপশনটার জন্য, মানে কোন কোন টপিক বা কোন কোন রুল আছে, সেই রুলগুলো একটু খেয়াল রাখবেন। যেমন আদি স্বর একটা কথা আছে, আবার ব্যঞ্জন ধ্বনি একটা কথা আছে, সহচর শব্দ একটা কথা আছে, ভিন্নার্থক আর বিপরীতার্থক, এই বিভিন্ন ক্লাসিফিকেশন, মানে ছোট ছোট সাব ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, ভিন্নাত্মক মানে কি, এটা এটার আহ সাথে সহচর শব্দ না, মানে একই শব্দ না, কিন্তু এটা বিপরীত না। ডালের কি বিপরীত ভাত? না নিশ্চয়ই, কিন্তু একই জিনিস না, ডাল মানেই ভাত না, কিন্তু এরা এমন শত্রু না বা বিপরীত কিছু না। তালা চাবি, এরা কি শত্রু? এমন কিছু না, তারা সহচর, কাইন্ড অফ সহচর, কিন্তু হচ্ছে তারা একই জিনিস না। একার্থক সহচর না তারা, কিন্তু তারা এমন না যে তাদের মধ্যে কোনো বিপরীতার্থক সম্পর্ক আছে, এমন কিছু না। তারা তালা চাবি একসাথেই বসে, কিন্তু ভিন্নার্থক অর্থ তাদের। পথ ঘাট, পথ যেটা, ঘাটও যে সেটা এমন তো না, কিন্তু দুটো একসাথেই বসে, ভিন্ন অর্থ প্রকাশ করছে। কিন্তু বিপরীত জিনিসটা কি হতো, ছোট বড় একদম দুটো বিপরীত, আসা যাওয়া, মানে দুটো দুটো পুরো অপোজিট, জন্ম মৃত্যু,
পুরোপুরি অপোজিট, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন সমাস পড়েছেন সেখানেও কিন্তু ওই যে বিরোধিতাত্মক বিরোধাত্মক আর হচ্ছে বিপরীতাত্মক, এই দুইটা অর্থ ছিল কিন্তু দ্বন্দ্ব সমাসে, তাই না? এগুলো একটা কনফিউশন তৈরি করে আর কি বাংলা বোর্ড বইগুলো শুধু শুধু। অন্তঃস্বর, আচ্ছা হ্যাঁ অবশ্যই। অন্তঃস্বরের পরিবর্তনটা দেখেন, আপনি আদিস্বরের ক্ষেত্রে কি দেখলেন যে প্রথম মানে একে তো আমি প্রথমে চুজ করবো কি, চুপচাপের মধ্যে চুপটা হচ্ছে আমার প্রথম শব্দ, এই আমার প্রথম শব্দ আমি চুজ করলাম। তার মধ্যে আদিস্বর কোনটা সেটা খুঁজে বের করব। চ হচ্ছে আমার প্রথম শব্দ, মানে প্রথম, কি বলবো, এটা চ তো প্রথম ধ্বনি, তো সেটার সাথে স্বর কোনটা, রস্যু না? তাহলে এটা আমার আদিস্বর, এই আদিস্বরের পরের অংশটুকুতে কি হয়ে গেল, চাপ হয়ে গেল, তার মানে রস্যুটা পরে আকার হয়ে গেল, এটা হচ্ছে আমার আদিস্বরের পরিবর্তন। এটারই অপোজিট হচ্ছে অন্তঃস্বর, মারা, মারি। আমার এই দুইটার মধ্যে প্রথমে আদি অংশ মানে আমার প্রথম শব্দ কোনটা, মারা। মারার মধ্যে অন্তঃস্বর কোনটা এখন খুঁজতে হবে আমার, তাহলে অন্তঃস্বর খুঁজতে গেলে আমি শেষের দিকে যাব, মারার শেষে কে আছে, র আর আকার আছে। তো র আর আকারের মধ্যে স্বর কোনটা, আকার। তাহলে আমার যেহেতু এটা অন্তঃস্বরের পরিবর্তন, এক্ষেত্রে আমরা পরবর্তী অংশটুকু কি জানি, মারি, তার মানে মারা থেকে মারি হয়েছে, তার মানে আমার আকারটা, যে লাস্টের আকারটা র এর সাথে যে আকারটা, সেই আকারটা চেঞ্জ হয়ে রস্বীকার হয়ে গেছে, তার মানে অন্তঃস্বরের পরিবর্তন হলো। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু যাই পদার্থক বিরক্তি। পদার্থক বিরক্তি হচ্ছে বিভক্তিযুক্ত পদে দুইবার ব্যবহারকে পদার্থক বিরক্তি বলে, এটাই হচ্ছে বোর্ড বইয়ে আছে, এটাই এজন্য আমি এখানে রেখেছি। কিন্তু মানে পদ মানেই হচ্ছে বিভক্তিযুক্ত, তারা মানে বিভক্তিযুক্ত মানে কি, তারা বাক্যে আছে, তো তারা তো পদই। এখানে আবার বিভক্তিযুক্ত পদ কথাটা উল্লেখ করাটা আসলে খারাপ দেখায়, কারণ সেক্ষেত্রে আপনি যখন একটা বাক্যের মধ্যে কোনো বিভক্তি ছাড়া, শূন্য বিভক্তি ইউজ করে একটা শব্দকে বুঝাচ্ছেন, বসাচ্ছেন, তাহলে কি সে পদ না? অবশ্যই সে পদ। তো এই এত এই জিনিসগুলোকে এক্সট্রা দেওয়া দরকার ছিল না। তারপরও বোর্ড বই যেটা লেখা সেটা তো রাখতেই হবে সব সামনে। তো এগুলো হচ্ছে দুই ভাবে গঠিত হতে পারে পদার্থক বিরক্তি, আমরা কিন্তু পদার্থক নিয়ে পড়েছিও কিছুক্ষণ আগে, তাই না? আমরা মোটামুটি জানি যে অবিকৃত ভাবেও বসতে পারে, আবার কিছুটা চেঞ্জও হতে পারে, আবার যুগ্ম রীতিতেও বসতে পারে। যুগ্ম রীতিগুলো তো একটু আগেই পড়লাম আমরা, ওই যে আদিস্বরের পরিবর্তন, অন্তঃস্বরের পরিবর্তন, সহচর শব্দ, বিপরীতার্থক শব্দ যোগ করে, এগুলো। তো একই পদের অবিকৃত অবস্থা যদি দুইবার ব্যবহার করে সেটাও হয় পদার্থক বিরক্তি, যেমন ভয়ে, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, একই, কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এটা কিন্তু পদের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি না। কেন? ভয়ের সাথে এ যুক্ত আছে, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন। তো এ হাট এ বিভক্তি যুক্ত আছে, তাই না? তো এটা হচ্ছে পদার্থক বিরক্তি। তারপরে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ, এটা তো আমরা একটু আগে পড়লাম, হাতে নাতে, আকাশে বাতাসে, কাপড় চোপড়, দলে বলে। তো এগুলো তো আমরা মোটামুটি বুঝতেই পারছি যে এটা পদার্থক দ্বিরুক্তির উদাহরণ। তো এরপরে হচ্ছে বাগধারার কিছু দ্বিরুক্ত শব্দের প্রয়োগ আছে, মানে বাগধারাতে আমরা যে বা প্রবাদ প্রবচনে আমরা যেভাবে ইউজ করতে অভ্যস্ত, ওটার কোনো চেঞ্জ আসলে আমরা সাধারণত করি না, ওটা ওভাবেই বসবে এবং সেটা বসার মাধ্যমে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে, কারণ বাগধারাতে আমরা ওভাবে ওটার আলাদা একটা অর্থ হিসাবে পড়েছি, সেটা সেভাবে বসবে। যেমন ছেলেটিকে চোখে চোখে রেখো, এই যে চোখে চোখে রাখা, এটা আমরা পড়েছি না বাগধারাতে, বাগধারা মানে ছোটবেলা থেকে চোখে চোখে রাখা, এখানে আমি দ্বিরুক্ত ব্যবহার করলাম, কিন্তু আমি এটা কি বুঝাচ্ছি যে একটা চোখের সাথে একটা চোখ রেখে আমি ছেলেটাকে আহ খেয়াল করবো, সেটা না, এখানে বোঝাচ্ছে সতর্ক ভাবে কিন্তু ছেলেটাকে দেখে রেখো, এটা বোঝানো হচ্ছে। তো ছেলেটাকে চোখে চোখে রেখো, সাবধান, মানে যখন হচ্ছে মনে করেন ছেলে মেয়েরা টিন এইজে প্রথম প্রেম শুরু করে, তখন হচ্ছে বাবা মার একটা কনসার্ন থাকে, তখন বাবা মা মানে বাবা মাকে বলে ছেলেকে চোখে চোখে রেখো, কিন্তু তোমার আজকাল পেয়ে এই অবস্থা হয়েছে। তো ওইটাই হচ্ছে এই সতর্কতা, এখানে এটাই বোঝানো হয়েছে যে চোখে চোখে রেখো, মানে চোখের উপর চোখ রেখো এরকম কিছু তো না, ব্যাপারটা হচ্ছে সতর্কভাবে খেয়াল করো। আচ্ছা, ফুলগুলো তুই আনরে বাছা বাছা, এটা তো আসেও প্রশ্নটা। তো এটা হচ্ছে ভাবের প্রগাঢ়তা বোঝাতে, মানে বেছে বেছে এনো একদম, মানে একদম ভাবের প্রগাঢ়তা বোঝাতে, যে এখানে একদম সুন্দর যে ফুলগুলো ওগুলো এনো বা বেছে বেছে এনো, একদম সুন্দর করে জিনিসটাকে আর কি একটু করতে কি বলে এটাকে, যে বাছা, এটার অর্থ আমি কিভাবে বুঝাবো, যে একদম একটা সুন্দর জিনিসগুলো চুজ করে আনার কথাটাকে এখানে বোঝাচ্ছে আর কি, ভাবে প্রগাঢ়তা হিসেবে কিভাবে আনবে সে, বেছে বেছে আনবে একদম, সেটা বোঝাচ্ছে। এবং এটা একটা আমাদের প্রচলিত প্রবাদ হিসেবে আমরা ব্যবহার করি। আচ্ছা, থেকে থেকে শিশুটি কাঁদছে, এইটা আসে, থেকে থেকে শিশুটি কাঁদছে, এটা নিয়ে কিন্তু কনফিউজড হয় সবাই, থেকে থেকে কাঁদছে মানে কি, মানে
কি এটা, কি পৌনঃপুনিকতা দিব না কি দিব, না এটা হচ্ছে কালের বিস্তার, মানে কাঁদছে আবার থামছে আবার কাঁদছে, মানে অনেক সময় ধরে সে কাঁদছেই কিন্তু থেমে থেমে কাঁদছে, বা আবার কাঁদে আবার চুপ হয়, বাচ্চাদের যে কাহিনী আর কি, সেটা আর কি, থেকে থেকে শিশুটি কাঁদছে, কালের বিস্তার হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। আর হচ্ছে লোকটি হাড়ে হাড়ে শয়তান, এটাও তো একটা আমরা বাগধারা হিসেবে জানি যে হাড়ে হাড়ে শয়তান বা হাড়ে হাড়ে কৃপণ, এরকম আমরা বলি না? তো এটা হচ্ছে হাড়ে হাড়ে শয়তান, তার মানে হচ্ছে অনেক বেশি শয়তান সে, মানে একদম যদি একটা স্কেল করে সেই স্কেলে অনেক উপরে সে শয়তানি করছে। তো হাড়ে হাড়ে শয়তান তার মানে আধিক্য বোঝাতে বসেছে যে লোকটি অনেক শয়তান। এই আর কি, এটা হচ্ছে বাগধারার ব্যবহার। হ্যাঁ, আর তোমার মামাতো ভাইয়ের মতো গ্যাপ দিয়ে দিয়ে কাঁদে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নাম্বার যেই আমাদের সব দ্বিরুক্তির শ্রেণী বিভাগ, সেটা 3 নম্বরে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। হ্যাঁ, এখন এই যে ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, ঝক ঝক ঝক, এটা একটা আহ বারবার ব্যবহৃত হচ্ছে, একটা কাল্পনিক শব্দর মতো বা স্বাভাবিক শব্দ হতে পারে, একটা ব্যক্তি বা বস্তুর একটা শব্দ, সেই জিনিসগুলো যখন মানে আমরা অনুকৃত করে বলি, সেটাই হচ্ছে আমার ধনাত্মক দ্বিরুক্তি। এখানে কি লেখা দেখি, কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এই জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নামই ধনাত্মক দ্বিরুক্তি। এটা বুঝতেই পারছি আমরা। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝানো হয়। ধনাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায় গঠিত হয়, যেমন দেখি আমরা। প্রথমে হচ্ছে মানুষের ধ্বনি, মানে মানুষের আহ বিভিন্ন ধরনের আহ কাজের যে একটা শব্দ থাকে, বা আমরা অনুমান করি যে শব্দ, বা শুনতে পাচ্ছি যে সকল শব্দ, অনুমান হতে পারে, শুনতে পাচ্ছি এরকম হতে পারে, সেই জিনিসগুলো ধনাত্মক মানে দ্বিরুক্তি হিসেবে ব্যবহার, মানে ডাবল ব্যবহার। যেমন ভেউ ভেউ করে মানুষটি কাঁদছে, এরকম বলে না যে একদম ভেউ ভেউ করে কেঁদে উঠলো, একদম অনেক উচ্চ স্বরে যে সে কাঁদছে আর কি, মানে অনেক বেশি চুপচাপ ভাবে কাঁদছে তা না, সে একদম মানুষ মানে জড়ো হয়ে গেছে এমন ভাবে কাঁদছে সে। তো ভেউ ভেউ করে কাঁদে, এটা কিন্তু মানুষের ধ্বনির একটা অনুকর, তাই না? মানুষ এভাবে কাঁদছে, আসলে কি সে ভিউ ভিউ শব্দ করে কাঁদছে এমন না, মানে মানুষের ওনার কান্নাটাকে এভাবেই প্রকাশ করানো হচ্ছে বা বোঝানো হচ্ছে। তো ভেউ ভেউ করে মানুষ কাঁদছে, মানুষটি কাঁদছে। আবার বাচ্চাটা ট্যা ট্যা করছে, বাচ্চাগুলো ট্যা ট্যা করছে, আমরা রাগ হয়ে অনেক সময় বললাম যে বাড়িতে যে বাসায় যখন অনেক গেস্ট আসে, তাদের বাচ্চারা আসে, তো তখন ওরা বাচ্চাগুলো সারাদিন ট্যা ট্যা করতেছে, বিরক্তিকর এরকম, মানে সারাদিনই সে চিল্লাচিল্লি করছে, না হয় কান্নাকাটি করছে, এইটার একটা প্রকাশ আমরা করি। তারপর হি হি করে মেয়েগুলো হাসছে। তো এই যে মেয়েটা কি আসলে হি 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 করছে এরকম হতো না, তাই না, সবসময়? কিন্তু আমরা এটাকে এভাবে প্রকাশ করি যে মেয়েগুলো হি হি করে হাসছে। এটা হচ্ছে মানুষের ধ্বনির অনুকার। তারপরে ধরে বেঁধে বের করে দিই। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে জীবজন্তুর যে ধ্বনি সেটা, যেমন কুকুর কি করে, আমরা সবসময় বলি কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? তো কুকুরটি আসলে ঘেউ ঘেউই করে নাকি অন্য কোনো শব্দও করে, সেটা তো আর কিছু না, কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কুকুরের ধ্বনি হিসেবে ঘেউ ঘেউ। তো কুকুরের ঘেউ ঘেউ শব্দ, সেটাও হচ্ছে একটা জীবজন্তুর ধ্বনির অনুকার। আবার বিড়ালকে কি বলে, বিড়ালের মতো মিউ মিউ করছো কেন? তো বিড়াল তো মিউ মিউ করে, আবার অন্যান্য কিছু টুকটাক শব্দও কিন্তু করে। তো আমরা বিড়ালের ডাক হিসেবে কোনটা জানি, মিউ মিউ, তাহলে জীবজন্তুর ধ্বনির অনুকার হবে মিউ মিউ। তারপর কোকিল আমরা বলি কুহু কুহু করে কোকিল ডাকে। তো এটাই হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকার, ধনাত্মক বিরক্তির একটা আহ উপায়, মানে ধনাত্মক বিরক্তির মাধ্যমে শব্দ গঠনের একটা উপায়। তারপরে বস্তুর ধ্বনির অনুকার। এখন বস্তুর কি আসলে ডিরেক্ট কোনো শব্দ বা ধ্বনি সে কি উচ্চারণ করছে? বস্তু তার উচ্চারণ করতে পারছে না, কিন্তু আমরা যেরকম শব্দ শুনি এবং আমরা যেটা যেভাবে উপলব্ধি করি, সেটাই হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার। যেমন ধান কাটার শব্দ কি, ঘচাঘচ করে ধান কাটছে, ঘচাঘচ করে ধান কাটছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি কি নিজে শব্দ করছে বা বৃষ্টি কি কথা বলছে যে তার ধ্বনি এটা, এমন তো না, কিন্তু আমাদের কাছে জিনিসটা এরকম শোনায় যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, হু হু করে বাতাস বইলো। তো আমরা এভাবেই হচ্ছে জিনিসগুলোকে জানি, বস্তুর ধ্বনিগুলোকে এভাবেই আমরা প্রকাশ করি। তো এটা কিন্তু বস্তুর ধ্বনি। অপশনে যদি এমন থাকতো বস্তুর ধ্বনি অনুকার কি, সেখানে যদি দেওয়া থাকতো মিউ মিউ, ভেউ ভেউ, হু হু, ঝিকিমিকি, তাহলে আপনি কি দিতেন? হু হুই দিতেন, কারণ বাতাসের তো আসলে নিজের কোনো শব্দ উচ্চারণ করার ক্ষমতা নাই। সে তো এটা আসলে আমরা যেটা ভাবছি সেটাই আমরা এখানে দাগাচ্ছি, বা আমরা যেরকম শুনছি সেটাই আমরা দাগাবো বস্তুর ধ্বনির অনুকার হিসাবে। বাকি যেগুলো বললাম মিউ মিউ, সেটা যে একটা বিড়াল সে নিজেই মিউ মিউ করে। ট্যা ট্যা বা হচ্ছে ভেউ ভেউ, এটা একটা মানুষের ভেউ ভেউ আওয়াজ বা মানুষের আওয়াজ, আমরা বুঝতে পারছি এটা কোনো বস্তুর না। তো হু হুই হবে তখন অ্যান্সার। তারপর অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার, মানে যেটা হচ্ছে আমি জাস্ট কল্পনা করে নিচ্ছি, এটার কোনো আসলে ওরকম শব্দ আমি শুনিও না, বা হচ্ছে ওরকম ওই বস্তুটা থেকে বা ব্যক্তির ওরকম কিছু থেকে কোনো শব্দ আসলে আসছেও না, কিন্তু আমি কল্পনা করে নিচ্ছি যে এটা এরকমই হয়। যেমন ঝিকিমিকি তারা জ্বলে, তাই না?
তো এখন ঝিকিমিকি তারা জল, ওখান থেকে কি ঝিকিমিকি ভাবে কিছু একটা শব্দ হচ্ছে বা এরকম কিছু? অমন কিছুই না, এটা আমি আমার কল্পনায় জাস্ট তারাটার একটা উজ্জ্বলতা বুঝাতে বলি এভাবে যে ঝিকিমিকি করে তারা জ্বলছে। বা ঠাঠা রোদ, এরকম ঠাঠা রোদ, তো ঠাঠা রোদের ওখান থেকে কি সূর্যি মামার ওখান থেকে কি ঠাঠা করে শব্দ হচ্ছে বা এরকম কিছু কি কোনো কিছু আমি শুনছি? তা তো না। কিন্তু আমরা এটা বলার জন্য কল্পনাজাত ভাবে আমরা এটাকে আসলে কল্পনা করে নিই যে রোদটা কিরকম, ঠাঠা রোদ মানে অনেক রোদ, অনেক তীব্র রোদ, সেটাকে আমরা বলি ঠাঠা রোদ। তো আবার বলি কুটকুট করে কামড় দিল কি, মানে কুটকুট করে কামড় দিল কি, এই শরীরে যখন আমার কামড় লাগে তখন আমরা বলি না কুটকুট করে কিসে কামড় দিল, পিঁপড়া নাকি অন্য ছারপোকা? তো এটা কি আসলে ছারপোকা বা পিঁপড়া আসলে কুটকুট শব্দ করে কামড় দেয়? তা তো না। এটা হচ্ছে আমার কাছে অনুভূতি একটা মনে হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। তো এই হচ্ছে কয়েকটা ভাগ, এই ভাগগুলো একটু দেখবেন যে এই ধরনের আসলে ভাগ আছে। যদি আপনি এমন হয় যে আপনি জানেনই না যে এরকম একটা ভাগ আছে, যে বস্তুর ধ্বনির অনুকার বলে কিছু একটা আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি জীবজন্তুর মধ্যে হয়তো এটাকে ঢুকিয়ে দিবেন বা হচ্ছে আপনি অনুভূতি জাতর মধ্যে ঢুকিয়ে দিবেন। কিন্তু আপনি যখন জানবেন যে এই চারটা ভাগ আছে, চার ধরনের ভাবে ভাবা হয়েছে, তখন আপনি কিন্তু এই ভুলটা করবেন না। আচ্ছা, তো ধনাত্মক দ্বিরুক্তি গঠনেরও কিছু উপায় আমরা দেখি, যেহেতু সবারটাই দেখলাম এগুলো আসলে আম, আপনি এমনিই বুঝবেন এগুলা। এই জিনিসগুলোর অর্থ মানে এই জিনিসগুলোর টপিক একদম ধরে ধরে 1 2 3 4 করে মুখস্থ করার কিছু নেই, জাস্ট এরকম হতে পারে সেজন্য বুঝতে সুবিধার জন্য এই 1 2 3 4 করে দেওয়া আছে। সেটা কি? একই ধনাত্মক শব্দের অবিকৃত প্রয়োগ, যেমন ঝনঝন, ধকধক, পটপট, কোনো চেঞ্জ নাই, তাহলে এটা কি ধনাত্মক দ্বিরুক্তি? বুঝতেই পারছি আমরা এটা। তোমার শব্দের শেষে আ যোগ করে, গপা গপ, টপা টপ, পটা পট। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি এলো, লাস্টের শব্দটার হচ্ছে আহ, আ যোগ করে দেওয়া হলো, প্রথম শব্দটির শেষে আ যোগ করে দেওয়া হলো, দ্বিতীয় শব্দের শেষে ই যোগ করে দেওয়া হলো, ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি। তাহলে কি হলো, দ্বিতীয় যে শব্দ লাস্টে সেটাতে আমি জাস্ট রস্বইকার যোগ করে দিলাম। যুগ্ম রীতিতেও ধনাত্মক শব্দ গঠিত গঠিত হতে পারে, যেমন কিচির মিচির। টাপুর টুপুর, এই যে টাপুর টুপুর, এখানে হচ্ছে এটা ধনাত্মক কেন? ওই যে আরেকটা জায়গায় আমরা অপশন পড়েছিলাম কিন্তু আমি বললাম না, যেটা আসলে ধনাত্মক দ্বিরুক্তির সাথে ভালো যায়। বৃষ্টি পতনের শব্দ হচ্ছে টাপুর টুপুর। এটা একে তো একটা যুগ্ম রীতিতে তৈরি, কিন্তু এটা একটা ধনাত্মক, কারণ বৃষ্টিকে আসলে টাপুর টুপুর শব্দ করে নাকি এটা আমি ভেবে নেই, আমার কাছে মনে হয় যে টাপুর টুপুর শব্দ হচ্ছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে এটা কি টাপুর টুপুর, এটা হবে ধনাত্মক দ্বিরুক্তি যেটা যুগ্ম রীতিতে তৈরি হয়েছে। হুম। এরপরে আনি প্রত্যয় যুগেও তৈরি হতে পারে, যেমন পাখিটার ছটফটানি দেখে কষ্ট হয়, তোমার বকবকানি আর ভাল লাগে না। তো এই যে বকবকানি করা, উনি কি সেটা বক বক শব্দই করে এমন তো না, উনি তো বিভিন্ন ধরনের কথা বলছে, কিন্তু সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি ভেবে নিচ্ছি সেটা হচ্ছে একটা বক বক করা। তো সেটাকে বক বকের সাথে আনি প্রত্যয় যোগ করে ধনাত্মক বিরক্তি গঠন করা যায়। ঠিক আছে, এইটা একটু আনকমন, তো এই 5 নাম্বারটা একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমাদের ধনাত্মক বিরক্তি গঠনের কিছু নিয়ম আমরা পড়লাম। তো দেখি এখন বিভিন্ন পদরূপে ধনাত্মক বিরক্তি কিরকম করে ব্যবহার করা যায়। এখানে সুন্দর একটা কবিতা আছে যেটা আমরা অনেক পছন্দ করতাম বাচ্চাকালে, যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখান থেকেও আমরা একটা পাবো যে চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলি ফুলি সাদা। তো দেখি এটা আমি কোথায় ব্যবহার করতে পারি। তো বিভিন্ন পদরূপে কিভাবে ব্যবহার হচ্ছে দেখি। প্রথমে দেখি বিশেষ্য। বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে ফেললো, এই যে ঝমঝমানি এখানে বসলো, ঝমঝমানি কিন্তু এখানে একটা বিশেষ রূপে বসলো, তাই না? বৃষ্টির ঝমঝমানি মানে ঝমঝমানি, আহ এখানে একটা শব্দ বা এটা একটা ধনাত্মক দ্বিরুক্তি, কিন্তু এটা বিশেষ্য রূপে বসে গেল। তো এই হচ্ছে একটা বিশেষ্যের প্রয়োগ, এখানে বিশেষ্য হিসেবে সে বসতে পারে সেটা বোঝানো হয়েছে এখানে। তারপরে বিশেষণ রূপে, নামিল নবে বাদল ছলো ছলো বেদনায়, কেমন বেদনায়? ছলো ছলো বেদনায়। তো এটা কি হবে? অবশ্যই বিশেষণ হবে, এবং ছলো ছলো আমি জানি এটা একটা ধনাত্মক দ্বিরুক্তি। তারপরে ক্রিয়ারূপে, কলকলিয়ে উঠিল সেথায় নারীর প্রতিবাদ। কলকলিয়ে উঠিল মানে কলকল করে উঠলো, তাহলে সেটা কি? এটা একটা ক্রিয়া। তো কলকলিয়ে উঠিল, এখানে একে তো এটা এই যে ইয়ে লাস্টে কলকল ইয়ে একটা প্রত্যয় যুক্ত হলো, সেটা যুক্ত হয়ে আমাদের এখানে তৈরি হলো একটা ক্রিয়া, কিন্তু এটা একটা ধনাত্মক দ্বিরুক্তি। আর ক্রিয়া বিশেষণ, চিকচিক করে বালি কোথা নাই কাদা, বালিটা কেমন করে? চিকচিক করে। তো করে এবং কেমন দুইটাই যখন একত্রে হয়, তাহলে হচ্ছে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। চিকচিক করে বালি কোথা নাই কাদা, কেমন করে বালি? চিকচিক করে, তাহলে এটা একটা ক্রিয়া বিশেষণ। বৃষ্টির ঝমঝমানি একটা বিশেষ্য, কারণ হচ্ছে ঝমঝমানি জিনিসটা দিয়ে কিন্তু আপনি মানে বৃষ্টিটা, ঝমঝমানিটা হচ্ছে বিশেষ্য, কিসের ঝমঝমানি? বৃষ্টির ঝমঝমানি, তখন সে হয়ে যাচ্ছে বিশেষণ। ঝমঝমানি এখানে বিশেষ্য হিসেবে বসেছে, বুঝেছেন? তাকে একটু বিশেষায়িত করার জন্য বৃষ্টির কথাটা দিয়ে আরো সম্প্রসারিত রূপ করলেন।
আচ্ছা, তো বিভিন্ন পদরূপে ধনাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন দেখেন তো একটু, অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। ব্যাপারটা কেমন হলো? মানে একটু আগে যেটা পড়লাম সেটা ছিল দ্বিরুক্তি শব্দ, আর এখন যেটা পড়ছি শব্দদ্বিত্ব। দুইটা কি আসলে তাহলে মানে কি পড়তে, মানে আবার এটা কোথা থেকে আসলো? জিনিসটার মধ্যে পার্থক্য কি? আসলে কি কোনো পার্থক্য আছে কিনা? আপনাদের কি মনে হয়? আছে আছে কোনো পার্থক্য? বা আমি যে সংজ্ঞা দিলাম ওই সংজ্ঞার এই সংজ্ঞার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? জিনিসটা তো আমি যদি ভাবার্থ ভাবি তাহলে কিন্তু জিনিসটা কোনো পার্থক্য মনে হয় আমরা দেখছি না। কিন্তু ওটা ছিল শব্দের দ্বিরুক্তি, এটা হচ্ছে শব্দ দ্বিত্ব। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? এটা হচ্ছে শব্দদ্বিত্ব। তো শব্দদ্বিত্ব আর শব্দের দ্বিরুক্তি যেটা আমরা পড়লাম, মানে দ্বিরুক্ত শব্দ পড়লাম, আসলে মেইনলি যদি বলি কোনো পার্থক্য নেই। তবে বাংলা বোর্ড বই আমাদের দুইটা, মানে একটা পুরাতন একটা নতুন। পুরাতনে একটা এক ধরনের ইউজ করা হয়েছে শব্দের দ্বিরুক্তি বা দ্বিরুক্ত শব্দদ্বিত্ব, বা আরেকটাতে, নতুনটাতে মনে করেন আরেকটা দেওয়া হয়েছে শব্দদ্বিত্ব বা দ্বিরুক্তি শব্দ। তো দুইটা মেইনলি কোনো চেঞ্জ নাই। তবে অনেকে যারা হচ্ছে গবেষক বা যারা হচ্ছে বাংলা বিভাগের অধ্যাপক আছেন, তারা এটা এভাবে বলেন যে যখন দ্বিরুক্ত শব্দ আমি বলি, তার মানে কি দুইবার উক্ত হচ্ছে, মানে দুইবার আমি বলছি। তো আমি যখন বলছি তখন সেটা দ্বিরুক্ত শব্দ, আমি যখন লিখছি সেটা তো আসলে উক্ত না, সেটা আমার লেখা। তো তখন সেটা হবে শব্দদ্বিত্ব। মানে কি আসল কথা হচ্ছে আসল কোনো চেঞ্জ নাই ওরকম, কিন্তু একটা হচ্ছে লেখার ভাব আর একটা হচ্ছে আমার কথার ভাব, মানে কথা বলা, আর একটা হচ্ছে লেখা। তো এটা আসলে তেমন কোনো মেজর ইস্যু না, কিন্তু দুইভাবে দেওয়া হয়েছে এবং দুইভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, এই জন্য একটা কনফিউশন আসে। তো আপনাদের আশা করি দুইটা অপশন একসাথে থাকবে না, কিন্তু 42তম বিসিএস এই কাবছাপটা করেছিল। কেন করেছিল আমি জানি না, তাদের তাদের ব্যাখ্যাটা কি আমরা আসলে সেটা জানি না, কিন্তু এটা যতই স্যার ম্যামদের কাছে আমরা জিজ্ঞেস করি বা কোনো অধ্যাপক যাদের কাছে জিজ্ঞেস করি যারা হচ্ছে বাংলা বিভাগের আছেন, তারা এটাকে এইভাবেই সংজ্ঞায়িত করেন যে আসলে মেইনলি কোনো ওইভাবে পার্থক্য নেই। তবে একটাকে আমি বলতে পারি যে একটা আমার আহ, বলার রূপ আর একটা হচ্ছে আমার লেখার রূপ, এই। তো এখন আমরা একটু শব্দদ্বিত্বের ক্লাসিফিকেশনটাও একটু পড়ে নিব, যেহেতু এটা আরেকটা বোর্ড বই আছে। এমন হতে পারে যে অপশনে আসলো যে কোনটি শব্দদ্বিত্বের প্রকারভেদ নয়, তো সেখানে তো আপনার অবশ্যই তিনটা নাম জানতে হবে। আপনি আগেরটা পড়ে এসেছেন, সেটার সাথে এটা নাও মিলতে পারে। তো আমরা এই জন্য একটু দেখে নিই, জাস্ট দেখে নেওয়ার জন্য, এটা নিয়ে একটু ভয় পাওয়ারও কিছু নেই, কনফিউজ হওয়ারও কিছু নেই। দুইটাতেই তিন প্রকার আছে, এটা একটা সুবিধা আমাদের জন্য। জাস্ট আমাদের ভিতরে কি কি আছে সেটা মনে রাখার চেষ্টা করব। তো দেখেন, শব্দদ্বিত্ব হচ্ছে তিন প্রকার: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব। যে আমাদের আগে যে ধনাত্মক আমরা দ্বিরুক্তি শব্দ পড়েছিলাম সেইটারই দুইটা ভাগ চলে এসেছে এখানে: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব। মানে এখানে তিনটা ভাগ কিন্তু ওইটার সাথে মিলে না, এই জন্যই মেনলি আসলে আমার এটা রাখা। কারণ দুইটার কিন্তু ক্লাসিফিকেশন ভিন্ন। তো এক একজন এক একভাবে দেখাইতেই পারে, সেটা তো আসলে কোনো না, আমাদের এটাকে নিয়ে তো খারাপ ভাবে ভাবার কিছু নেই, যে এটা এইভাবেও হতে পারে। আবার শব্দের ক্ষেত্রেও আমি দেখতে পারি, পদের ক্ষেত্রে দেখতে পারি, ধনাত্মকের ক্ষেত্রেও দেখতে পারি, সেটা একটা ক্লাসিফিকেশন হতেই পারে। আর শব্দদ্বিত্ব আরেকটা ক্লাসিফিকেশন হতেই পারে, শব্দদ্বিত্বের ক্লাসিফিকেশন অন্যরকম হতে পারে। এটা আমরা পড়ে ফেলি, সমস্যা তো নেই কোনো, আমরা আমাদের তাই না, একটু মনে রাখতে হবে কষ্ট করে আর কি, যে শব্দদ্বিত্ব যদি বলে সেক্ষেত্রে ক্লাসিফিকেশনে অনুকার, ধনাত্মক আর পুনরাবৃত্ত এই তিনটে শব্দ থাকতে হবে আমাদের। তো আমরা একটু দেখি যে অনুকাদিত্ব কি। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকেই অনুকাদিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দ অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়, যেমন অঙ্ক, টঙ্ক, আম, টাম, কেক, টেক, ঘর, টর। তার মানে কি অনুকার দীপ্ত বলতে বোঝাচ্ছে যে একই রকম দেখতে প্রায় জিনিসগুলো যখন একসাথে পাশাপাশি বসবে তখন হচ্ছে সেটাকে অনুকার দীপ্ত বলবে। যেমন অঙ্ক, টঙ্ক। তো এখানে অঙ্ক না হয় ঠিক আছে, টঙ্ক বলে তো আসলে কিছু নেই। তো এই জন্যই এখানে বলেছে যে প্রথম শব্দটা অর্থপূর্ণ হলেও পরের শব্দটা অর্থপূর্ণ নাও হতে পারে, অর্থহীন হতে পারে। তো এবং প্রথমটাকে ফলো করতে পারে, তাহলে সেটা কি হবে? অনুকার দিতে হবে। অনুকার মানে আমরা ওইভাবে বলি না যে হচ্ছে ফলো করছে, ওভাবে অনুসরণ থেকে ওভাবে মনে রাখতে পারেন। তারপর ঘর, টর। ঘর, টর। ঘর ঠিক আছে, কিন্তু টর বলে তো আসলে কিছু নেই, কিন্তু টরটা ঘরকেই অনুকরণ করে একটু চেঞ্জ হয়েছে, তাহলে ঘরটার অনুকার দিত্য। গরু, টরু, অনুকার দিত্য। টরু বলে তো আসলে কিছু নেই। এভাবেই আর কি জিনিসগুলো হবে অনুকার দিত্যের। তো অনুকার দিত্যে অনেক সময় স্বরের পরিবর্তনও ঘটে, যেমন আড়া, আড়ি, খোঁজা, খুঁজি, ঘোড়া, ঘুড়ি, চুপ, চাপ।
ঠেকা ঠেকি। এই যে ঠেকা নামে, ঠেকা না হয় বুঝলাম, আমি ঠেকি তো আসলে কিছু বুঝি না আমি। তারা তারি, তারি বলতে আমি কিছু বুঝি না, কিন্তু এটা হলো কি, এটা অনুকাদিত্ব হলো যেটার ক্ষেত্রে স্বরের একটু পরিবর্তন হয়েছে। তারা ছিল তারি হয়ে গেছে, দলা ছিল দলি হয়ে গেছে। এখন এখানে আপনি যে সকল উদাহরণ দেখবেন, সেগুলো কি আপনি দ্বিরুক্ত শব্দ তো পেয়েছেন না? পেয়েছেন। তার মানে কি, আসলে দুইটা জিনিস কোনো ব্যতিক্রম জিনিস নয় বা দুইটা আলাদা জিনিস না। এটা দুইভাবে প্রকাশ করেছেন দুই ধরনের দুই লেখক। তো এটা আসলে ভুল না, কিন্তু দুইটা দুই ধরনের একটা প্রকাশ আর কি। এটা হচ্ছে আমাদের অনুকাদিত্ব গেল। তো অনুকাদিত্ব আসলে কি হলো? অনুকাদিত্ব হলো এমনই যে হচ্ছে পাশাপাশি দুইটা শব্দ বসবে, যাদের হচ্ছে মিল থাকবে কিছুটা, কিন্তু এক প্রথমটার অর্থ থাকলেও পরেরটা কিন্তু কোনো অর্থ থাকবে না, বা পরেরটা হচ্ছে প্রথমটাকে একটু অনুসরণ করবে, পুরোপুরি না। এই তারপরে হচ্ছে আহ, উম, তারপরে হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক নিয়ে আমরা অনেক পড়ে ফেলেছি, সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এখানে কি বলছে একটু তাও শুনে আসি। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে সকল শব্দ গঠিত হয়, সেটাই হচ্ছে আমার ধনাত্মক শব্দ। তো এটা তো আমরা মোটামুটি জানি। তো এখন দেখেন কি বলেছে, ঠন একটা ধনাত্মক শব্দ। কোন ধাতব শব্দের সঙ্গে অন্য সরি, ধাতব পদার্থের সঙ্গে অন্য পদার্থের সংঘর্ষে এই ঠন শব্দটা তৈরি হয়। কিন্তু ঠন শব্দটি যখন দুইবার ব্যবহৃত হচ্ছে, তখন কি একটা ধনাত্মক দ্বিত্ব সৃষ্টি করছে, তাই না? ঠন ঠন করে আওয়াজ হলো, তার মানে কি, আওয়াজটা তো ঠন ঠন করে হলো, কিন্তু আপনি এখানে বুঝাচ্ছেন যে একটা একটা মানে তীব্রতাও বুঝাচ্ছেন একটা আওয়াজের, তাই না? ঠন ঠন করে আওয়াজ হলো। তো ঠন একটা ধনাত্মক শব্দ, কিন্তু ঠন ঠন যখন হচ্ছে তখন সেটা ধনাত্মক দ্বিত্ব হয়ে যাচ্ছে। তারপরে এই যে সা করে তীর ছুঁড়ে যায়, সা সা করে তীরগুলো ছুঁড়ে যায়, সা 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 করে অসংখ্য তীর চারিদিকে ছুটে গেল। তার মানে কি, আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু যে এটার তীব্রতা সেটা বাড়াচ্ছেন আপনি। সা করে তীর ছুঁড়ে যায় যখন বললো, তখন আপনি শুনলেন, কিন্তু আপনার কাছে এটা তেমন আম, তীব্র কোনো একটা ব্যাপার স্যাপার মনে হয় না। যখন আপনি শুনলেন সা সা করে তীরগুলো ছুটে যায়, তখন আপনি বুঝলেন না, এটার একটা তীব্রতা আছে বা এটা একটা গুরুত্ব আছে। যখন সা 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 করে অসংখ্য তীর ছুটে যাচ্ছে, এটা শুনছেন, তখন আপনার কাছে আরো মনে হচ্ছে যে না, ব্যাপারটা আসলে অনেক গুরুতর বা তীব্রতর, তাই না? তো এটা হচ্ছে ধনাত্মক দ্বিত্বের ব্যবহারের ক্ষেত্রে যে ব্যবহারিক একটা প্রয়োগ, সেটা বললাম। তো অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দ্বিত্ব তৈরি করা হয়। যেমন ওই যে বললাম ফোড়া টনটন করছে, এটা তো আসলে এটা কল্পনা আমার, আমি আমি অনুভূতি যেরকম পাচ্ছি সেই অনুযায়ী একটা কল্পনা করে নিলাম একটা শব্দকে, যে ফোড়া টনটন করে। আসলে কি ফোড়া টনটন করে? এরকম তো আসলে কোনো শব্দ শোনা যায় না। এটাই গা ছমছম করছে, ওই যে সিমিলারলি সেম আমার উদাহরণ। তো কয়েকটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ আমরা দেখি, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, যেমন খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট। এই যে মাঝখানে আমার ধ্বনির আগমন ঘটলো। সেকেন্ড ওয়েতে মোর অর্গানাইজড লাগছে, তাই না? হ্যাঁ, হতে পারে এটা। আহ, হুম, এটাকে হয়তো বেশি ইজি লাগে, মানে আহ, গোছানো লাগছে, ঠিক অর্গানাইজ লাগছে, লাগতেই পারে এরকম জিনিসটা। কিন্তু হয় কি, দ্বিরুক্ত শব্দ বলে যখন লিখিততে প্রশ্ন আসে, তখন কিন্তু তখন দ্বিরুক্ত শব্দ উল্লেখ করা থাকে যখন, তখন কিন্তু আমার আগের যেই ক্লাসিফিকেশনটা ওইটাই লেখাটা বেশি, মানে ওইটার লেখাটাই শ্রেয়। আর এটা তো আমরা শব্দ দ্বিত্ব, মানে এই লিখিততে গেলে তখন একটু সাবধানে জিনিসগুলো লিখতে হয়, এই আর কি। আচ্ছা, যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। ধনাত্মক দ্বিত্ব তো আমরা বুঝতে পারছি যে খপ খপ যদি হয় তাহলে সেটা ধনাত্মক দ্বিত্ব, কিন্তু তার মাঝখানে আমরা কি যোগ করব, একটা আকার যোগ হতে পারে, তাহলে হলো সেটা হলো কি খপাখপ। এগুলো তো আমরা ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে দেখেছি না, যে যখন দুটো একসাথে বসে তখন হচ্ছে অসমীকরণ যেটা আমরা করি আর কি, সেক্ষেত্রে আমরা কি করি, একটা মাঝখানে আকার যোগ করে দিই, তাহলে আমাদের বলতেও সুবিধা হয়। ধ্বনির পরিবর্তনগুলো আসলে কেন হয়? আমাদের বলার সুবিধার জন্য, জিহ্বার ইউজের ক্ষেত্রে বা যে জিহ্বার ইউজের ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের বলতে বলতে চেঞ্জেস গুলা যেগুলো আসে, এটাই আমাদের ধ্বনির পরিবর্তন। তো এখানেও সেম জিনিসটা আসলে হয়, খপা খপ। খপ খপ বলতে মানে কেমন না, খপা খপ মানে ইজি, ইজিয়েস্ট ওয়ে মানে আমাদের বলার জন্য, সেভাবেই আসলে চেঞ্জ গুলো আসছে। এবং এই চেঞ্জ গুলো আসার পর থেকে পরেই আমাদের যে অনেক ভাষাবিদ আছেন, তারা এই জিনিসগুলোকে বিভিন্ন ক্লাসিফাইড করেছেন বিভিন্ন জায়গায়। আগে তো আসলে আমাদের বলতে বলতে চেঞ্জ গুলো আসে, তারপর সেটা ব্যাকরণে যায়, তাই না? ব্যাকরণ দেখে তো, ব্যাকরণ শুনে তো আসলে বাঙালি বা বাঙালিরা কথা বলা শুরু করেনি। ব্যাকরণ তো আসলে পরে আরো তৈরি হয়েছে, কথা ভাষা সবার আগে এসেছে। আচ্ছা, তো পুনরাবৃত্ত দ্বিত্ব কি?
পুনরাবৃত্ত আমরা বুঝতেই পারছি যে পুনরায় আবৃত হলেই পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত দুই ভাবেই হতে পারে। তার মানে কি, মানে একই জিনিস ডাবল ভাবে হচ্ছে, মনে করেন বারবার বলছি, দুইবারই বলছি, চেঞ্জ টেন্স ছাড়া দুইবারই বলছি, তো সেইটাই হচ্ছে আমার পুনরাবৃত্ত দ্বিত্ব। মানে এটা আরো সহজ করে দিয়েছে যে এখানে কোনো চেঞ্জেস এর কথা নাই, দুইটা শব্দ পরপর বসবে, বসে তার যে কোনো অর্থ প্রকাশ করবে, এবং সেখানে বিভক্তি যুক্ত থাকতেও পারে, বিভক্তি বিহীনও হতে পারে, এটা কোনো সমস্যা না, মানে সহজ করে দিল। তো যেহেতু আমরা বিভক্তি বিহীন মানে বিভক্তিহীন ভাবে দেখি, সেটা কি, ভালো ভালো, ওই যে বলেছিলাম ভালো ভালো আমার নিয়ে এসো, বা ভালো ভালো কথা বলো, কত কত লোক হঠাৎ হঠাৎ ব্যথা করে, ঘুম ঘুম চোখ আমার। তো এই যে জিনিসগুলা এখানে কি দেখছি আমরা, কোনো বিভক্তি নেই, কিন্তু ঘুমের সাথে কোনো বিভক্তি নেই, হঠাৎের সাথে কোনো বিভক্তি নেই, বা কত কতর সাথে কোনো বিভক্তি নেই, কিন্তু এগুলো হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব, কারণ দুইটা পরপর বসে একটা অর্থ প্রকাশ করছে, আলাদা একটা অর্থ প্রকাশ করছে। এটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত। আবার বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত কোনটা, কথায় কথায় বাড়া, মজার মজার কথা বা মজার মজার খাবার রান্না করে আনো, এই যে মজা সাথে র, মজা সাথে র, বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। ঝাঁকে ঝাঁকে, ঝাঁক এ, ঝাঁক এ, তাহলে এটা বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। চোখে চোখে রাখা, চোখ এ, তো এটা কি হলো, বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। এই আর কি, মানে এখানে ক্লাসিফিকেশনটা একটু ইজিয়েস্ট ওয়েতে দেখানো, এত খাপঝাপ করে নাই, এই আর কি। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের যে শব্দ দ্বিত্ব, সেটাতে তিন ভাগ কি কি পড়লাম। অনুকার দ্বিত্ব, অনুকার দ্বিত্ব মানে হচ্ছে কাছাকাছি চেহারার বা একই ধরনের মানে মিল আছে এরকম দুটো শব্দ পাশাপাশি বসা, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় যে শব্দটা থাকবে সে অর্থহীনই হয় সাধারণত, তাকে ফলো করে, প্রথমটাকে ফলো করে কিন্তু অর্থহীন, তার নিজস্ব কোনো অর্থ নেই, যেমন অঙ্ক টঙ্ক, এটা হচ্ছে অনুকার দ্বিত্ব। এরপরে হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব আমরা তো জানি যে একটা প্রাকৃতিক ধ্বনির বা যে সকল জিনিস আমরা কল্পনা করি ওইটার যে একটা সাউন্ড, ওইটাই হচ্ছে আমার ধনাত্মক দ্বিত্ব, যখন দুইবার বসে, যেমন সা সা করে তীর ছুঁড়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার ধনাত্মক দ্বিত্ব। এরপরে আছে পুনরাবৃত্ত দ্বিত্ব, সেটা কি, পুনরায় আবৃত্ত, মানে দুইবার করে বসবে, কোনো চেঞ্জেস আসবে না, এবং সেটা বিভক্তি যুক্ত হতে পারে, বিভক্তিহীনও হতে পারে, যেমন ঘুম ঘুম চোখ। আর বিভক্তি যুক্ত যদি বলি তাহলে চোখে চোখে রেখো। এই, এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে আমরা দেখলাম শব্দ দ্বিত্বের তিন ভাগ হচ্ছে অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। এবং যখন আমরা পড়েছিলাম শব্দের দ্বিরুক্তি বা দ্বিরুক্ত শব্দ, তখন আমরা পড়েছিলাম তিন ভাগ, সেটা কি কি ছিল, সেটা ছিল শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, আর ধনাত্মক দ্বিরুক্তি, তাই না? এই ধনাত্মকটা একটু কমন আছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস মনে রাখবো, দুইটার মধ্যে কমন হচ্ছে ধনাত্মকটা। আচ্ছা, এখন আমরা আমাদের এই দ্বিরুক্তি বা দ্বিরুক্তি বা হচ্ছে শব্দদ্বিত্ব, এটা আমরা মোটামুটি পড়ে ফেলেছি, যা আমাদের বোর্ড বইয়ে আছে। এখন শুধু আমরা কিছু প্রশ্ন দেখবো যে কিরকম প্রশ্ন এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটা, ছমছম, ঝমঝম, টিকটিক, ঠিক ঠিক, আপনারাই বলেন এখানে অনুভূতি কোনটাতে প্রকাশ করছে, অনুভূতি। হ্যাঁ, ধনাত্মক দেখলেই অনুভূতি মনে করার তো কিছু নেই, ধনাত্মকের মধ্যে আমরা অনেক ভাগ করেছি। তো এখানে আপনার কোনটা মনে হয় যে কোনটাতে অনুভূতি বোঝাচ্ছে? অনুভূতি হচ্ছে ক, ছমছম। ছমছম, আহ যে বলি আমরা একটা অনুভূতি হিসেবে, যে ভয় করে, ভয় ছমছম করছে গা, এরকম আমরা বলি অনেক সময়, সেটা হচ্ছে অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ। এই যে এই কারণেই হচ্ছে আমার দ্বিরুক্তি শব্দটাও পড়তে হয়, যে শব্দদ্বিত্ব অর্গানাইজ, শব্দদ্বিত্ব পড়তে সুবিধা, সেটা ঠিক আছে, কিন্তু দ্বিরুক্তি শব্দগুলোতে কিন্তু অনেক ক্লাসিফাইড করে জিনিসগুলো দেখানো হয়েছে, অনেকগুলো সাবসেকশন, মানে কি বলবো, যে আরো নিচে নিচে অনেক ধরনের ভাগ করে দেখানো হয়েছে, যেটা করতে গেলে, মানে যেটা পড়লে আমাদের জন্য আসলে প্রশ্ন উত্তর করা সহজ হয়। আবার দেখি, ডেকে ডেকে হয়রান হচ্ছি, এটা কিন্তু আমরা পড়েছি, তখন বলেছিলাম আমরা যে এটা কিন্তু পরীক্ষায় আসে। এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে, অসহায়, বিরক্তি, কালের বিস্তার, নাকি পৌনপুনিকতা? ডেকে ডেকে তার মানে কি, আমি ডাকছি তো ডাকছি, ডাকছি তো ডাকছি, এমন কিন্তু না যে আমি ডাকছি থামছি, ডাকছি থামছি, এরকম কিছু বুঝাচ্ছে, আমি বুঝাচ্ছি যে আমি অনবরত তোমাকে ডাকছি। জিনিসটা কি, জিনিসটা না না না, বিরক্তি না, কি রে, বি কোনটা, বিরক্তি না তো, ডেকে ডেকে হয়রান হচ্ছে। আপনি ডেকে ডেকে জিনিসটা দেখেন, আমি হয়রান হয়ে যাচ্ছি সেটার জন্য বিরক্ত হচ্ছি সেটা না। এখানে বলেছে কিন্তু ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করেছে, ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করেছে, ডেকে ডেকে মানে কি, আমি ডাকছি ডাকছি ডাকছি, ডেকেই যাচ্ছি, তার মানে কি বারবার করছি জিনিসটা, সেটা তাহলে কি হবে? হ্যাঁ, সেটা তাহলে হবে পৌনপুনিকতা, এটা কিন্তু আমরা বলেছিলাম। আর কালের বিস্তারটা ছিল ওই যে বাচ্চাটা থেকে থেকে কেঁদেই যাচ্ছে, সেটা ছিল কালের বিস্তার। আর বিরক্তি অসহায় এখানে আপনাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, আর কিছু না। আপনি যখনই খেয়াল করবেন যে হচ্ছে এখানে ডেকে ডেকে তার মানে একটা দ্বিরুক্তি শব্দ, তো আপনি তখন ওইটা ভাববেন যে দ্বিরুক্তি শব্দের মধ্যে আমি কি কি ধরনের পড়েছিলাম,
আম, অর্থ পড়েছিলাম, সেখানে অসহায় বিরক্তি নিয়ে কিন্তু আমরা ওরকম কিছু পড়িনি। তো পৌনঃপুনিকতা ছিল, কালের বিস্তার ছিল। আপনার কনফিউশন এই দুটোর মধ্যে হতে পারে, কিন্তু এটা তো কালের বিস্তার হবে না। ডেকে ডেকে যাচ্ছি তার মানে মানে ডাকছি তো ডাকছি, ডাকছি তো ডাকছি, থামাথামি নেই কোনো। তো এই জন্য এটা পৌনঃপুনিকতা হবে। হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা দেখি। আমার জ্বর জ্বর লাগছে, এই যে এইখানে একটা ঝামেলা করেছিল, সেটা পরে আমি অপশন ওটা রেখে কনফিউজ করিনি, তবে বলে দিব আমি মুখে যে কি কাহিনী করেছিল। আমার জ্বর জ্বর লাগছে, তো জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃত ভাবে উচ্চারিত হওয়াকে কি বলে? বিরুক্ত শব্দ, সমার্থক শব্দ, যুগ্ম শব্দ, প্রায় সমুচ্চারিত শব্দ। এখন এটাতে নিশ্চয়ই আপনাদের অতটা কনফিউশন হবে না, এই অপশন দেখে আপনাদের কনফিউশন হওয়ার কোনো কিছু নেই, আপনারা সবাই জানেন, আমরা এটা পড়েছি আজকে। সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। কিন্তু 42তম বিসিএস যেটা স্পেশাল ছিল, সেখানে কি করেছিল? দ্বিরুক্ত শব্দ, সমার্থক শব্দ, যুগ্ম শব্দ, তারপর দিয়ে দিয়েছে শব্দদ্বিত্ব। এখন আমরা কিন্তু বলেছি যে দ্বিরুক্ত শব্দ শব্দদ্বিত্ব কোনো পার্থক্য না, এটা আসলে এটা দুইটাই সেম। একটা হচ্ছে আমি যদি মুখে বলি, আর একটা যদি আমি লিখি, এই আর কি, এছাড়া তেমন বড় কোনো পার্থক্য নেই। তো এগুলো আসলে কনফিউজ করার জন্য দেওয়া, বা কিছু কিছু প্রশ্ন আপনার ছেড়ে আসতেই হবে আপনার ভালোর জন্য, তখন আপনি সেটা ছেড়ে আসবেন। এই হচ্ছে কনফিউশন। তো উত্তর এখানে যেহেতু কোনো ঝামেলা নেই, এখানে আমরা জানি উত্তর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। আর একটা ব্যাপার কি, যদি এখানে এটা শব্দদ্বিত্ব থাকলেও আপনি দ্বিরুক্ত শব্দে দাগানো উচিত মনে করে সবাই, কারণ সেটা ডিরেক্ট আমাদের বোর্ড বই থেকে এসেছিল যে আমার জ্বর জ্বর লাগছে, এটা অপশনে ছিল, মানে সরি আমাদের বইয়ে উদাহরণ হিসেবে ছিল, এবং ওটা দ্বিরুক্ত শব্দের আন্ডারে ছিল। তাহলে উত্তরটা দ্বিরুক্ত শব্দ হওয়াটাই শ্রেয়, এটাই সবাই ধরে নেয়। আচ্ছা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? অবস্থাবাচক শব্দ, বাক্যালঙ্কার শব্দ, ধন্যাত্মক শব্দ, নাকি দ্বিরুক্ত শব্দ? এখন দেখেন, এখানে কিন্তু ধনাত্মক দ্বিরুক্তি বলে নেই, ধনাত্মক শব্দ জাস্ট বলেছে। এখন এটা একটা বাক্যের মধ্যে আছে, আপনি সাব ডিভিশনে যাবেন না, আগে আপনি কিন্তু মেইনটাকে আগে ভাববেন। তাহলে আপনি কি দাগাবেন? আমি যেটা বললাম, আপনি মেইনটাকে দাগাবেন আগে, এবং এটা ধনাত্মক দ্বিরুক্তিও বলা নেই, ধনাত্মক শব্দ বলা জাস্ট। এটা কি হবে? হ্যাঁ, তাহলে এটা হবে দ্বিরুক্ত শব্দ। আপনি মেইন সাব ডিভিশনে ঢুকবেন না, আগে আপনি মেইনটাতে থাকবেন। এবং এখানে যেহেতু ধনাত্মক শব্দের সাথে দ্বিরুক্তি কথাটাই নাই, তাহলে তো এখানে মানে জিনিসটা আপনি দাগাতে পারেন না। এটা একটা ধনাত্মক শব্দ টাপুর টুপুর, সেটা নিয়ে কোনো সমস্যা আপনি নাও ধরতে পারেন, কিন্তু এটা মেইনলি কি একটা দ্বিরুক্ত শব্দ, এটা একটা অবস্থা প্রকাশ করেছে, সম্প্রসারিত একটা অর্থ দিয়েছে, তাহলে সেটা কি হবে? দ্বিরুক্ত শব্দ হবে, নট ধনাত্মক শব্দ। আচ্ছা, এখন আমি রিটেনের একটা প্রশ্ন আপনাদের কাছে দিয়ে রাখলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে রিটেনে কিন্তু দ্বিরুক্ত শব্দ ইম্পর্টেন্ট। প্রিলিতে আসুক বা না আসুক, হয়তো বা কয়েক বছর গ্যাপে গ্যাপে আসতে পারে, বা এটাকে আপনি শব্দের আন্ডারে পড়ে ফেলতে পারেন, সেটা এক জিনিস, কিন্তু যখন আপনি রিটেনে পড়াশোনা করতে যাবেন, তখন কিন্তু আপনার দ্বিরুক্ত শব্দ একটা ইম্পর্টেন্ট টপিক, এবং দ্বিরুক্ত শব্দ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। আর এখন হচ্ছে প্রিলির প্রশ্ন যেমন আনকমন হচ্ছে, রিটেনের প্রশ্ন আনকমন হচ্ছে। আপনারা 50তম বিসিএস এর বাংলা রিটেনের প্রশ্ন অনেকেই দেখেছেন, বাংলা 001-এর অনেকেই দেখেছেন, তো সেখানে দেখে বুঝতে পারছেন যে একদমই গড় বাঁধা যে প্রশ্নগুলো আগে আসতো, এখন কিন্তু সেগুলো আসে না, তাই না? এখন আসে সবই হচ্ছে আনকমন ওয়েতে, মানে আপনার যে বেসিকটা আছে কি না আছে সেটা দেখার জন্য। যেমন আমি আপনাদের প্রথম দিন বানানের দিন যেটা বলেছিলাম, কি কি এর পার্থক্য, না নি এর পার্থক্য, মনে আছে না? সেটা কিন্তু একদম ডিরেক্ট আমাদের প্রশ্নে ছিল, একদম। এখন ফিল ইন দ্য গ্যাপ থাকে, মানে বাংলাতে এরকম কখনোই ছিল না, এবার দেখলাম। মানে পরীক্ষার প্রশ্ন দেখে নিজের মাথায় খারাপ যে এরকম কিভাবে প্রিপারেশন নিয়ে আসলাম এবং কিভাবে প্রশ্ন আমার সামনে হাজির হলো। যদিও জিনিসটা ইজি, সময় বাঁচায়, কারণ সময় লাগে না বেশি লিখতে। এমনিতে যদি গড় বাঁধাই যে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে দৃষ্টান্ত সহ বিরক্ত শব্দের সংজ্ঞা লেখো, আবার সেটার হচ্ছে পরিচয় দাও, তার মানে অনেক কাহিনী লিখতে হবে, কিন্তু এই ফিল ইন দ্য গ্যাপ একদম কাটা কাটা মার্ক। তো সেখানে আপনি যখন আপনার বেসিকটা ভালো থাকবে বাংলা গ্রামারের বা বাংলা বানানের বা বাংলা ব্যবহারের, তখন কিন্তু আপনার জন্য জিনিসগুলো সহজ। তো এখন প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য দ্বিরুক্ত শব্দের যে ক্লাসিফিকেশন, এটা একটু আনকমন, এটা আসলেও আসতে পারে। একটা দুইটা থাকবে যেটাতে হচ্ছে আপনি ডিটেইলে লিখবেন, আর বাকিগুলো হচ্ছে এরকম ফিল ইন দ্য গ্যাপ দিল, না হয় আনকমন একটা প্রশ্ন দিল যেটা হচ্ছে সাধারণত আসে না, কিন্তু আপনি আপনার বেসিক থেকে লিখতে পারবেন। যেমন না নিয়ে একটা ছিল, কি কি একটা ছিল, মানে দিগিকার আর রসিকার, এগুলো তো সচরাচর আপনি কোনো গাইড বইতে এরকম ডিরেক্ট দেখবেন না যে এরকম দেওয়া আছে। কিন্তু আপনি যখন জানবেন, আপনি প্রিলি থেকে পড়েই জানেন বা রিটেন থেকে পড়ে জানেন, আপনি যখন জানবেন আপনি লিখতে পারবেন। আমরা কিন্তু এগুলা প্রিলির সময় ম্যাম আমাদেরকে পড়িয়েছিলেন, যেমন আমরা আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি। তো এরকম আমরা প্রিলির সময় পড়েছি দেখে আমরা ওখানে কিছু না কিছু লিখে এসেছি, তো ওরকম আর কি, বুঝছেন? এই আর কি ব্যাপারটা। যে তো আমরা দ্বিরুক্ত শব্দ নিয়ে তো পড়েছি, এখানে যেটা লেখা আছে সেটাও আপনারা পড়েছেন, আলোচনা করেছি, এটা অত ডিটেইলে এখন পড়ার কিছু নেই। জাস্ট আপনারা যখন
এই স্লাইড গুলো দেখতে থাকবেন, তখন একবার যখন চোখ বোলাবেন তখন দেখবেন যে আচ্ছা এটা তাহলে রিটেনেও আসছে, তাহলে আবারও আসতে পারে, এবং আসতে পারে কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। একটু যখন পড়বেন তখন আপনি বেসিক জানলে আপনি নিজেও লিখতে পারবেন, তারপরে একটু ভালো করে দেখে যাবেন যে আসলে তিন ভাগটা কি কি: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। এরপরে আপনি নিজের মতো করে লিখতে পারবেন, কারণ আপনার বেসিকটা তৈরি হয়ে গেছে এখন, তাই না? এই হচ্ছে আমার দ্বিরুক্তি শব্দের আহ যেই ক্লাসিফিকেশন বা সংজ্ঞা সেগুলো এখানে আছে। এবং দ্বিরুক্ত শব্দ কিন্তু শব্দ গঠনের একটা অন্যতম উপায় হিসেবে আমরা জানি, তাই না? তো এটাও অপশনে থাকতে পারে যে শব্দ গঠনের উপায় নয় কোনটি, সেখানে আহ সরি, শব্দ গঠনের উপায় কোনটি, সেখানে হচ্ছে সবগুলো একদম অপ্রধান গুলো দিয়ে দিল সাথে দ্বিরুক্ত। দ্বিরুক্ত কিন্তু মোটামুটি প্রধানই বলা যায়, 4 নম্বর অপশনেই দ্বিরুক্তকে বলা যায়, মানে উপসের পরে দ্বিরুক্তকে বলা যায়। এই হচ্ছে কথা। তো আমাদের মোটামুটি আমরা দ্বিরুক্তি শব্দ পড়ে ফেললাম, শব্দদ্বিত্ব পড়ে ফেললাম, এবং দুইটাই যে প্রায় সেম সেটাও আমরা জানলাম, এবং দুইটার ক্লাসিফিকেশনটা একটু আলাদা সেটাও আমরা জানলাম। সেটা একটু ভালো করে খেয়াল করে নিব। দ্বিরুক্তি শব্দের ক্ষেত্রে কি কি ছিল: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। আর আমাদের যেই শব্দদ্বিত্ব ছিল সেখানে ছিল আমাদের অনুকার দ্বিরুক্তি, হ্যাঁ অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, আরেকটা কি ছিল, অনুকাদিত্ব, ধনাত্মক দ্বিত্ব, আমি নিজে তাহলে ভুলে গেছি মনে হচ্ছে, পুনরাবৃত্ত দ্বিত্ব। মানে যেটা হচ্ছে কোনো চেঞ্জই নেই, একই রকম সেম, সেটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। হ্যাঁ, পুনরাবৃত্ত দ্বিত্ব, রাইট। তো এটার কোনো চেঞ্জই নেই, এটা আসলে প্রথমে দেওয়া উচিত ছিল, তাই না? পুনরাবৃত্ত দ্বিত্ব আগে দিবে, তারপর অনুকার দিবে, তারপরে হচ্ছে ধনাত্মক দিবে, একটা সিকোয়েন্স আছে না সবকিছুর। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে মেইন চেঞ্জটা এখানে শুধুমাত্র আমাদের ক্লাসিফিকেশনে। বাকি জিনিসগুলো সবাই বেসিক যেটা বুঝে সে অনুযায়ী লিখতে পারে, সমস্যা হয় না। আর একটা জিনিস এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রশ্নে আসলে এই জিনিসগুলোই বেশি আসে, যে কোনটা কোন অর্থে। দেখলেন তো, সেটা আপনার প্রশ্ন দেখেই দেখলেন যে আসলে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এটাই মেইনলি আসে। আর আমরা লিখিত একটা প্রশ্ন পেয়ে গেলাম, সেটাও আমরা একটু যখন পড়বো একটু ভালো করে একবার পড়ে নিব, যাতে করে যখন আমরা ইনশাল্লাহ রিটেন দিব তখন আমাদের এই প্রশ্নগুলো পড়তে সারাদিন নষ্ট করতে হবে না। মানে এমন অবস্থা হয়, রিটেন তো এখন 2 মাসে, এমন অবস্থা হয় যে বাংলার পিছনে আপনি খুব বেশি সময় মানে 001 এর কথা বলছি আমি, 002 না, 002 তে পড়া আছে, কিন্তু 001 এর ক্ষেত্রে আপনার ওরকম সময় দেওয়ার সময় পাবেন না আপনি, কারণ আপনার এত জিকের এত পড়া পড়তে হবে, ম্যাথ অনেক নতুন কিছু করতে হবে, ইংলিশের পুরো মানে জিনিসটাই অন্যরকম, যেহেতু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং চলে আসবে, ওখানে আপনার অনেক সময় দিতে হবে, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। আপনি বাংলার জন্য অত সময় দিতে পারবেন না। পারবেন না মানে কি, আপনার যদি ওখানে ঘাটতি থাকে তাহলে তো আপনি অবশ্যই সময় দিবেন, কিন্তু আপনার যদি এখানে বেসিকটা প্রিলিতেই ভালো হয়ে যায় তাহলে আপনার এখানের জন্য অত বেশি কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। মানে আমাদের আসলে এইভাবে পড়া হয়ে যাবে এই জিনিসগুলা। তো ওভাবে একটু চেষ্টা করবেন পড়তে, এবং বাংলা বোর্ড বইকে সবসময় সাথে রাখবেন গ্রামার পড়ার সময়। বাংলার জন্য বাংলা 001 এর কথা আমি বলি, কারণ যেহেতু আমি টেকনিক্যাল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করি, এবং আমি ওটার ভাইবা দিব ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি যদি বলি 001টা হচ্ছে সবচেয়ে সহজ মার্ক উঠানোর জন্য। সেখানে হচ্ছে আপনি প্রিলির পড়াটাই বেসিক সহ ভালো করে পড়ে ফেলবেন, মানে একদম আপনার বেসিকটা যেন ক্লিয়ার থাকে, যে কোনো টপিকে, সমাস হোক, সন্ধি হোক, সেটা শব্দের গঠন হোক, এগুলো আপনি বেসিকটা যখন আপনার ক্লিয়ার থাকবে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। এবং এখনকার প্রশ্নের প্যাটার্নটা এরকম যে আপনি একদম গড় বাঁধা যে একই রকম লিখবেন, সেই সুযোগটাই তারা দিবে না, এমন ভাবে প্রশ্নগুলো করবে। কিন্তু আপনি যখন জানবেন জিনিসটা, আপনি তো লিখতে পারবেন কিছু না কিছু, এবং কিছু না কিছু লিখতে পারাটাই এখানে এনাফ। ধরে বেঁধে 10 পেজ 5 পেজ লিখতে হবে এরকম জিনিসগুলো কিন্তু এখন অ্যাভয়েড করা হচ্ছে অনেক বেশি। তো এই আর কি ব্যাপারটা, যে যখন যখন আপনি এই যে দ্বিরুক্তি পড়লেন, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস, এই যে আমি যে দ্বিরুক্তির ব্যাখ্যা এই প্রশ্নটাতে যা যা লিখেছি তার চেয়ে বেশি কিন্তু আপনি স্লাইডে অলরেডি প্রিলির জন্য পড়ে ফেললেন, তাই না? তো আপনার জন্য কি এটা লিখতে কষ্ট হবে? হবে না। জাস্ট আপনি একটু মনে রাখবেন কিভাবে প্রেজেন্ট করতে হয়। লিখিতর মেইন জিনিসটা হচ্ছে প্রেজেন্ট করা। এর জন্য আহ যখন আপনি প্রিলির সাথে রিটেনের পড়াটা পড়বেন তখন আপনি একটু মাথায় সেট করবেন, বা একবার মাঝে মাঝে হাতে যদি একটু ফ্রি টাইম পান চেষ্টা করবেন যে একটু আমি লিখি, আমি প্রেজেন্ট করতে পারি কিনা। দেখবেন এত বছর ধরে বা হচ্ছে এত মাস ধরে প্রিলির পড়া পড়তে পড়তে লিখিত প্রেজেন্টেশনটা আমাদের নষ্ট হয়ে যায়, ওইটা একটু প্র্যাকটিস করা। আর গ্রামারের ক্ষেত্রে যেটা বললাম, আমরা যেভাবে পড়ি ওভাবেই পড়েন, প্রিলির জন্য যেটা পড়েন সেটাই অনেক দূর কাজে নিয়ে দেয়। শুধুমাত্র এক্সট্রা করে আপনার রিটেনে গিয়ে তখন 001 এর জন্য কি পড়তে হবে, ভাব সম্প্রসারণ, সারমর্ম, এই টাইপের জিনিসগুলো। এইগুলো খুব বেশি কঠিন হবে যে তা না, এগুলো কয়েকটা নমুনা পড়লেও আপনি সেটা বুঝবেন, পারবেন, কিছু লিখে আসতে পারবেন। আর হচ্ছে তখন উক্তিগুলো জানতে হয়, বিভিন্ন উক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি, এই জিনিসগুলো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কাজে লাগে। এই আর কি, কঠিন বেশি কিছু মানে আপনি বাংলা প্রথম যেটা 001 এর জন্য বেশি সময় রাখবেনই না, রাখতে পারবেনও না, আসলে সময় হয় না। তো এখনই
পড়ছেন যখন প্রিলির মতো করে, প্রিলিটাকে রিটেনের মতো করেও পড়বেন। যখন আপনি দেখছেন যে এখানে একটা সংজ্ঞা লেখা, আচ্ছা আপনি জানেন সংজ্ঞা তো প্রিলিতে ভাবে আসবে না, বুঝলেই হচ্ছে, কিন্তু তারপরে আপনি দেখবেন আচ্ছা উনি কিভাবে জিনিসটাকে লিখেছে বা কিভাবে জিনিসটাকে প্রকাশ করেছে, একটু দেখি, এইভাবে একটু সতর্কভাবে চোখে দেখলেই হয়ে যায়, এই আর কি। আচ্ছা, তো আমাদের রিটেন সহ আমরা একটু আলোচনা করে ফেললাম। এরপরে আমরা দেখবো আমাদের এক্সট্রা পড়া, একদমই এক্সট্রা পড়া এটা আমাদের জন্য। আপু, গ্রন্থ সমালোচনা কতগুলো পড়তে হবে? গ্রন্থ সমালোচনা নিয়ে একটু একটু ঝামেলা, এটা আমিও দেখেছি যে আসলে অনেকগুলো পড়তে বলে, বাট যখন আপনারা রিটেনের বিভিন্ন করবেন, কোর্স করবেন বা সাজেশন পাবেন না, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেখানে দেখবেন একদম স্পেসিফিক করে দেয় কিছু জিনিস, যে স্বাধীনতা রিলেটেড এই এই বইগুলো আছে, বা 69-এর গণ অভ্যুত্থান রিলেটেড বা হচ্ছে বিভিন্ন দুর্যোগ রিলেটেড এই এই বইগুলো আছে, এরকম ক্লাসিফাইড করে দেয়। হ্যাঁ, ওগুলো যখন আপনি যে জেনে গেছেন, গেলেন যে এই বইটার মেইন টপিক এটা, তখন আপনি নিজের মতো করে কিছুটা লিখতে পারবেন, এরকম ব্যাপার থাকে কিছু। আবার দেখবেন ফেসবুকে বিভিন্ন ভাইয়া বা ক্যাডার্স ভাইয়াদের বিভিন্ন নোট থাকে, সেখানে দেখানো থাকে যে আসলে সব পুরোটা যে কেউ পারে বা হচ্ছে পুরো সব গল্পই যে সবাই জানবে এমন না, কিন্তু তারা একটা থিম ধরে লিখতে থাকে, এই জন্য তখন তারা কিছু না কিছু লিখে আসতে পারে। এবং দেখেন, যখন আনকমন কোনো একটা গ্রন্থ সমালোচনা থাকবে, তখন যে প্রশ্ন যে খাতা কাটছেন সে স্যারও জানেন যেটা আপনার জন্য আনকমন, তো সে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে না, সে আপনার কাছ থেকে আশা করে যে আপনি জিনিসটাকে ফেস করে সুন্দর মতো কিছু একটা দাঁড় করিয়ে আসতে পেরেছেন কিনা। যেমন আমাদের 001-এর প্রশ্ন সাহিত্যে একটু আনকমনের মধ্যে একটা প্রশ্ন ছিল, মনে হয় প্রশ্নটাও ভুলে গেছি মনে হয়, কি জানি ছিল একটা, মানে আমার জন্য আনকমন ছিল আর কি। তো সেটাও কিন্তু কিছুটা দাঁড় করিয়ে ছেড়ে আসিনি, কিছুটা দাঁড় করিয়ে এসেছে, এবং আমি যাদের সাথে কথা বলেছি সবাই কিছু না কিছু লিখে এসেছে, এবং এটা উচিত লিখে আসা। মানে একদম আপনি যদি একদম আউট অফ দ্য, মানে অন্য কিছু একদম মিলছেই না কনটেক্সটের সাথে, সেরকম যদি আপনার ভয় থাকে সেটা তো আপনি স্কিপ করবেন। বাট আপনি যদি কিছুটা টাচ দিতে পারেন বা আপনি আন্দাজ করতে পারেন যে না আমার একটু একটু আবছা আবছা মাথায় আছে, তো আপনি সেটা অবশ্যই লিখে আসবেন, এটাই হচ্ছে ব্যাপার। আর গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে খুব আনকমন একটু কম আসে এখনো, মোটামুটি আসে যেটা লিখে আসা যায়। এই 50-এর যত এলোমেলো প্রশ্ন, সেখানেও গ্রন্থ সমালোচনা একদম আউট অফ দ্য বক্স আসছে যে তা না, মোটামুটি লিখে আসতে পারছে। গ্রন্থ সমালোচনা নিয়ে কারো সমস্যা হয় না, সমস্যা হয়েছিল হচ্ছে শুরুর দিকে ব্যাকরণ রিলেটেড প্রশ্নগুলো নিয়ে, এই আর কি। তো এখন আমরা সবাই তো শিকড়, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই সবাই ফলো করে, এটা এখনো সবাই ফলো করে। মানে এই বইটা ভালো, শিকড়ের জিনিসগুলো খারাপ না। ইভেন শিকড়ের মানে ওনার নাম কি, মহসিনা নাজিলা ম্যাম, মেবি নামটা যদি ভুলও হইতে পারে, আমি আবার নামে অনেক করি উল্টাপাল্টা। ওনার বইগুলো ভালো, ইভেন 001-এর জন্য ভালো, কারণ 001-এও তো সাহিত্য থেকে প্রশ্ন থাকে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে বইগুলা, মানে এত বেশি কাপঝাপ করে বা অনেক বেশি বিস্তারিত অনেক কিছু না লিখে উনি যতটুকু লিখেছেন অতটুকু পড়লে আপনি বাকিটুকু নিজের মতো করেও লিখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, লিখিততে আসলে ওই ধরে ধরে প্রত্যেকটা লাইন আপনি পড়ে ওরকম আপনি লিখতেও পারবেন না, হয় না কেন জানি, কিন্তু আপনি ওই যে পুরো প্যারাটা পড়ে যেটা বুঝছেন আপনি সেটাই লিখতে পারবেন। তো লিখিত হচ্ছে একটা যে আমরা আছে না অনেক সময় ভাবি যে আচ্ছা কার প্রেজেন্টেশন সুন্দর, কোন বইটা নিব কোন বইটা নিব, ওগুলো আসলে করে কোনো লাভ হয় না। প্রেজেন্টেশন পুরোটা আপনার প্র্যাকটিস, আর হচ্ছে মেইন থিমটাই আপনাকে বই জানাবে, এছাড়া এছাড়া বেশি কিছু না। হ্যাঁ, মহসিনা নাজিলা, যাক ঠিক তো বলছি, একটা মানুষের নাম উল্টাপাল্টা করে দিলে তো কেমন। আচ্ছা, এখন আমরা এক্সট্রা একটা জিনিস পড়বো, এটা নিয়ে মাথা খারাপ করার প্রয়োজন নাই খুব বেশি। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে তা না, তবে হচ্ছে একটু একটু বোঝার চেষ্টা করব আমরা। আর একটা হচ্ছে এটার ক্ষেত্রে বলবো বোর্ড বইয়ের উদাহরণগুলো দেখবেন, যদি আপনার কাছে বেশি কঠিন মনে হয় বাচ্চা, সেক্ষেত্রে বোর্ড বইয়ের উদাহরণ 2টা পেজ আপনি জাস্ট দেখবেন, এছাড়া কিছু না। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, আমার খাওয়া হলো না। এখন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এটা তো আমরা বুঝতেছি যে এটা অ্যাক্টিভ ভয়েস। রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, এটা কেমন না, মানে একটু পেঁচানো জিনিসটা, মানে রবীন্দ্রনাথ লিখেছে সেটা বললেই হতো, কিন্তু এখানে কি বলবো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, তার মানে এখানে গীতাঞ্জলিকে আমি প্রাধান্য দিচ্ছি, রবীন্দ্রনাথকে দিচ্ছি না, তাই না? এখানে রবীন্দ্রনাথকে একটু সাইড লাইন করে কি লিখিত হয়েছে, গীতাঞ্জলি লিখিত হয়েছে, মানে লিখিত মানে আমার ক্রিয়ার সাথে কার সম্পর্কটা এখানে বেশি প্রকাশ করছি, আমি গীতাঞ্জলি, রবীন্দ্রনাথকে কিন্তু পাত্তা দিচ্ছি না। কিন্তু আমি যখন প্রথমটা পড়লাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে কিন্তু আমি রবীন্দ্রনাথকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি, যে কে লিখেছেন, বা আমার সাবজেক্টকে প্রাধান্য পাচ্ছে, আমার সাবজেক্ট এখানে প্রাধান্য পাচ্ছে। কিন্তু সেকেন্ডটাতে কিন্তু গীতাঞ্জলি প্রাধান্য পাচ্ছে, কারণ ক্রিয়ার সাথে ডিরেক্ট সম্পর্ক এখন কার, গীতাঞ্জলির। তো তাহলে এটা হচ্ছে আরেকটা বাচ্চার ধরন, আরেকটা হচ্ছে আমার খাওয়া হলো না, এটা একদম মানে আমি খাইনি সেটা না বলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যে আমার খাওয়া হলো না। মানে অনেকে আছে না যে কথা একটা সহজ ভাবে বলা যায় বা একদম সহজ একটা ডিরেক্ট স্টেটমেন্ট দেওয়া যায় না, সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এটা হচ্ছে আরেকটা ধরনের বাচ্চ। তাহলে আমরা কি জানলাম, যে বাচ্চ আসলে 3 ধরনের।
উপরের প্রথম বাক্যের কর্তা, সেখানে লিখলো যেটা যে উপরের প্রথম বাক্যে কর্তার একটা প্রাধান্য পাচ্ছে, দ্বিতীয় বাক্যে কর্মের একটা প্রাধান্য পাচ্ছে, মানে গীতাঞ্জলির একটা প্রাধান্য পাওয়া হচ্ছে, তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য পাচ্ছে। এখানে কোনো কর্তা বা কর্মকে কেউ পাত্তা দিল না, এখানে খাওয়াটা মেইন হয়ে গেল। দেখেন, আমার খাওয়া হলো না, আমার কি হলো না, আমার খাওয়া হলো না, মানে আমি প্রাধান্য দিচ্ছি এখানে আমাকেও না, ভাত খেলাম না ভাতকেও না, কিন্তু এখানে প্রাধান্য আমি দিচ্ছি খাওয়াকে, তার মানে ক্রিয়াকে প্রাধান্য দিচ্ছি। এটাই তাহলে বাক্য বা বাচ্য। বাচ্য তাহলে কি? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি হচ্ছে বাচ্য। এই যে আমি সহজভাবে একটা কথা বলতে পারি, আমি আবার একটু ঘুরিয়ে পেঁচিয়েও বলতে পারি, আবার আমি হচ্ছে কর্তাকে রাখলামই না, আমি হচ্ছে ক্রিয়াকেই প্রাধান্য করে বললাম যে আমার খাওয়া হলো না, মানে খাওয়াটাকে আমি প্রাধান্য করে দিলাম, তাহলে জিনিসটা তখন হয়ে গেল আরেকটা বাচ্য। তাহলে আমরা কি বুঝলাম যে বাচ্য আসলে কি? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি। আমি এটা সহজভাবে বলতে পারি, আমি এটা ঘুরিয়ে বলতে পারি, আমি আমার কর্তাকে বাদ দিয়ে বলতে পারি, বিভিন্নভাবে বলতে পারি। তো আমাদের যেই এই বাচ্চার হচ্ছে কয়েকটা প্রকারভেদ আছে। এখন আমরা প্রকারভেদে ঢুকবো। বাচ্চ কি সেটা তো বুঝতে পেরেছেন, বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি বাক্য, এটাই হচ্ছে বাচ্চ, বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি একটা বাক্যের। ঠিক আছে, তো এরপরে আমরা যাই, সেটা হচ্ছে বাচ্চ প্রধানত তিন প্রকার। এটা হচ্ছে আমাদের যে বোর্ড বই, দুইটা বোর্ড বই এভাবে প্রকাশ করেছে যে বাচ্চ প্রধানত তিন প্রকার। আমি এটাই রেখেছি, এর আগে পিছে বহুত কথা আমি সেটা রাখিনি, কারণ মেইনলি প্রশ্ন এরকমই আসবে এবং আপনি এটাই দাগাবেন যে বাচ্চ প্রধানত তিন প্রকার। কিন্তু বাংলা একাডেমি কি বলেছে? বাচ্চ দুই প্রকার। তাহলে বাংলা একাডেমি কাকে করলো, মানে অবমাননা করলো? সেটা হচ্ছে কর্মবাচ্য। বাংলা একাডেমি বলেছে কর্তৃবাচ্য আর ভাববাচ্য, এই দুইটা বাচ্যই আছে, কর্মবাচ্য বলে কিছু নাই। কেন নাই? কারণ দেখেন, আপনি কর্মবাচ্যের কাহিনীটা দেখেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। এখানে মানে কিভাবে জিনিসটাকে প্রকাশ করলো, ঘুরিয়ে পেঁচিয়ে। এভাবে কি আমরা কথা আসলে বলি সহজে? আমরা কি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এটা না বলে কোথাও লিখবো বা কোথাও বলবো রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে? এভাবে কি আমরা আসলে কোথাও ইউজ করি? নর্মালি আমরা করি না। যেটা আমরা নর্মালি খুব বেশি ইউজ করি না, সেটাকে আমার রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা হচ্ছে বাংলা একাডেমির যে ভাষ্য, তার মতে যে এটা কোনো প্রয়োজনীয়তা নাই বা এটা একটা প্রধান প্রকারভেদ হতে পারে না। এজন্য বাংলা একাডেমি বলে কর্তৃবাচ্য আর ভাববাচ্য হচ্ছে প্রকারভেদ। আবার সংস্কৃত যদি আমরা ধরি, এই সংস্কৃত যে ব্যাকরণ, তারা আবার বাচ্যকে বলে চার প্রকার। কেন? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, আরেকটা কোথা থেকে আসলো? আরেকটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এটা একটা অপ্রধান বাচ্য। হ্যাঁ, ঠিক বলে। হ্যাঁ, বাংলা একাডেমি তো আসলে আমাদের সহজ করার জন্য জিনিসগুলা করে, আমাদের উচ্চারণ, আমাদের ব্যবহারে যেন সহজ হয়, সেজন্য বাংলা একাডেমির সবসময় প্রয়াস থাকে। এই জন্য আর কি মাঝে মাঝে চেঞ্জেস আনে এবং আমরা বিরক্ত হয়ে যাই যে এত চেঞ্জ কেন, কিন্তু এটা আসলে আমাদের ব্যবহারের সুবিধার জন্য। আচ্ছা, তো সংস্কৃত ব্যাকরণ কি বলে? সংস্কৃত ব্যাকরণ বলে হচ্ছে বাচ্য চার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের কথা যে একদমই আমাদের বোর্ড বই নেই তা না, কিন্তু এটা একটা অপ্রধান শ্রেণী বিভাগ হিসেবে আছে, এটাকে এতটা প্রাধান্য দেওয়া হয়নি। তো আমরা এই তিন প্রকারই জানবো এবং তিন প্রকারটাই মানবো। হ্যাঁ, এত কিছু জাস্ট আপনাদের একটু এক্সট্রা একটা ইনফরমেশন এমনি দিয়ে রাখলাম, যদি কখনো বাংলা একাডেমি কথাটা উল্লেখ থাকে তাহলে যেন আপনারা ঘাবড়িয়ে না যান, সেজন্য। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রথম বাচ্য যেটা কর্তৃবাচ্য, তার মানে কর্তাই সব, কর্তার ইচ্ছাই কর্ম। তো সেটাই হচ্ছে আমরা পড়ব কর্তৃবাচ্য। আপনি কর্তৃবাচ্য বা কর্তাবাচ্য যেটাই বলেন না কেন, এটা শুনে আপনি নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন যে কর্তৃবাচ্য মানে কি। কর্তা যেটা বলবে সেটাই হবে, তাই না? তো যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তা অনুসারী হয়, সেটাই হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। তো তার মানে কি? কর্তা থাকবে, এই বাক্যে কর্তা থাকবে, কর্তার যে অর্থ সেটাই প্রাধান্য পাবে এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে। ক্রিয়া যেটা করবে সেটা কর্তার মতো করেই করবে, কর্তা চেঞ্জ হলে ক্রিয়া চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটা কেমন? যেমন ছাত্ররা অঙ্ক করছে। হুম, তো এখন ছাত্ররা অঙ্ক করছে, কি অঙ্ক করছে? এখানে ছাত্ররা একটা ইম্পর্টেন্স পাচ্ছে না? মানে পুরো বাক্যটা আপনি পড়েন, ছাত্ররা অঙ্ক করছে, ইম্পর্টেন্স কে পাচ্ছে? ছাত্ররাই পাচ্ছে, তাই না? কারণ করছে, এই যে আমার যে একটা ক্রিয়া, ক্রিয়া কাকে ফলো করলো? ছাত্রকে। এখন আপনি যদি এখানে আপনার কর্তাকে চেঞ্জ করে দেন, দেখেন তো ক্রিয়া চেঞ্জ হয় কিনা। ছাত্রের জায়গায় যদি আপনি বলেন যে তুমি অঙ্ক করছে, এটা কি হলো? হবে না। তার মানে কি? ক্রিয়া পুরোপুরি কর্তার উপর নির্ভরশীল। এখানে যদি আমি তুমি যোগ করি তাহলে আমার বলতে হবে তুমি অঙ্ক করছো, আমি অঙ্ক করছি। তার মানে আমার প্রত্যেকটা ক্রিয়া, মানে আমার ক্রিয়া প্রত্যেকবার আমার কর্তার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার ক্রিয়া পুরোপুরি কাকে অনুসরণ করছে? কর্তাকে অনুসরণ করছে। এটা তাহলে কর্তৃবাচ্য। ঠিক আছে,
তো কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি কি বললো দেখি কিছু নিয়ম কানুন। কর্তৃবাচ্যের ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়, আমরা পড়ে ফেলেছি। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। সচরাচর, এটা আসলে সচরাচর যে হচ্ছে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি থাকে, তবে নাও থাকতে পারে বিভিন্ন ক্ষেত্রে। যেমন দেখেন, আপনি যদি বলেন লোকে বলে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, কে বলছে এখানে? আপনি যে কোনো একটা বাক্য যখন নিবেন, সেই বাক্যের কিন্তু আপনি খেয়াল করে নিবেন যে কর্তা কে, কে কাজটা করছে, সেই তো কর্তা, তাই না? তো ওই কর্তা কে এখানে দেখেন, লোকে বলে ঘর বাড়ি ভাড়া নাই আমার, কে বলে? লোকে বলে, তার মানে কর্তা হচ্ছে এখানে লোকে। তো এই লোকের সাথে কিন্তু এ বিভক্তিটা আছে। তো এই জন্য হচ্ছে এইখানে যে কথাটা বলা যে কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হয়, এটা সবসময় একদমই একদম এই রুলসটাই একদম বাইবেল সত্য হিসেবে ধরা যাবে না। কারণ হচ্ছে এই যেটা বললাম, মাঝে মাঝে চেঞ্জ আসতে পারে, বিশেষ করে যখন আপনি কবিতা বা গানের কোনো লাইন বা কবি সাহিত্যিকদের কোনো উক্তি ইউজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জেস গুলো আসতে পারে। সেটা একটু ব্যতিক্রম, বাট জানিয়ে রাখলাম, কারণ প্রশ্নে আপনার ব্যতিক্রমটাই দিবে, সহজগুলো তো দিবে না। তো কর্তৃবাচ্যে কর্তায় প্রথম বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। যেমন শিক্ষক ছাত্রদের পড়ান, এই যে ছাত্রদের এর এটা আসলো। বা তারপরে হচ্ছে রোগী পথ্য সেবন করে, তো এগুলো কি আমরা কর্মে দ্বিতীয়া দেখি, ষষ্ঠী দেখি, বা শূন্য বিভক্তিও হতে পারে। তো এটা হচ্ছে আমার কর্তৃবাচ্য চেনার একটা উপায়। তারপরে হচ্ছে আমাদের কর্মবাচ্য আসলো। আচ্ছা, কর্তৃবাচ্য তো মোটামুটি সহজই মনে হয়েছে, তাই না? এটা মোটামুটি সমস্যা হয় খুব কম, এটাতে কোনো সমস্যা তেমন হয় না, এবং জিনিসটা সহজ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখবো কি দেখবো, তারপরে আমরা দেখবো কর্মবাচ্য। আচ্ছা, আমি প্রশ্ন নিচ্ছি, আমি একটু শেষ করি কর্মবাচ্য আর ভাববাচ্য। তাহলে হচ্ছে কর্মবাচ্যটা দেখি। কর্মবাচ্যে আমরা কি আছে, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। হ্যাঁ, তো কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধটা থাকবে এখানে, এখানে কিন্তু কর্তার সাথে থাকবে না বলেছে। তার মানে কি, কর্ম যেটা করবে সেটার সাথে ক্রিয়ার একটা সম্পর্ক থাকবে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, তো এই যে নিহত হয়েছে, এই যে আমার ভার্বটা, সেটা কার সাথে সম্পর্কিত? ব্যাঘ্রর সাথে, মানে বাঘ, বাঘ মারা গেছে আর কি, সহজ কথা যেটা। হ্যাঁ, সেটা হচ্ছে। তাহলে আমার এখানে কিন্তু শিকারী যে মারলো, শিকারীকে কিন্তু এখানে আমার কোনো প্রাধান্য ওরকম দেওয়া হচ্ছে না, তাই না? এখানে দেওয়া হচ্ছে নিহত হয়েছে কে, বাঘ নিহত হয়েছে, মানে শিকারী কর্তৃক, এখানে কিন্তু শিকারী আছে, কিন্তু শিকারীর প্রাধান্যটা না থেকে আমার ভার্বের সাথে নিহত হয়েছে যে বাঘ, তাকেই হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এই বাক্যগুলো হচ্ছে প্রকাশভঙ্গি, এবং প্রকাশভঙ্গিটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি একদম রুলস ধরে ধরে না বুঝে, আপনি যখন লাইনটা পড়বেন আপনি এটার অর্থটা বুঝবেন। অর্থটা বুঝে যখন দেখবেন যে না, এখানে হচ্ছে আমার কর্মকেই প্রাধান্য পাওয়ানো দেওয়া হচ্ছে, তাহলে সেটা তখন হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে কর্মবাচ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে কর্মবাচ্যের কিছু নিয়ম কানুন দেখি। নিয়ম কানুন কি? আহ কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গের ব্যবহার, এবং ক্রিয়াপদ কর্মের অনুসারে হয়। তার মানে হচ্ছে আমি একটু প্রথমটা দেখি যে কর্তা কি করে। কর্তা হচ্ছে তৃতীয় বিভক্তি হতে পারে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো অনুসরণ করতে পারে। আর কর্ম প্রথমা মানে হচ্ছে কর্মতে কোনো সাথে কিছু নাও থাকতে পারে। তো দেখি, আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়। তাহলে আলেকজান্ডার কে, এখানে আলেকজান্ডার তো কর্তা আমার, কিন্তু তার সাথে কি ব্যবহৃত হয়েছে আমার ই বিভক্তি বা অনুসর্গ, সেটা কি? কর্তৃক, কর্তৃক যোগ হয়েছে। আর পারস্য দেশ বিজিত হয়, এই যে পারস্য দেশের সাথে কি কোনো ধরনের আমার বিভক্তি আছে? নাই। তাহলে এটা একটা নিয়ম হতে পারে, মানে এইটা একটা মনে রাখার নিয়ম আমাদের জন্য, যেটা কখন আমি কর্মবাচ্যের বাক্য বুঝবো। চোরটি ধরা পড়েছে, এখানে দেখেন চোরটা ধরা পড়েছে, এখানে কি ধরা পড়েছে চোরটা, ঠিক আছে, কিন্তু চোরটা কি আসলে এখানে কর্তা? কর্তা কে যে কাজটা করে? এখন চোরটা ধরা পড়েছে, চোর তো নিজেকে নিজে ধরেছে এমন না, চোরকে কেউ ধরেছিল, পুলিশ ধরেছিল, কিন্তু এখানে পুলিশ উজ্জ্ব আছে, কিন্তু চোরটি ধরা পড়েছে। তো এই ধরা পড়েছে সাথে কার সম্পর্ক আছে? চোরটার সম্পর্ক আছে। তাহলে এটা তখন কি হবে? কর্মবাচ্য। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই জিনিসটা, এটাতে সমস্যা হয়নি আশা করি, তাই না? কারণ এখানে আমার কর্তা নাই। আপনি কারক যখন পড়েছেন তখন এই জিনিসগুলো আরো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কর্তৃকারক, কর্মকারকে, তাই না? আচ্ছা, আবার কি বললো, কখনো কখনো কর্মে দ্বিতীয় বিভক্তিও হতে পারে, যেমন আসামিকে জরিমানা করা হয়েছে। হ্যাঁ, হতেই পারে। আমার এরকম কোনো ধরাবাঁধা রুলস আমি ওইভাবে মুখস্থ করবোই না যে এই বিভক্তি হয়, ওই বিভক্তি হয়, ওটা ছাড়া হতেই পারবে না, এরকম খুব বেশি কঠিন ভাবে জিনিসগুলোকে ভাববেন না। চেঞ্জ আসতে পারে, কিন্তু আপনি আপনার মেইন থিমটা যখন বুঝবেন, একটা বাক্যের মূল অর্থটা যখন বুঝবেন, আপনার সমস্যা হবে না। যেমন আসামিকে জরিমানা করা হয়েছে, আসামি কে জরিমানা করেছে? আদালত। তাহলে আদালতটা কে, মানে জরিমানা কাজটা করলো কে? আদালত। তাহলে কর্তা এখানে আসলে কে ছিল? আদালত। কিন্তু এখানে তো আদালতকে এখানে রাখা হয় না, এখানে নাই, উল্লেখই করা হয় নাই।
সরি, উল্লেখ করা হয়েছে আসামিকে, এবং আসামির সাথে জরিমানা করা হয়েছে, এটার একটা সম্পর্ক আছে। তো এইখানে জিনিসটা কি হবে, কর্মবাচ্য হবে। তাহলে তাহলে আর এখানে এটা কর্তৃবাচ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যে জরিমানা করেছে তাকে এখানে উল্লেখ করা হয়নি। আচ্ছা, আমরা একটু পরেরটাতে যাব। আচ্ছা, এখানে আমি একটু সোনার তরী কেন রেখেছিলাম সেটার উল্লেখ করার জন্য হচ্ছে, পরে আমি আবার একটু ওই সোনার তরী কবিতা থেকে একটা লাইন রেখেছিলাম যে শূন্য নদীর তীরে রহিনুপুরি পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এটা কেন বললাম, মানে সোনার তরীতে মূল থিমটা আপনাদের মনে আছে, কর্মই কিন্তু সব, আপনার কর্মই কাউন্ট করা হবে। আপনি যে মানুষটা রয়ে যাচ্ছেন, বা হচ্ছে আপনি যে আজীবন বাঁচবেন না, এটাই সবচেয়ে বড় সত্য, কিন্তু আপনার আজীবন কি বাঁচবে, আপনার কর্ম, এখানে কর্মই সব। আপনাকে কর্ম দিয়ে আপনাকে জাজ করা হবে, কর্মটার জন্যই আপনি পরবর্তীতে পুরস্কৃত হবেন বা নিন্দিত হবেন, এবং সারা জীবন আপনাকে মনে রাখবে আপনার কর্মের জন্য। কিন্তু আপনি কিন্তু চিরজীবী না, আপনি এক সময় চলে যাবেন, আপনার দেহ চলে যাবে, কিন্তু আপনার কর্ম রয়ে যাবে। তো এই কর্মবাচ্চাটাকে কর্মবাচ্চ একটা ফান ওয়েতে রাখলাম আর কি, এবং সাথে কিছু জ্ঞানমূলক কথাবার্তাও হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ভাববাচ্য। এখান থেকে একটু মাথা খারাপ করবে আমাদের, বেশি ডিপে আমরা দরকার নেই আমাদের যাওয়ার, জাস্ট আমরা জানবো উদাহরণগুলো কি এবং ভাববাচ্য আসলে জিনিসটা কি। আচ্ছা শোনেন, ভাববাচ্য হচ্ছে, একটা কথা বলি, ভাববাচ্যে সাধারণত কর্ম থাকে না। আমি এই সাধারণত কথাটা উল্লেখ করতে চাই বারবার। ভাব 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 মানে এই বাচ্চে সাধারণত কর্ম থাকে না, এবং বাক্যে ক্রিয়ার অর্থে বিশেষভাবে ব্যক্ত হয়। মানে ভাববাচ্যে ক্রিয়াই মেইনলি আসল কাজটা করে, এবং ক্রিয়াকে চেঞ্জ করা হয় না, এখানে ক্রিয়া ক্রিয়ার মতোই থাকে। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে ভাববাচ্যে সাধারণত কর্ম থাকে না। সাধারণত থাকে না তার মানে যে একদমই থাকবে না, তা কিন্তু না। কিন্তু আমাদের যে বোর্ড বই, সে বোর্ড বইয়ে খুব সুন্দর করে বলা ছিল যে যে বাক্যে কর্ম থাকে না, যে বাচ্চে কর্ম থাকে না, এই কথাটা আসলে পুরোপুরি সত্য না, বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন। তো এই জন্যই আমি বললাম যে এই সকল বাচ্চে সাধারণত কর্ম থাকে না। হ্যাঁ, কিন্তু আর হয় কি, ক্রিয়ার অর্থটাই বিশেষভাবে ব্যক্ত হয়, বা ক্রিয়াকেই এখানে মেইন হিসেবে ধরা হয়। হ্যাঁ, তো দেখি, যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাই হচ্ছে ভাববাচ্য। তার মানে ক্রিয়া ক্রিয়া বিশেষ্যের উপর নির্ভর করবে, মানে ক্রিয়াই মেইনলি থাকবে এখানে সবকিছু হিসেবে, সেটাই হচ্ছে ভাববাচ্য। তো ভাববাচ্যে কিছু নিয়মের মধ্যে দেখি, ভাববাচ্যে হচ্ছে ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। নাম আপনারা নিশ্চয়ই পুরুষ জানেন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, মানে থার্ড পার্সন। তো সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়। এটা আমার অতটা ঝামেলার বিষয় না, কারণ আমার এখানে মেইন থিম হচ্ছে আমার ক্রিয়া, ক্রিয়াকে আমি খেয়াল করবো। তো যেমন দেখেন, আমার খাওয়া হলো না, এই যে আমি এই উদাহরণটা দিয়েছিলাম, এখানে মেইন কি, আমার খাওয়া হলো না, আমি তো এখানে মেইন হিসেবে নাই, আমার খাওয়া হলো না এটা মেইন। তাহলে আমার এই যে কর্তায় ষষ্ঠী হয়েছে, খাওয়া হলো না, নাম পুরুষের ক্রিয়া, এটা মানে থার্ড পার্সনের কথা যখন আমরা ইনডিরেক্টলি কখনো কথা বলি থার্ড পার্সনকে নিয়ে, তখন আমরা এভাবে বলি না, যাওয়া হলো না, করা হলো না, খাওয়া হলো না। কিন্তু যখন এটা প্রথম আমাদের যখন উত্তম পুরুষ থাকে, তখন আমরা কি বলি, আমি খাইনি, সে যায়নি, মানে সে তো আর হবে না, আমি খাইনি, আমি যাইনি, এরকম। তো এখানে কিন্তু নাম পুরুষের ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে, খাওয়া হলো না, যাওয়া হলো না, এই টাইপের গুলো থাকে। বা হচ্ছে হোক, হবে, হবে না, হলো না, এই টাইপের গুলো থাকবে, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আর কি, যেটাকে বলে আমরা থার্ড পার্সনকে নিয়ে যখন বলি বা থার্ড পার্সন রিলেটেড কথা বলি, তখন আমরা যেরকম ক্রিয়া ব্যবহার করি সেগুলো থাকবে। যেমন আমাকে এখন যেতে হবে, এই যে আমি যাব, সেটা আমি এখন যাব সেটা না, আমি ঘুরিয়ে বললাম যে আমাকে এখন যেতে হবে। তো নাম পুরুষের ক্রিয়া এখানে ব্যবহৃত হচ্ছে যেতে হবে, যেটা বললাম একটু আগে, হোক, হবে, হবে না, এগুলো। তারপর আরেকটা রুল যদি দেখি, সেটা হচ্ছে কখনো কখনো ভাববাচ্যে কর্তা উজ্জ থাকে, তখন অনেক সময় কর্মপদ থাকলেও ক্রিয়ার অর্থ প্রাধান্য পেয়ে তা ভাববাচ্য হয়। এই যে এখানেই একটা কনফিউজিং কথাবার্তা, যে কর্মপদ প্রথমে কিন্তু গ্রামার বই কি বললো যে ভাববাচ্যে কর্ম থাকে না, এটা কিন্তু আসলে পুরোপুরি সত্য না, কারণ অনেক ক্ষেত্রে কর্মপদ থাকলেও সেটা কোনো প্রাধান্য থাকে না, ক্রিয়ার প্রাধান্যই থাকে, এবং সেটাই হচ্ছে আমার ভাববাচ্য। যেমন ডিঙি টেনে বের করতে হবে, এটা কিন্তু একটা বিসিএস এ আসা প্রশ্ন, বিসিএসসি সম্ভবত, হ্যাঁ, আসা প্রশ্ন। তো এখানে তো ডিঙি আছে, তখন আপনি বলতে পারেন না, এখানে তো তাইলে ভাববাচ্যটা হবে না। কিন্তু এখানে দেখেন, ডিঙি টেনে বের করতে হবে, এখানে মেইন কাজটা কি, মানে কথাটা কি বলছে, টেনে বের করতে হবে। এই যে বের করতে হবে, আমার যে ক্রিয়া করতে হবে, সেটা কার সাথে রিলেটেড, টেনে বের করতে হবে, বের করতে হবে, মানে এই কথাটাকেই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা ডিঙি না নৌকা নাকি জাহাজ, সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না, এখানে ম্যাটার করছে কি, ক্রিয়ার অর্থটা, ক্রিয়ার বিশেষ্য বা ক্রিয়া যে অর্থটা প্রকাশ করতে চাচ্ছে, সেই অর্থটাই কিন্তু এখানে মেইন। ডিঙি টেনে বের করতে হবে,
তো আমার ক্রিয়ার সাথে টেনে বের করার যে একটা সম্পর্ক, এটাই হচ্ছে আমার ভাববাচ্য। আমাকে বই পড়তে হবে, বই আছে, তাতে কি হয়েছে? এখানে আমাকে বই পড়তে হবে, পড়তে হবে জিনিসটাকে ইম্পর্টেন্স করা হচ্ছে, তাই না? পড়তে হবে, এই জিনিসগুলোর কয়েকটা ব্যাপার আছে, সেটাও আমি পরে আপনাদেরকে এখানে দেখাবো। যে এই যে পড়তে হবে, এই যে একটা একটু ডিফিকাল্ট যে কিছু ক্রিয়া, মানে মিশ্র ক্রিয়া বা হচ্ছে যৌগিক ক্রিয়া বলি, সেগুলো ভাববাচ্যের সাথে রিলেটেড থাকে। আচ্ছা, তারপরে আমরা এখন দেখি আহ ভাববাচ্যে আরো কিছু নিয়ম দেখি। সেটার মধ্যে আছে হচ্ছে বাক্যটি যদি কর্তৃবাচ্য না হয় আর সেখানে যদি কর্ম না থাকে, তবে সেটা ভাববাচ্য। এটা একটা সহজ কথা, যে যদি কর্তাও না, কর্তৃবাচ্য না হয় এবং এখানে কর্মও না থাকে, সেক্ষেত্রে তো সেটা ভাববাচ্যই হবে। কর্ম নাই তাহলে তো আর ঝামেলাও নেই এখানে। তো যেমন এবার ট্রেনে ওঠা হোক, তো এটা নিয়ে তো কনফিউশন নাই, এখানে কোনো কর্মও নাই, এখানে কোনো ওভাবে কর্তৃবাচ্য এটা হবে না অবশ্যই। তো এখানে ওঠা হোক, যাওয়া যাক, তারপরে হলো না, হবে না, এই টাইপের যে কথাগুলো যখন থাকে, তখন জিনিসগুলো ভাববাচ্য হয়, কারণ এখানে তো আসলে কনফিউজড হওয়ার মতো আপনি কোনো এলিমেন্টই পাচ্ছেন না। আচ্ছা, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ক্রিয়া গঠিত হয়। যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না, সহযোগী ক্রিয়ার সংযোগ আছে, তাই না? দায়ী করা চলে না, এখানে কতগুলো ক্রিয়া আছে। এ রাস্তা আমার চেনা নেই। তো এগুলো হচ্ছে মূল ক্রিয়ার সাথে আর সহযোগী কিছু ক্রিয়া থাকবে, সেটা যোগ করে যখন হবে, যে আমি আপনাকে বললাম, যেমন মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এগুলো যখন থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা সাধারণত ভাববাচ্য হিসেবে বলি। ঠিক আছে। আচ্ছা, তো এখন বাচ্য পরিবর্তন, এখন আমাদের একটা আসবে, মোটামুটি জানা আসবে। আচ্ছা, আমরা বললাম যে আমাদের কর্তিকারক, সরি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তো কর্তৃবাচ্যের কাহিনীটাকে আমরা আরেকবার একটু বলি। সেটা ছিল হচ্ছে কর্তার অর্থ প্রাধান্য পাবে এবং ক্রিয়া কর্তার অনুসারী হবে। ঠিক আছে, এইটি হচ্ছে সহজ কথা। কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে কি হবে? এখানে কর্মই সব, তাহলে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কটা প্রাধান্য পাবে। এখানে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক প্রাধান্য পাবে। যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, এখানে নিহত হয়েছে ব্যাঘ্র, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। শিকারী যে মেরেছে সেটা কিন্তু অনেক বেশি সাইডলাইন করা, তাই না? তো এটা হচ্ছে কর্মবাচ্য। আর ভাববাচ্য তো আমরা বললামই, সাধারণত কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, এবং ক্রিয়াটাকে চেঞ্জ করা যায় না। সেটা হচ্ছে বাক্যের, মানে যে পদে চেঞ্জ করা হোক না কেন, ক্রিয়া কিন্তু পরিবর্তিত হয় না এখানে। যেমন দেখেন, আপনি যদি বলেন, আমি এই কথাটা এখানে বলা হয় না যেহেতু, আরেকবার একটু বলি। মানে এখানে যে ক্রিয়া আসলে চেঞ্জ হয় না, সেটা কেমন? আমার যাওয়া হলো না। ঠিক আছে, এখানে যদি আমি আমার জায়গায় আমি আমার সাবজেক্টকে চেঞ্জ করে দিলাম, বললাম যে তার, তাহলেও কি হবে? একই জিনিস হবে না? তার যাওয়া হলো না। আবার যদি আমি বলি, এখানে তারও দিলাম না, তোমার, আমি মধ্যম পুরুষ দিলাম, তখন আমি এখানে কি দিব? যে তোমার যাওয়া হলো না। যতই যা করি না কেন, আমার কিন্তু যেই আমার ক্রিয়া, সেটা কি চেঞ্জ হচ্ছে? সেই যাওয়া হলো না, হলো না, হলো নাই রয়ে গেছে। তার মানে ভাববাচ্যে ক্রিয়ার প্রাধান্যটা এতই বেশি, যা কিছুই হোক না কেন ক্রিয়ার কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ভাববাচ্য নির্ণয় আরেকটা মানে বোঝার, ভাববাচ্য চেনার আরেকটা উপায়। ঠিক আছে, এখন আমরা পড়বো বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন এগুলো তো আসলে ওভাবে ওরকম আসবে না হয়তো, তারপর আমরা দেখি কোনো না কোনো পরীক্ষায় চলেও আসতে পারে, অন্যান্য পরীক্ষাগুলোতে। সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে প্রথম আমরা দেখবো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কিভাবে করে। আচ্ছা, এখানে কিছু নিয়ম বলেছে। সেটা হচ্ছে, যখন আপনি কর্তৃ থেকে কর্মে যাবেন, তখন হচ্ছে কর্তায় তৃতীয়া হতে পারে, কর্মে প্রথম বা শূন্য বিভক্তি হতে পারে, এবং ক্রিয়া কর্মের অনুসারী হবে। এটা তো আমরা জানি, কর্মবাচ্য মানেই হচ্ছে ক্রিয়া কর্মের অনুসারী হবে, এবং যাকে প্রাধান্য দেওয়া হয় সাধারণত, সে হচ্ছে প্রথম বা শূন্য বিভক্তি হয়। যেমন কর্তৃবাচ্য আমরা দেখেছি যে কর্তা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি হয়, বা কর্মবাচ্যের ক্ষেত্রেও যেহেতু কর্ম ইম্পর্টেন্ট, তাহলে সেই কর্মের ক্ষেত্রে প্রথম বা শূন্য বিভক্তি হতে পারে। তো একটু দেখি সেটা কি। আচ্ছা, এখানে বলেছে কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে সে বাচ্চা কর্মবাচ্য হয় না। কর্ম যদি নাই থাকে, তাহলে তো সেটা কর্ম হওয়ার কোনো উপায় থাকে না। যাই হোক, তো এখন একটা দেখি, বিদ্যানকে সকলেই আদর করে। তো এটা তো আমরা, বিদ্যানকে সকলেই আদর করে, এটা একটা সহজ স্টেটমেন্ট, আমরা বুঝতে পারছি যে এখানে বিদ্যানকেই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। বিদ্যানকে সকলেই আদর করে। কাকে করে? বিদ্যানকে করে। তার মানে এটা একটা কর্তৃবাচ্য। তো এটাকে যখন আপনি কর্ম করবেন, তখন কি হবে? আপনার যে কর্মবাচ্য করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সেখানে হচ্ছে বিদ্যান সকলের দ্বারা আদৃত হয়। এই যে আমরা জানতাম যে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো যুক্ত করা হয়। তারপরে আমাদের এই যে আমাদের কি বলে এটাকে, ক্রিয়াটার ক্ষেত্রে চেঞ্জেস আসে, এই কথাটাই এখানে লেখা আছে। কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে আদৃত হন, এই যে আদর করেন থেকে আদৃত হন, সৃষ্টি করেছেন থেকে সৃষ্ট হয়েছে, এই যে আমার যৌগিক বিশেষণ, ক্রিয়াজাত ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহৃত হলো, এটাই হচ্ছে কর্তৃ থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করার নিয়ম।
তারপরে আরেকটা আমাদের উদাহরণ দেখেছি, খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমার কর্তৃবাচ্য। তো এটাই যখন কর্মবাচ্য করব আমরা, ওই যে আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক বিভিন্ন আমরা ইউজ করি বিভক্তি বা অনুসর্গ, সেরকম বিশ্বজগৎ খোদা তাআলা কর্তৃক সৃষ্ট হয়েছে। এই যে সৃষ্ট হয়েছে, আমি এটাকে যৌগিক ক্রিয়াজাত করে ফেললাম। আমার যে মিশ্র ছিল সৃষ্টি করেছেন, সেখান থেকে আমি এটাকে চেঞ্জ করে কি করলাম, যৌগিক ক্রিয়াজাত করলাম। এটাই হচ্ছে আমার কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটা নিয়ম। তারপরে যদি যাই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে যদি যেতে চাই, তাহলে সেটা কি হবে? ভাববাচ্য আমরা কিভাবে তৈরি করব? কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি আমি যুক্ত করতে পারি এবং ক্রিয়া নাম পুরুষের হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা। আমরা যখন ভাববাচ্য পড়েছি তখনও আমরা সবসময় বারবার বলেছি যে ক্রিয়াটার কিন্তু কোনো চেঞ্জ আসে না এবং ক্রিয়াটা হয়ে যায় কি, নাম পুরুষের থাকে। তো সেই নাম পুরুষের যে ক্রিয়াটা হয় তার সাথে আপনি আগে পিছিয়ে মানে আগে আপনি কর্তাকে যতই চেঞ্জ করেন না কেন, সে নাম পুরুষের যে ক্রিয়া সেটা চেঞ্জ হবে না। যেমন আমি যাব না, এটা হচ্ছে আমার সহজ একটা স্টেটমেন্ট কর্তৃবাচ্যের। সেটাকে যখন আপনি ভাববাচ্য করবেন, আপনি কি করবেন, ওই যে হবে না, হলো না, তারপরে হচ্ছে হবে, হলো, হোক, এগুলো যখন হয়, মানে এগুলো যখন যোগ করব তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য। তাহলে আমি যাব না, এটার সাথে যাব না, যেহেতু এটাকে আমি যখন ক্রিয়া নাম পুরুষের ক্রিয়াতে নিব তখন এটা কি হয়ে যাবে, হবে না, যাওয়া হবে না। আমি যাব না, আমার যাওয়া হবে না। তো যাব না যেহেতু একটা আমার ফিউচার টেন্স, তো আমি যখন ওইটাকে আহ ভাববাচ্যে নিব তখন আমার ওই শব্দটাও দিতে হবে কি, ফিউচার টেন্সে। তার মানে যাওয়া হবে না, এটা হবে আমার ভাববাচ্য তখন। আর আমিটা হয়ে গেল আমার। এই দেখেন, এখানে আমার না দিয়ে যদি আমি তোমার দেই তাহলেও সেম থাকতেছে, তোমার যাওয়া হবে না। তার দেই, তার যাওয়া হবে না, মানে যাই করি না কেন আমার ক্রিয়া চেঞ্জ হচ্ছে না, এটাই হচ্ছে আমার ভাববাচ্য। তুমিই ঢাকা যাবে, তো এই যে তুমিই ঢাকা যাবে, এটা তার মানে রশ্মি দিয়ে একটা মানে তোমাকে করে দিল যে তোমাকেই যেতে হবে। এই যে আমি মানে কথাটা দেখেন, তুমি ঢাকায় যাবে, এটাকে যখন আমি অন্যভাবে আপনাকে বোঝাতে যাচ্ছি, আমি কিভাবে বললাম, তোমাকেই যেতে হবে, এবং উত্তরটাও সেম, তোমাকেই যেতে হবে। তার মানে কি, এই যে যাবে, এটা যেহেতু একটা ফিউচার টেন্স তাহলে হবে, এইটাই হবে আমার ভাববাচ্যের জন্য ব্যবহার করা শব্দ। এবং তুমিই হবে, সেটা কি হয়ে যাবে তখন, তোমাকেই ঢাকা যেতে হবে। তার মানে আমার ক্রিয়াটা নাম পুরুষের আসবে এবং কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি আসতে পারে। আর আরেকটা যদি দেখি, তোমরা কখন এলে, তো এলে চলে এসেছো, মানে অলরেডি চলে এসেছো, তাহলে এটা যখন আপনি পাস্ট টেন্স হিসেবে আপনি যখন এটাকে আবার ভাববাচ্য করবেন তখন কি বলবেন, তোমাদের কখন আসা হলো, মানে এসে তো গেছোই, কখন আসা হলো সেটা জানতে চাওয়া। হুম। এই হচ্ছে কর্তৃ থেকে ভাববাচ্য নির্ণয় একটা নিয়ম। আচ্ছা, এখন যদি আমি উল্টা করি, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যতে যাই, সেক্ষেত্রে জিনিসটা উল্টা হয়ে যাবে। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে যদি রূপান্তরিত করতে চাই, সেক্ষেত্রে কর্তায় প্রথমা বিভক্তি প্রযুক্ত হবে অবশ্যই, কারণ আমরা মেইনলি জানি যে কর্তৃবাচ্যতে সবসময় কর্তাকে আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু সবসময় হবে যে এমন না, অনেক সময় চেঞ্জ আসে। সেটা সাধারণত ওই যে কবিতা বা লেখকদের বিভিন্ন উক্তি, সে সকল ক্ষেত্রে চেঞ্জটা আসে। আর ক্রিয়া কর্তার অনুসারী হবে, কর্তৃবাচ্য মানে কর্তার অনুসারী। তাহলে সেটা কি হবে, তোমাকে হাঁটতে হবে, এটা ভাববাচ্য আমরা বুঝতে চাই, যেহেতু হবে আছে, তারপরে তোমাকে এভাবে লেখা আছে। তো আপনি যেহেতু কর্তৃ থেকে ভাববাচ্য করার নিয়মটা জানেন, আপনি তাহলে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যও করতে পারবেন। তোমাকে হাঁটতে হবে, এটা যদি আপনি সরল স্টেটমেন্ট করেন কর্তৃবাচ্য হিসেবে, তখন সেটা কি, তুমি হাঁটবে, শেষ, হবেটা চলে যাবে, জাস্ট নর্মাল ভাবে তুমি হাঁটবে, এটা এভাবে হবে তখন। হ্যাঁ। এরপরে এবার একটি গান করা হোক, এই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা ভাববাচ্যের যে বিষয়টা থাকে, সেটাকে সহজভাবে যখন আপনি কর্তৃবাচ্যে নিবেন তখন কি, এবার একটি গান করো, শেষ, সহজ। গান গান করা হোক, হবে, হবে না, এই টাইপের কথাগুলো তখন আর থাকবে না কর্তৃবাচ্যে। তার যেন আশা হয়, এই যে হয়, তার যেন আশা হয়, এটাকে আপনি যখন কর্তৃবাচ্য করবেন, তারটা তখন হয়ে যাবে মেইন যে কর্তা হিসেবে যেভাবে বসে, সে হিসেবে বসে কি হবে, সে যেন আসে, শেষ। সহজভাবে জিনিসটা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য করাটা। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করার ক্ষেত্রে কি করতে হবে, কর্তায় প্রথমা, কর্মের দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হতে পারে এবং ক্রিয়া কর্তা অনুসারী হবে। কর্তা অনুসারী তো অবশ্যই হবে, যেহেতু এটা কর্তৃবাচ্য আমি নিচ্ছি। এবং কর্তায় প্রথমা, কর্মের দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হয়ে এবং ক্রিয়াটা হবে কি, কর্তা অনুসারী হবে। তাহলে কি দেখি আমরা কর্মবাচ্য কি আছে, কর্মবাচ্য আছে হচ্ছে দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। তাহলে কর্তৃবাচ্য কি হবে, দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে। কারণ কর্তৃবাচ্যতে আমি সবসময় হচ্ছে এই যে কর্তৃক, দ্বারা, দিয়া, এগুলো তো আমার থাকে না, এবং আমার যে কর্তা তাকে আমি প্রাধান্য দিব ক্রিয়ার সাথে, তখন জিনিসটা হবে কি, দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে, ওই লুণ্ঠিত হয়েছে জিনিসটা আর থাকবে না, তখন সহজভাবে লুণ্ঠন করেছে এভাবে হবে। হ্যাঁ। তারপর কি, হালাকু খা কর্তৃক বাগদার
বিধ্বস্ত হয়, তো এটা যখন কর্তৃক সরে যাবে সেটাকে তখন আমরা কি করব, কর্তাকে প্রাধান্য দিয়ে তাহলে হালাকু খাকে সামনে আনবো, বাগদাদ ধ্বংস করেন, শেষ। বিধ্বস্ত হয় আর থাকবে না, হালাকু খাই যেহেতু ক্রিয়ার সাথে সম্পর্কিত হয়ে যাবে, তখন বিধ্বস্ত হয় না হয়ে সে যে ধ্বংস করেছে সেটা ওভাবে আমরা তখন বলবো হালাকু খা বাগদাদ ধ্বংস করেন। হ্যাঁ, এটা হচ্ছে কর্ম থেকে কর্তৃত্বে নেওয়ার নিয়ম। আচ্ছা, আমরা বলেছিলাম যে একটা অপ্রধান বাচ্য আছে, যেটা হচ্ছে আমাদের যেই বাংলা গ্রামার বই সেখানে হচ্ছে ওভাবে শ্রেণী বিভাগে রাখা হয় না, কিন্তু আমরা পড়ি, সাইডলাইন হিসাবে হলেও পড়ি, এবং সংস্কৃত যে ব্যাকরণ বই তারা আবার এই বাচ্চটাকে প্রধান হিসাবেই ধরেছে। তো সেটা কি, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। সহজ কথা, কর্মই যখন কর্তার মতো ব্যবহার করে, মানে ব্যবহার করে বা বসে, তখন সেটাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। যেমন যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে যায় এবং সেভাবেই বাক্য গঠন করে, তাকে হচ্ছে কর্মকর্তৃবাচ্য বলে। মানে এখানে এই ব্যাপারটা তো এরকমই যে কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মই এখানে জায়গাটা দখল করে, আর হচ্ছে কর্তার এখানে মনোযোগটা থাকে না, বা কর্তাকে এখানে ইম্পর্টেন্স ওভাবে দেওয়া হয় না, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্তা থাকুক বা না থাকুক, এখানে ইম্পর্টেন্ট কাজটা করছে কে, মেইন কাজটা করছে কে, কর্ম। এটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্যের ব্যাপার। যেমন বাঁশি বাজে, এই যে বাঁশি বাজে, সহজভাবে যদি আপনি দেখেন বাঁশি বাজে, বাঁশি কি নিজে নিজে বাজে? তা তো না, বাঁশিকে কেউ বাজাচ্ছে, কিন্তু এখানে যে একজন বাজাচ্ছে তার কথাটা এখানে উল্লেখও করলো না, কিন্তু এমন ভাবে বুঝালো যেন বাঁশি নিজে নিজে বাজছে, জিনিসটা এমন শোনাচ্ছে। তো সে তাহলে কি দাঁড়াচ্ছে, যে বাঁশি যে কর্ম, সে নিজেই কাজটা করে ফেললো, বা এই বাক্যে সে নিজে বসে বসেই নিজেকে স্বয়ংসম্পূর্ণ দেখালো। তাহলে সেটা তখন কি হবে, কর্মকর্তৃবাচ্য। কাজটা ভালো দেখায় না, কাজটা যে ভালো দেখায় না, কাজ তো নিজে নিজে ভালো বা মন্দের কিছু করছে না, কেউ কাজটা করছে যে কাজটাই আসলে ভালো দেখাচ্ছে না, কিন্তু এখানে সেই কর্তাকে আমরা পাত্তাই দিলাম না, রাখলামও না বাক্যে, এমন ভাবে শোনাচ্ছে যে কাজটা নিজে নিজেই করছে এবং সেটা ভালো দেখাচ্ছে না। এটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। হ্যাঁ, সুতি কাপড় অনেকদিন টেকে, সুতি কাপড় অনেকদিন টিকে, ঠিক আছে, কিন্তু সুতি কাপড় তো ব্যবহারের উপর টিকে, কেউ একজন ব্যবহার করছে, তার ব্যবহারের উপর সুতি কাপড়টা অনেকদিন টিকে। সুতি কাপড় নিজে নিজে যে অনেকদিন টিকবে, নিজে নিজে অনেকদিন ভালো থাকবে এমন তো না, এটা ব্যবহারের উপর, এবং সেটা কারো কোনো ব্যক্তির মাধ্যমে, তাকে উল্লেখ না করে এখানে বোঝানো হয়েছে সুতি কাপড় অনেকদিন টেকে। তো এটা হচ্ছে কর্মটাই এখানে পুরো বাক্যে মেইন, একদম যেই মেইন হিসেবে, মানে মেইন ক্যারেক্টার হিসেবে এখানে বসছে। তো কর্ম যখন কর্তার মতো ব্যবহার, মানে ব্যবহার করে, মানে নিজেই যখন কর্তার মতো নিজেকে মনে করে এবং সেভাবেই যখন একটা বাক্যে বসে, তখন সেটা হয়ে যায় কর্মকর্তৃবাচ্য। এটা একটা অপ্রধান শ্রেণী বিভাগ। তো এটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার কারণ নেই, তবে অনেক সময় আসতে পারে যে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি, তখন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, যেখানে কর্তা কোনো ইম্পর্টেন্স থাকবে না, ইম্পর্টেন্স থাকবে কার, কর্ম, কর্মই কর্তার মতো ব্যবহার করবে। কিন্তু আপনি যখন কর্মবাচ্য পড়েন, কর্মবাচ্য কি ওখানে ওইভাবে দেখানো হয় যে ওখানে কর্মই সব, কর্তাকে কর্তার জায়গাটা কর্ম করছে, এমন তো না। এই যে চোরকে জরিমানা করা হলো, এখানে কি এমন মনে হচ্ছে যে চোর নিজেকে জরিমানা করেছে? এমন তো না, এখানে বোঝাই যাচ্ছে যে অন্য কেউ জরিমানা করেছে, চোরকে যার জরিমানা করা হলো এটা বোঝানো হয়েছে জাস্ট। কিন্তু এখানে যে বাঁশি বাজে, মানে যখন আপনি এমনি শুনছেন তখন আপনার কাছে মনে হবে যাচ্ছে, এটাই মনে হয় কর্ম, মানে এটাই মনে হয় কর্মবাচ্য হয়ে যাচ্ছে, বা হচ্ছে এটাই মনে হয় কর্তৃবাচ্য হয়ে যাচ্ছে, যে ও নিজেই কাজ করছে, এমন তো কিছু না, ও তো আসলে একটা কর্মই, কিন্তু ও এমন ভাবে এখানে বসছে যেন মনে হচ্ছে সে নিজে নিজে পাচ্ছে। এই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বিগত বছরে কিছু প্রশ্নদেরকে দেখি। সেটা হচ্ছে ডিঙি টেনে বের করতে হবে, এটা কিন্তু আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগেও, তাই না? ডিঙি টেনে বের করতে হবে, কি করতে হবে, টেনে বের করতে হবে। এখন এখানে ডিঙি থাকুক, নৌকা থাকুক, জাহাজ থাকুক, যেটাই থাকুক না কেন, সে কিন্তু মেইন থিম হিসেবে বসে বসে না এখানে। এখানে মেইন হিসেবে কোন জিনিসটাকে দেখানো হচ্ছে, আমার ক্রিয়াকে দেখানো হচ্ছে। তো ক্রিয়াকে যখন দেখানো হয় বা কোনোভাবেই ক্রিয়াকে চেঞ্জ করা যায় না যেই বাচ্চে, সেটা হচ্ছে আমার ভাববাচ্য। তাহলে ডিঙি টেনে বের করতে হবে, এটা কোন ধরনের বাচ্চার উদাহরণ, এটা ভাববাচ্চের উদাহরণ। এবং এটা হচ্ছে এই এই টাইপের উদাহরণগুলোকে একটু বারবার পড়বেন, বারবার খেয়াল করবেন, কারণ একবার যখন 41তম বিসিএস এটা আসছে, তার মানে অন্যান্য পরীক্ষাগুলোতেও এটা আসতে পারে। হ্যাঁ, এটা তো সবসময় আমরা খেয়াল করি এবং বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা ইম্পর্টেন্স এভাবেই দেই, তাই না? আচ্ছা, এখন দেখি আমরা কর্মবাচ্যের উদাহরণ কোনটি। এটা হচ্ছে আমরা অপশনে কি কি দেখছি সেটা পড়ি। কতে আছে, তা আপনার কি করা হয়, দূর থেকে পাহাড় নিচু মনে হয়, কেমন শীত শীত করছে, আর ঘর হচ্ছে আসামিকে জরিমানা করা হয়েছে। তাহলে এটা অবশ্য আমরা একটু আগেও পড়ে ফেলেছি, আমাদের জন্য এটা ওরকম সমস্যা হবে না। দূর থেকে পাহাড় নিচু মনে হয়, এটা কি, এটা কর্মবাচ্য কেন আপনাদের মানে মনে হচ্ছে, এটা অনেকে কেন বলছে? আমরা একটু আগে পড়েছিলাম না যে আসামিকে জরিমানা করা হয়েছে, সেটা কেউ না কেউ তো করেছে, কে করেছে, আমাদের আদালত করেছে। তো আসামিকে জরিমানা করা হয়েছে, এটা কি হবে, এটা হবে কর্মবাচ্য।
ঘ ঘ হবে আমাদের কর্মবাচ্যের উদাহরণ। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে বিগত বছর খুব বেশিও নাই, একটা ছিল হচ্ছে যে আহ একটু প্রশ্ন ছিল মনে হয় যে শরতে শিউলি ফোটে, শিউলি তো আসলে নিজেই ফোটে, তো এটা আপনাদের কি মনে হয় শরতে শিউলি ফোটে এটা কোন বাচ্চ হবে? এগুলো কিন্তু মানে এই বিশেষ্যগুলা যেগুলো থাকে এগুলো কিন্তু নিজেরই না, মানে এরা ব্যক্তি না বা কিছু না, সেই জন্য যে তারা কর্তা হতে পারবে না এমন কি জিনিসটা হতে পারে? তারা কি কর্তা না, তারা নিজেরা ফুটছে না? তাহলে কি এটা কর্তৃবাচ্য হতে পারে না? শরতে কাশফুল ফোটে বা শরতে শিউলি ফোটে, কর্তা চেঞ্জ হলে ক্রিয়া চেঞ্জ তো হচ্ছে না শিউলিতে, কর্তা চেঞ্জ হলে ক্রিয়া চেঞ্জ তো হচ্ছে না। আচ্ছা, কিরকম? আচ্ছা, আপনি এগুলো তো এক একটা নিয়ম বা এক একটা সাধারণত এরকম হয় না, কিন্তু এখানে আপনি ভাবটা দেখেন, শরতে কাশফুল ফোটে বা শরতে শিউলি ফোটে, এখানে কি শিউলি যে ফুটছে সেটা তো আসলে শিউলি নিজেই ফুটছে, তাই না? এটা তো, বা শরৎকালেই ফুটছে, এটা যদি আপনি বলেন তাহলে এখানে যদি গোলাপ বলি, মানে কাশফুলের জায়গায় গোলাপ বললে এটা তো কর্তার ভূমিকাই পালন করছে। আপনি যেটা দেখবেন তখন আপনি তো দেখবেন যে আপনার আসলে এখানে কাজটা কি অন্য কেউ করছে কিনা, এখানে কি মেইন যে কাজ করছে সে আছে কি নাই সেটা আপনার ইম্পর্টেন্ট না? হ্যাঁ, সেটা যদি ইম্পর্টেন্ট থাকে, এই যে বললাম যে আমি অনেকগুলো রুল আপনাকে বলবো কিন্তু সেটা যে সবসময় সবকিছু ফলো করবে এরকম কিন্তু নাও অনেক সময় হতে পারে, কিন্তু এটা ক্রিয়াকে ফলো করছে, মানে ক্রিয়াকে ফলো করছে না, ব্যাপারটা আমি আসলে মানে কথাটা ধরতে পারছি না কেন জানি। দাঁড়ান একটু, আহ কর্তা চেঞ্জ হলে এখানে ক্রিয়া চেঞ্জ তো হচ্ছে না শিবলিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কর্তা চেঞ্জ হলে ক্রিয়া চেঞ্জ হচ্ছে না। দেখেন আপনি তো গোলাপ যদি দেন, আপনি যদি শিউলি দেন, সবগুলো কি একই ধরনের আপনার না, মানে কি বলে এগুলাকে, একই ধরনের কি বলে পুরুষ না, মানে পুরুষ বলতে চাচ্ছি না। মানে দেখেন এখানে চেঞ্জ হওয়ার কথাটা কিরকম, যদি আপনি আমি যেমন বলি যে আমি কাজটি করি, এখন যদি বলি তুমি কাজটি করো, এই যে ক্রিয়া চেঞ্জ হচ্ছে সেটা এক জিনিস, মানে পুরোপুরি পুরুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যখন সবগুলাই অজীব্য থাকবে বা যেগুলো সবগুলোই নাম নাম আহ পুরুষের মতো থাকবে, মানে যেগুলোকে হচ্ছে অজীব্য, যেগুলোকে আমরা একভাবেই করি, ক্রিয়া যেগুলো একরকমই বসাই, সেগুলোর তো কোনো চেঞ্জ হবে না, সেগুলো একই রকম থাকবে না। আমি যদি বলি কি বলবো এখানে, উম, আহ, আহ, বিড়ালটি আহ, ডাকাডাকি করছে, এখানে জায়গায় যদি আমি বলি কুকুরটি ডাকাডাকি করছে, কি চেঞ্জ হবে? আমার ক্রিয়া চেঞ্জ তো হবে না, এটা সেমই থাকবে। আচ্ছা, তো আমাদের একটা জিনিস পড়লাম যে আমাদের বাচ্চ আসলে খুব বেশি যে আসে বিসিএস তার তো প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আসে না, আমার এই জন্য অন্য জায়গা থেকে প্রশ্ন আনতে হয়েছে। তবে বাচ্চার ক্ষেত্রে আপনারা যেটা মনে রাখবেন যে কনফিউশন যদি তৈরি করতে চায় তাহলে হচ্ছে কর্মকর্তী বাচ্চের ইটাই দিবে। আচ্ছা, আমি অনেক পরে আপনার কথাটা বুঝতে পেরেছি, এটার জন্য আসলে আমি দুঃখিত, তাও যে মানে বুঝতে পেরেছি কেমনে, মানে আমার তো আসলে কথাটাই আমি বারবার করছিলাম যে আসলে কি বোঝাতে চাওয়া হচ্ছে। আচ্ছা, যেটাই হোক, আপনাদের যদি আসে তাহলে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে হচ্ছে কর্মকর্তী বাচ্চার উদাহরণটা আসতে পারে, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, কারণ একটু আনকমন না যে বাঁশি বাজে বা হচ্ছে আরো কি কি ছিল, যে বাঁশি বাজে মধুর লগনে, এরপরে আহ আরো কয়েকটা যে এরকম থাকে যে আহ, জানালা কাজ ভাঙলো, এই টাইপের অনেক ধরনের কিছু অপশন থাকে। তো মেশি আসলে আপনাদের জন্য আসতে পারে হচ্ছে কর্মকর্তী বাচ্চা, একটু আনকমন দেখে, আর ভাব বাচ্চা থেকে ওরকম আসার চান্স কম, তারপরেও কর্মকর্তী বাচ্চাটা একটু দেখতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে বাচ্চ আর হচ্ছে আমাদের যে কি ছিল, আমরা দ্বিরুক্তি শব্দ পড়লাম মোটামুটি শেষ। এর চেয়ে বেশি কিছু আমাদের আশা করি দরকার পড়বে না, তারপরে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু বেশি বেশি করে উদাহরণগুলো দেখবেন, মানে আমিও এখনো তো এগুলোই দেখি, উদাহরণগুলোই দেখি বারবার। বেশি অনেক ধরনের বই কিনে হাবিজাবি মানে মাথা খারাপ করাচ্ছে, আমাদের বোর্ড বইটাকে আমরা বেশি প্রাধান্য দিলে আশা করি যে মোটামুটি ভালো একটা কনসেপ্ট নিয়ে নেওয়া যায়। অনেক বই আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বোর্ড বইতেই মোটামুটি দুইটা বোর্ড বই আছে, ভালো করে দেখতে পারাটাও অনেক কিছু। বা প্রত্যয় প্রকৃতি এগুলোর ক্ষেত্রেও আপনারা দেখবেন, এই উপসর্গ এগুলোর ক্ষেত্রেও আপনারা একটু বোর্ড বইটা দেখবেন, ওখানে যে উদাহরণগুলো থাকে না ওগুলোই কম বেশি কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাব পারিভাষিক শব্দ। হ্যাঁ, বাচ্চা তো একটু কঠিন, মানে বাচ্চা একটু এলোমেলো হয়ে যায়, ঝামেলা পাকায়, ঝামেলা তৈরি করে, কিন্তু ওই যে বললাম কর্মকর্তী বাচ্চ আর হচ্ছে ভাব বাচ্চ এগুলোর যে উদাহরণগুলো ওগুলো একটু বারবার দেখবেন, বারবার দেখবেন, দেখে বোঝার চেষ্টা, মানে যতটুকু বলা হয়েছে বা যাই হোক না কেন আপনি একটু নিজের মতো করে ভাবার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন। দুইটাই পড়া উচিত, মানে বোর্ড বই দুইটাই আসলে পড়া উচিত, যে মাঝে মাঝে এক এক জায়গা থেকে প্রশ্ন করে, যে 42তম বিসিএস পুরাতন বোর্ড বইকে ফলো করলে মনির চৌধুরী
স্যারেরটা, এখন আবার নতুন বোর্ড বইটাকে ফলো করতে পারে, মানে দিতে পারে। এখন ওনারা যে আসলে কোনটাকে কিভাবে ফলো করে সেটা বলা টাফ, বাট দেখা যায় কি একটা বোর্ড বই এক একটা টপিক খুব সুন্দর করে দেওয়া, আবার নতুন বোর্ড বইয়ে দেখা যায় যে অনেক কিছু ছোট ছোট করে দেওয়া, যে কোনো একটা টপিক আবার সুন্দর করে দেওয়া। এই জন্য হচ্ছে দুইটাই পড়া ভালো। বোর্ড বই তো ছোট ছোট, এত মোটা মোটা বই পড়া যায়, অ্যাটলিস্ট ওই দুইটা বোর্ড বই একটু ভালো করে পড়াটা মনে হয় যে ভালো, মানে একটা কনফিডেন্স আপনার মধ্যে থাকবে যে বোর্ড বই পড়েছেন আপনি। আচ্ছা, একটু পরে মনে হয় আমাদের ইয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ 8টা থেকে মেবি ক্লাস আছে ফাউন্ডেশন ব্যাচের, বা নাই নাকি জানি না, থাকার কথা। আচ্ছা হ্যাঁ, দুটোই পড়া উচিত, রাইট। আচ্ছা, পারিভাষিক শব্দ আছে এখানে কিছু, আমরা একটু দেখি। সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ, আমরা জানি এটা ভুল হবে না। ডেডলক, এটা একটা ইম্পর্টেন্ট, অচল অবস্থা। ডেডলক দিয়ে আপনার দেখবেন তালা রিলেটেড বা বন্ধ রিলেটেড এরকম কিছু একটা দিয়ে দিবেন, সাথে হচ্ছে অচল অবস্থাও থাকবে, ডেডলক। ডিড, দলিল, ডিড অফ গিফট, দানপত্র, এটা কিন্তু আসতে পারে, এটা একটা মানে দেওয়ার মতো জিনিস। ডিফেন্স, প্রতিরক্ষা, ডেমোক্রেসি, গণতন্ত্র, ডেপুটেশন, প্রতিনিধিত্ব, এগুলো মোটামুটি আপনারা জানেন। ডেপুটি অর্থ কি? উপপ্রতিনিধি, এটা মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু বিসিএস এ প্রশাসনিক রিলেটেড শব্দগুলোর অনেক ইম্পর্টেন্স থাকে, তো সাধারণত বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে ইম্পর্টেন্স থাকে, তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে বা শব্দগুলো আসতে পারে। ডেপুটি সেক্রেটারি কি? উপসচিব, এটাও আসতে পারে। দেখা গেল এটার সাথে সহকারী সচিব, যুগ্ম সচিব, বহুত কিছু দিয়ে দিবে। আচ্ছা, ডায়াগনোসিস, রোগ নির্ণয়, এটা আমরা জানি। ডায়ালেক্ট, উপভাষা, এটা আসছিল কোন একটা পরীক্ষাতে আসছিল। ডিপ্লোম্যাট, কূটনীতিক, আপনারা এটা মোটামুটি জানেন সবাই। ডিপ্লোমেসি, কূটনীতি। আর ডুয়াল হচ্ছে দ্বৈত, আর ডুয়েল ইটা দিয়ে যেটা দেওয়া সেটা হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ। এটা কিন্তু আসে, খুবই কনফিউজ করে দেওয়ার জন্য আসে। আর এখনকার প্রশ্ন সবই ইচ্ছে করে মনে হয় কনফিউজ করার জন্যই দেওয়া হয়। তো দেখা গেল দুইটাই একসাথে অপশনে দিয়ে দিয়ে বললো আছে কোন শব্দ যুগলটা ভুল বা শুদ্ধ, এরকম করে ওর দুইটা দুই রকম করতে করতে দিয়ে দিল। তো এটা একটু ভালো করে খেয়াল করবেন, যে যেভাবে নিমোনিক দিয়ে মনে রাখতে পারেন বা বুঝতে পারেন সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে এডিশন। এডিশন হচ্ছে সংস্করণ, আমরা জানি, আমরা খালি বলি এই বইয়ের নতুন এডিশন বের হয়েছে কিনা। বিশেষ করে আমরা হচ্ছে বেসিক ভিউ কিনতে চাই যারা, তারা হচ্ছে জানি যে এটার জন্য যে কতদিন অপেক্ষা করতে হয়, সারাদিন বলতে হয় নিউ এডিশন কি আসছে কিনা, নিউ এডিশন কি আসছে কিনা। আর আমাদের নাইম ভাই তো বেরই করে না বই বলতে গেলে, যাই হোক। এটিকেট হচ্ছে শিষ্টাচার, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এপিক, মহাকাব্য, এপিসোড, উপকাহিনী। এপিকিউরিজম, ভোগবাদ, এটা আসতে পারে। এটা এই বাদ বা তত্ত্ব, এগুলোর যে ইংলিশ নাম থেকে বাংলা, সেগুলো আসতে পারে। এডুকেশনিস্ট, শিক্ষাবিদ লিখে ফেলেছি, আচ্ছা এটা ঠিক করব। আচ্ছা, এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক, এটা কিন্তু আসছে, এর আগেও আসছে। এই পারিভাষিক শব্দগুলো কিন্তু ঘুরে ফিরে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নটা, কিন্তু এগুলো হচ্ছে কেন জানি আমাদের ছোটখাটো ভুল হয়ে যায়। এপিটাফ, এটা হচ্ছে এপিটাফ বা সমাধিলিপি। ইকুয়ালিটি, সমতা। ইকুয়েশন, সমীকরণ। এথিক্স, এটা হচ্ছে আমাদের নীতিবিদ্যা। ইভালুয়েশন, মূল্যায়ন। আই উইটনেস, জানি আমরা, প্রত্যক্ষদর্শী। এক্সিকিউটিভ অর্থ কি? নির্বাহী, এটা আসতে পারে। এক্সিকিউটিভ, নির্বাহী। এক্সচেঞ্জ, বিনিময়। আচ্ছা, এফ এ আছে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রহসন। ফিডল হচ্ছে আমরা এটা আমরা বলি সামন্ততান্ত্রিক। ফিকশন, কথা সাহিত্য। ফাইল, নথি। ফিকশন, কথা সাহিত্য, এটা একটু মনে রাখবেন। ফাইন আর্টস, চারুকলা, এটা তো অনেকে এখান থেকে পড়াশোনাও করেছেন, তো এটা সবাই মোটামুটি জানে। ফ্ল্যাট রেট, সমহার। ফিক্স রেট, বাধা হার। আচ্ছা, দুই ধরনের কথা এখানে আছে। আচ্ছা, ফলো আপ, অনুসরণ করা, বা আমরা হচ্ছে যখন রোগীকে সেকেন্ড দিন দেখতে যাই তখন আমরা ফলো আপ দিই, যে কি অবস্থা এখনকার সময়, এখন তার কি অবস্থা, সেটা কেউ ফলো আপ বলে মেডিকেলি ভাষায় আর কি। তারপরে ফোরকাস্ট, পূর্বাভাস। ফরমেট, ফর্মা। আর হচ্ছে ফ্রি মার্কেট, খোলা বাজার বা মুক্ত বাজার বলি, যে আমরা খোলা বাজারে এটা বিক্রি হচ্ছে হ্যান ত্যান এরকম বললেন, সেটা হচ্ছে ফ্রি মার্কেট। ফেস ভ্যালু, অভিহিত মূল্য। আর ফান্ডামেন্টাল, মৌলিক, ফান্ডামেন্টাল রাইট আমরা বললেন, মৌলিক অধিকার। আচ্ছা, এরপরে হচ্ছে বাগধারা। বাগধারার মধ্যে কি আছে? ষাঁড়ের গোবর, মানে যেটা হচ্ছে কোন কাজের না কি, অকেজো বা হচ্ছে অকর্মণ্য মানুষ। তারপর হচ্ছে পিপু ফিসু। পিপু ফিসু খুব সুন্দর শোনায় না? এই শব্দটা অনেক সুন্দর লাগে আমার কাছে। অত্যন্ত অলস, যেমন এটা একটা জায়গায় এরকম বলা ছিল যে পিপু ফিসু আসলে একটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্মটা হচ্ছে পিঠ পুড়ে গেলে ফিরে শুই। মানে এতই অলস, আমি হচ্ছে আবার যে মানে পিঠটা পুড়ে যাচ্ছে আমি একটু সরে যাই এখান থেকে, বা আমি একটা ব্যবস্থা নিই, তা না, পিঠ পুড়ে গেলে ফিরে শুই, পিপু ফিসু। ডাকা বুকো, এটা হচ্ছে নির্ভীক। আর হচ্ছে ছেদকথা, কপট বা তুচ্ছ বা মূল্যহীন কিছু, হ্যাঁ, সেটা হচ্ছে ছেদকথা। আর একটা হচ্ছে কংস মামার আদর, সেটা কি? কৃত্রিম ভালোবাসা। আমরা তো জানি এই কাহিনী সম্পর্কে আমরা মোটামুটি জানি যে কংস মামা কি পরিমাণে অ্যান্টি থাকেন, কৃষ্ণের অ্যান্টি ছিলেন, কিন্তু তার যে বিহেভিয়ার বা এই যে একটা
ছলাকলা সেটার মধ্যে এখানে প্রকাশ করেছে যে এটা আসলে সত্যিকারের আদর না বা সত্যিকারের ভালোবাসা না মামার ভাগ্নের প্রতি, এটা হচ্ছে কৃত্রিম কৃত্রিম ভালোবাসা। কার্তিকের ঝড়, অসময়ের ঝড়, তারপরে কাঠগোয়ার অত্যন্ত একগুঁয়ে, গোয়ার শুনলে আমরা বুঝি যেটা একগুঁয়ে কিছু একটা হবে। তারপর হচ্ছে কাটনার করি উপার্জন সামান্য। এরপর হচ্ছে কানু ছাড়া গীত নাই, একমাত্র অবলম্বন। এটা কিন্তু আমরা সাহিত্যেও পড়ি, তাই না? কানু ছাড়া গীত নাই এই কথাটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও পড়ি মধ্যযুগে আমরা। আর হচ্ছে কাবুতে পাওয়া বাগে পাওয়া, সেটা ব্যাপারটা কি আসলে কানু ছাড়া গীত নেই? এটা হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল সাধারণত পুরোপুরি ধর্মকেন্দ্রিক, তো সেখানে হচ্ছে এটাই বোঝানোর জন্য বলা হতো যে কানু ছাড়া মানে কৃষ্ণ ছাড়া গীত নেই। শ্রীকৃষ্ণ কীর্তনের কথা কি বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন বলি বা অন্য কিছু, সবকিছুই হচ্ছে ধর্মকেন্দ্রিক মোটামুটি ছিল। বা মানে শ্রীকৃষ্ণ কীর্তন বলি বা হচ্ছে মানে দেবতাদের কথা বলি না কেন, সেটা রিলেটেডই ছিল মোটামুটি ধর্ম আমাদের মধ্যযুগ। এর জন্য তখন বলা হতো কানু ছাড়া গীত নাই। প্রশ্ন এরকম আসে যে কানু ছাড়া গীত নেই কোন সাহিত্যে কোন যুগকে ইন্ডিকেট করা হচ্ছে এরকম হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা শেষ। ছোট ছোট টপিক দুটো, বাট অনেক সময় লাগলো আজকে। তো ফাইনালি একবারে হচ্ছে এবারের বাংলা ব্যাকরণের যে পর্ব থেকে আমরা সবাই একসাথে আসলে বলতে পারি যে চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। সবাই অনেক ভালো থাকবেন। আর পড়াশোনা তো অবশ্যই আপনারা সবাই করবেন, আমরা করব। সবার একটা ভালো ফিউচার হোক সামনে, আমরা সবাই একটা সরকারি চাকরি পেয়ে যাই, ভালো থাকি, সেটাই সবাই সবার জন্য দোয়া। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।